আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এর লেকচার 4 এ তোমাদের সকলকে স্বাগতম। এই লেকচারে আমরা আলোচনা করব কিভাবে ওয়েব পেজে আমরা টেবিল যুক্ত করতে পারি সেই জিনিসটা সম্পর্কে। বোর্ড পরীক্ষার কোশ্চেন যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় প্রায় 60 থেকে 70% সময় এই টপিকটা থেকে কি আসে প্রশ্ন এসে থাকে। তাহলে বুঝতে পারছো কতটি গুরুত্বপূর্ণ এই টপিকটা। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে টেবল তৈরি করার জন্য আমরা কিছু ট্যাগ এবং অ্যাট্রিবিউট সম্পর্কে কি করতে হবে জানতে হবে, ঠিক আছে। এখানে আমি অনেকগুলো ট্যাগ এবং অ্যাট্রিবিউট সম্পর্কে লিখে রেখেছি, সাথে সাথে এদের কাজ কি কি সেই জিনিসটা সম্পর্কে কি করে রেখেছি লিখে রেখেছি, সেগুলো একটু প্রথমে দেখা যাক। প্রথমে আমরা যেহেতু একটা টেবল তৈরি করবো তাহলে সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা টেবল ট্যাগ দরকার। এখানে টেবল স্ল্যাশ টেবল মানে কি, টেবল ট্যাগের কি রয়েছে, শেষ ট্যাগ আছে, শুরুর ট্যাগও রয়েছে, শেষের ট্যাগও রয়েছে। ওকে, তারপর হচ্ছে টিএইচ দ্বারা কি বুঝাচ্ছি, টিএইচ দ্বারা বুঝাচ্ছি আমরা টেবল হেডিং। ওকে, অর্থাৎ টেবলের একটা কি থাকবে, হেডিং থাকবে। সাপোজ আমি যদি এইখানে একটা টেবল অঙ্কন করি, সিম্পল একটা টেবল, মনে করলাম এটা হচ্ছে আমাদের রোল নাম্বার, তারপরে এইখানে এটা হচ্ছে আমাদের কি নেম। ওকে, এখানে রোল নাম্বার আর এখানে হচ্ছে কি নেম। তারপরে এখানে আমি যদি এরকম লিখি, এটা হচ্ছে রোল 101, তারপর হচ্ছে এটা হচ্ছে রোল 102, ঠিক আছে, এটা হচ্ছে আবুল আর এটাকে ধরলাম আমি কি বাবুল। ওকে, এইটার ভিতর আমরা যদি একটু চিন্তা করি, এই যে প্রথমে এই যে রোল নাম্বার যেটা আছে, রোল নাম্বার যে জিনিসটা লিখছি এই রোল, আর এইখানে যে নেমটা আছে এই নেম, এগুলো দেখা যাবে কি একটু গাঢ় আকারে কি করা থাকে, লেখা থাকে। কারণ কি, এগুলো আসলে হেডিংটা প্রকাশ করে, ঠিক আছে। তাহলে এই যেরকম যদি গাঢ় লেখা থাকে তখন আমরা কোন ট্যাগটা ইউজ করবো, টিএইচ ট্যাগ বা টেবল হেডিং ট্যাগটা ইউজ করব। তারপর আছে কি টিআর মানে বুঝাচ্ছে কি টেবল রো, অর্থাৎ একটা রো যখন আমি লিখবো তখন অবশ্যই টিআর কি করবো চিন্তা করবো। এখন কোশ্চেন হচ্ছে রো কোনটা, রো হচ্ছে এইখান থেকে যদি চিন্তা করি, এই একটা রো, এইটা একটা রো, এইটা একটা রো, ঠিক আছে। অর্থাৎ রো যখন আমি কি করবো অঙ্কন করবো, আর টেবল লেখার সময় আমরা সাধারণত কি করবো, রো থেকে হিসাব করা শুরু করবো। ওকে, আমরা লেখা শুরু করবো কি রো থেকে, এইদিকে আমরা কিন্তু কলাম থেকে লেখা শুরু করি না, আমরা শুরু করবো কোথা থেকে, রো থেকে। আমরা যখন উদাহরণ করবো তখনই এই জিনিসটা কি করতে পারবো, একদম ভালো মতো ডিটেলসে জানতে পারবো। তারপরে এখানে আছে কি টেবল ডাটা। টেবল ডাটা জিনিসটা কি, টেবল ডাটা হচ্ছে এই টেবিলে কি কি ডেটা আছে, যেমন এই রোলের আন্ডারে দেখো, রোলের আন্ডারে কি আছে, 101 আছে, তারপরে এখানে নেম আছে এ, তারপর আছে 102, নেমের আন্ডারে আছে কত বি, ঠিক আছে। এই সকল যে জিনিসগুলা, অর্থাৎ এই 101 এ, 102 বি, এই যে জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলোকে আমরা কি বলে থাকি, টেবল ডাটা। ওকে, যদি এইগুলো যদি গাঢ় আকারে থাকে তাহলে বলবো টেবল হেডিং, আর যখন হালকা কালারে থাকবে তখন সেটাকে আমরা বলবো কি টেবল ডাটা। বলতে গেলে টেবল হেডিং আর ডেটাটা সেম, জাস্ট খালি একটা কি থাকবে, ফোকাস করে দিবা, অর্থাৎ কি এই জিনিসটা দ্বারা এটা বুঝাচ্ছে তখন সেটা কি হবে, টেবল হেডিং বুঝাবে। তারপর হচ্ছে একটা ক্যাপশন থাকবে, যেহেতু এখানে আমরা দেখো রোল নেম দিছি, ঠিক আছে, তার মানে এটা বলতে পারি এটা কি একটা স্টুডেন্ট টেবল, ঠিক আছে। আমি এখানে লিখতে পারি স্টুডেন্ট টেবল, এইটাই হচ্ছে তার ক্যাপশন দিয়ে দিলাম, স্টুডেন্ট টেবল নামে একটা কি দিয়ে দিলাম, এখানে ক্যাপশন জাস্ট দিয়ে দিলাম। ওকে, তাহলে এই ক্যাপশনটা লেখার জন্য এই স্টুডেন্ট টেবল যে ক্যাপশনটা আছে সেটা কিন্তু একটু গাঢ় করে দেখাবে। তাহলে এই লেখাটা দেখার জন্য আমি জাস্ট কি ক্যাপশন বা শিরোনাম এই জিনিসটা কি করতে পারি, ব্যবহার করতে পারি। আর ক্যাপশনটা যদি একদম সবসময় মাঝে থাকে, ঠিক আছে, ক্যাপশনটা আমি যদি মাঝে রাখতে চাই তাহলে আমি এই জিনিসটা ব্যবহার করতে পারি, যেমন সেন্টার নামে, ঠিক আছে, যেটা কি একদম সবসময় মাঝে। তুমি যদি একটা এইরকম এই পুরাটা আমি যদি কি ধরি, একটা ওয়েব পেজ ধরি, এই ওয়েব পেজে একদম সবসময় মাঝে দেখাবে। তুমি যদি টেবলটা যদি জাস্ট এখান থেকে এতটুকু নাও তাও কিন্তু সেটা কি দেখাবে, একদম মাঝে দেখাবে, তোমার কি ওই সাইডে দেখাবে না। এই জন্য আমরা মূলত ব্যবহার করবো কি, আমরা মূলত ব্যবহার করবো যে এই ক্যাপশনটাই ব্যবহার করব, আমরা সেন্টারটা কি করব না, ইউজ করব না। তাও আমি এখানে একটু লিখে রেখেছি। এখন এখানে আমরা অ্যাট্রিবিউট, অনেকগুলো অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি, সেই অ্যাট্রিবিউটগুলো সম্পর্কে একটু বলি। যেমন তুমি যদি একটু খেয়াল করে, এই যে টেবলটার বর্ডার, তুমি চাইলে এই টেবলে জাস্ট দেখো আমি এখানে কিন্তু একটা করে দাগ দিয়ে রাখছি, ঠিক আছে, এরকম একটা বর্ডার হইতে পারে, অথবা তুমি চাইলে এইরকম আরেকটা কি আসতে পারে, বর্ডার আসতে পারে। ওকে, এই জিনিসটা আসলে নির্ধারণ করে দিবে কে, এই জিনিসটা নির্ধারণ করার জন্য আমরা কি করবো, টেবল বর্ডারটা কি করবো, ইউজ করবো, অর্থাৎ বর্ডার অ্যাট্রিবিউটটা ইউজ করবো। তারপর হচ্ছে উইথ আছে, হাইট আছে। উইথ মানে কি, তুমি চাচ্ছ, আমি যদি চাই এই পুরো সম্পূর্ণ ওয়েব পেজটা দেখাতে পারি, আবার চাইলে আমি কি করতে পারি, অর্ধেকও কি করতে পারি, দেখাতে পারি, এটা হচ্ছে আমার ইচ্ছা। তারপর আমি যদি চাই এইখান থেকে অর্থাৎ হাইটও পুরোটা দেখাতে পারি, অথবা চাইলে অর্ধেকও করতে পারি, অর্থাৎ কি প্রত্যেকটা হচ্ছে আমার ইচ্ছা, আমি কতটুকু দেখতে চাচ্ছি। ওকে, কতটুকু করলে আমার কি লাগবে, ওয়েব পেজটা সুন্দরভাবে সাজানো হবে সেটা আমি আমার মন মতো কি করব, ঠিক করবে। এই জন্য আমরা কি উইথ এবং হাইট অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করে থাকি। এখন হচ্ছে একটা আছে অ্যালাইন অ্যাট্রিবিউট। অ্যালাইন অ্যাট্রিবিউটের কাজ কি, অ্যালাইন অ্যাট্রিবিউটের কাজটা হচ্ছে এই লেখাটা আমি মাঝে রাখবো নাকি আমি কি করব, ডানে রাখবো নাকি আমি বামে রাখবো, এই সকল নির্দেশনা দিবে কি আমাদের এই অ্যালাইন
অ্যাট্রিবিউটটা। এইখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটাকে বলবো আমরা ভি অ্যালাইন অ্যাট্রিবিউট। ভি অ্যালাইন অ্যাট্রিবিউটের কাজ কি? ভি অ্যালাইন অ্যাট্রিবিউটের কাজটা হচ্ছে আমি দেখে যদি উপরে রাখতে চাই অথবা নিচে রাখতে চাই, ঠিক আছে, তখন আমরা কি করব, এই ভি অ্যালাইন অ্যাট্রিবিউটটা ব্যবহার করব। যেমন আমি যদি একটু বলি, সাপোজ এইটাই মনে করলাম হচ্ছে আমাদের সেই একটা ট্যাবল আঁকছি, এরকম আমি একটা ট্যাবল কি করলাম, অঙ্কন করলাম, যার মধ্যে এইখানে আমি চাচ্ছি একটা লিখে রাখতে, এই নিচের দিকে একটা লিখে রাখলাম হচ্ছে কি বি, আর উপরের দিকে একটা লেখা রাখলাম, এটা লিখলাম কত এ, ঠিক আছে, আর এই সাইডে একটা লেখা রাখলাম, এটা হচ্ছে সি, আর এই দিকে একটা লেখা রাখলাম, এটা হচ্ছে কত ডি। এখন যদি একটু চিন্তা করো, এটা কি একদম নিচে আছে না? নিচে থাকলে আমি এই ভি অ্যালাইনে কি লিখবো, বটম লিখবো, বটম মানে নিচে, তাহলে ভি অ্যালাইন যখন বটম লিখবো তখন লেখাটা কি দেখাবে, এই টেবলের নিচে দেখাবে। আমি যদি ভি অ্যালাইন টপ লিখি তখন লেখাটা কি দেখাবে, উপরে দেখাবে। তারপরে এই লেখাটা যদি একটু চিন্তা করি, এই লেখাটা একদম কোথায় আছে, বাম পাশে আছে, তাহলে বাম পাশে থাকলে তখন আমরা আর অ্যালাইন বাম পাশ ডান পাশ বা মাঝে আনার জন্য আমরা অ্যালাইন শুধু ইউজ করব। তাহলে অ্যালাইন যেহেতু বাম পাশে আছে, তাহলে অ্যালাইনকে লিখবো লেফট লিখবো, আর এটা যেহেতু একদম ডান পাশে আছে, এই জন্য এখানে লিখবো কি অ্যালাইন রাইট। ওকে, জাস্ট এই জিনিসটা, তার মানে ভি অ্যালাইন যখন আমি কি করবো, ইউজ করব, তখন সেটা কি করবো, উপরে অথবা নিচে, আর যখন শুধু অ্যালাইন ইউজ করবো তখন সেটা কি করবো, আমরা ডানে নিবে, বামে নিবে, অথবা কি মাঝে নেওয়ার জন্য আমরা ইউজ করে থাকবো। কলেজ প্ল্যান কি সেই জিনিসটা একটু আমরা বোঝার চেষ্টা করি। কলেজ প্ল্যান হচ্ছে যখন অনেকগুলো কলাম বা কয়েকটি কলাম মিলিত হয়ে একটা কলামের সৃষ্টি করবে, তাকে বলা হয় কলেজ প্ল্যান। আমরা আশা করি সকলেই জানি কলাম কোনটা। আমরা এই যে এরকম যে সকল জিনিস রয়েছে এরকম, এইগুলোকে বলা হয় কি, এগুলোকে বলা হয় রো, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কি রো। আর কলাম কোনগুলা, কলাম হচ্ছে উপর থেকে নিচে যেগুলো যায় সেগুলো হচ্ছে কি আমার সেই কলাম। এইরকম যখন অনেকগুলো কলাম যখন একটা কলামে পরিণত হবে, তখন তাকে আমরা কি বলে থাকি, কলেজ প্ল্যান বলে থাকি। ওকে, তাহলে কলেজ প্ল্যানের উদাহরণ যদি আমরা একটা ট্যাবলের মাধ্যমে দেখতে চাই, তাহলে কি হবে জিনিসটা, আমরা যদি একটু খেয়াল করি, এইটা মনে করো আমাদের সেই ট্যাবলটা ছিল, এইখানে আমরা একটা কি করলাম, ট্যাবল অঙ্কন করলাম, এই হচ্ছে আমার সেই ট্যাবলটা। ওকে, তাহলে এই ট্যাবলটার সাথে আমি জাস্ট খালি এইখানে এমন একটা লাইন দিয়ে দিলাম, এই এটাই হয়ে গেল আমাদের সেই কলেজ প্ল্যান। কেমনে কলেজ প্ল্যান হইলো, এই জিনিসটা এখন একটু চিন্তা করি। দেখো আমি যদি একটু খেয়াল করি, এইখানে আমাদের রো কোনটা, রো হচ্ছে এইটা রো, 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, এই একটা না 4 নাম্বার, অর্থাৎ 4টা রো আছে এই টেবিলের ভিতর। আর কলাম কোনটা, কলাম হচ্ছে এইটা হচ্ছে একটা কলাম, এদিকে একটা কলাম, এদিকে একটা কলাম, এদিকে একটা কলাম, মোট 4টা কলাম আছে এবং 4টা কি আছে, রো আছে। কিন্তু আমি যদি এই রোটার দিকে খেয়াল করি, এই রোতে কি হয়েছে, এই রোতে যে 4টা কলাম ছিল সেই 4টা কলাম মিলে কিন্তু একটা কলামে কি হয়েছে, কনভার্ট হয়ে গেছে। এই জিনিসটাই হচ্ছে আমাদের কলেজ প্ল্যান। অর্থাৎ যখন অনেকগুলো কলাম বা কয়েকটি কলাম মিলে একটা কলামের কি করবে, সৃষ্টি করবে, তখন তাকে কি বলা হয়, কলেজ প্ল্যান বলে। ওকে, তারপরে দেখো এখন আমাদের আছে রো স্প্যান। রো স্প্যান মানে কি, যখন অনেকগুলো রো মিলে কি হবে, একটা রো কনভার্ট করবে। এই জিনিসটা কেমন, এই জিনিসটা হচ্ছে জাস্ট সিম্পল জিনিস, জাস্ট তুমি এখন এইখানে একটা কি করে দিবা, এইখানে আমি আরেকটা জিনিস দিলাম, হয়ে গেল রো স্প্যান। এটি হচ্ছে আমাদের রো স্প্যান। ওকে, এখানে যেহেতু আমাদের কলেজ প্ল্যান, দেখো এখানে কি ছিল, এখানে কলাম কয়টা করছিল সে, আমি যদি জাস্ট প্রথমে আমি যদি এতটুকু অংশ কি করে দিলাম, বাদ দিয়ে দিলাম, এতটুকু অংশ যদি বাদ দিয়ে দিই, তাহলে সে কি করছিল, সে করছিল হচ্ছে একটা কলাম, দুইটা কলাম, তিনটা, চারটা কলামে একটা কলামে কি করছে, কনভার্ট করছে। তার মানে এখানে আমরা লিখবো কলেজ প্ল্যান ইকুয়ালস টু 4, ঠিক আছে, অর্থাৎ 4 দ্বারা বুঝেছে 4টা কলামকে একটা কলামে কি করছে, রূপান্তর করছে। আর এখন আমরা যদি রো স্প্যান করতে চাই, তাহলে রো স্প্যানে জাস্ট খালি আমি কি করে দিলাম, আরেকটা উদাহরণ, আরেকটা টেবিলের মধ্যে করলাম, এইখানে কি করলাম, এটা এঁকে দিলাম, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের কি সেই রো স্প্যান। এখন রো স্প্যানের তাহলে কি হচ্ছে, দেখো তো আমাদের এখানে এখন মোট কয়টা রো হয়েছে, রো কিন্তু আগের মতোই, একটা, দুইটা, তিনটা, 4টা রো ছিল, কিন্তু এই কলামের রোতে এসে কি হয়ে গেছে, এইটাতে দেখা যাচ্ছে সে কি করে ফেলছে, এখানে সে 4টা কলামকে জাস্ট একটা রোতে কি করে ফেলছে, কনভার্ট করে ফেলেছে। অর্থাৎ এইখানে আমরা যদি কি করি, রো স্প্যান যদি 4 লিখি, তাহলে এইটা বোঝাচ্ছে কি, সেটা হচ্ছে কি রো স্প্যান 4, অর্থাৎ 4টা রোকে সে কি করে ফেলেছে, একটা রোতে কনভার্ট করে ফেলেছে। ওকে, আমরা এই জিনিসগুলো যখন আমরা কি করবো, একটা ট্যাবল তৈরি করব, তখন আরো বিস্তারিতভাবে আরো ভালো মতো বুঝতে পারবো আসলে জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে। জাস্ট খালি এখন আমরা এতটুকু মনে রাখি, যখন অনেকগুলো কলাম মিলে একটা কলামের সৃষ্টি করবে, দেখো অনেকগুলো কলাম ছিল মিলে একটা মাত্র কলামের সৃষ্টি করছে, তাকে বলবো কলেজ প্ল্যান। আর যখন অনেকগুলো রো মিলে একটা রোর সৃষ্টি করছে, তখন তাকে আমরা বলবো কি, রো স্প্যান। এখন আমরা যাই আমাদের যে সেল প্যাডিং নামে একটা জিনিস আছে, সেই সেল প্যাডিং জিনিসটা কি, দেখো এখানে লিখে রাখছে, টেবিলের সেল এবং সেলের কন্টেনের মধ্যবর্তী যে ফাঁকা যে অংশটুকু আছে, ঠিক আছে, টেবিলের সেল এবং মধ্যবর্তী যে ফাঁকা কন্টেন্ট আছে,
এই জিনিসটাকে কি বলা হয়, সেল প্যাডিং বলে। আসলে এই জিনিসটা হচ্ছে এইরকম, সাপোজ আমি এইখানে কিছু একটা লিখবো, মনে করলাম এইখানে আমাদের এইরকম দুইটা টেবল আছে, এইটা সাপোজ আমি এখানে লিখলাম এ, তুমি যদি সেল প্যাডিং মনে করো আমি এরকম দিতে পারি এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে ডি, এটা মনে করলাম ই, আর এটা হচ্ছে কত আমাদের সেই এফ। ঠিক আছে, এই সেল প্যাডিংটা হচ্ছে ও কি করে, সেল প্যাডিং যদি আমি 1 ফিক্সড করি তখন দেখা যায় কি সে একটা নির্দিষ্ট পরিমাণ এই সেলের ভিতর থেকে, অর্থাৎ সেলের ভিতর আর এই যে লেখাটা আছে সেই কন্টেন্টের ভিতর একটা নির্দিষ্ট পরিমাণ ফাঁকা জায়গা কি করে, সৃষ্টি করে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কি সেল প্যাডিং এর কাজ। তুমি সেল প্যাডিং যত বাড়াবা সে একটা নির্দিষ্ট দূরত্ব কি করে নেবে, সে জায়গা করে নিবে। এই জিনিসটা হচ্ছে কি আমাদের সেই সেল প্যাডিং এর কাজ। আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব তখন তোমাদের আসলে বিষয়টা আরো একটু ভালো মতো কি করতে পারবো, ধারণা দিতে পারবো এই যে সেল প্যাডিং যে জিনিসটা আছে। অর্থাৎ তুমি সেল প্যাডিং যত বাড়াবা সে কি করবে, সেই স্কেল অর্থাৎ এই যে সেলটা আছে সেই সেল এবং যে কন্টেন্ট আছে তার মধ্যে একটা মধ্যবর্তী যে ফাঁকা স্থান আছে সেটা একটু কি করবে, বাড়বে। ঠিক আছে, যেমন এইখানে দেখো আমাদের কিন্তু এখন ফাঁকা আছে, এই যেমন এইখানে ফাঁকা আছে, এইখানে ফাঁকা আছে, এখানে এখানে এই যে একটু ফাঁকা অংশটুকু আছে এইটা কি করবে, সে বৃদ্ধিতে ব্যবহার করবে। তারপর দেখো এখানে আছে কি সেল স্পেসিফিক। ঠিক আছে, সেল স্পেসিং কি, সেল স্পেসিংটা হচ্ছে সেলের মধ্যে ফাঁকা স্থান। এই জিনিসটা কেমন, এই জিনিসটা হচ্ছে এইটা তো আমাদের একটা ট্যাবল। ঠিক আছে, কিন্তু এই ট্যাবলটাকে আমি চাইলে এরকম লিখতে পারি এই ঠিক আছে, এই দেখো সেলের মধ্যে আমি যখন এইরকম, আর এটা হচ্ছে আমাদের সেই বর্ডার দিয়ে দিলাম, এই একটা বর্ডার। ঠিক আছে, বর্ডার অর্ডার এত, এই দেখো সেলের মধ্যে এই প্রতিটা সেলের মধ্যে এই যে আমি এখানে কি করছি, ফাঁকা ফাঁকা স্থান তৈরি করছি। এই যখন ফাঁকা ফাঁকা স্থান করব তখন সেটাকে কি বলা হবে, সেল স্পেসিং, অর্থাৎ সেলের মধ্যে কি করব, ফাঁকা। কিন্তু আমি যদি সেল স্পেসিং কি করে দিই, 0 করে দিই, তখন এই সেলটা কিসে কনভার্ট হয়ে যাবে, এরকম হয়ে যাবে, অর্থাৎ কি কোনো ফাঁকা স্থান তাদের মধ্যে থাকবে না। ঠিক আছে, যদি আমি কি করি সেল স্পেসিং 1 2 করি তখন দেখা যাবে কি সে একটু একটু করে কি হচ্ছে, দূরে সরে যাচ্ছে, একটা থেকে একটা নির্দিষ্ট একটা দূরত্বে কি করছে, জায়গা নিচ্ছে। তারপর হচ্ছে আমাদের বিজি কালার। বিজি কালারটা হচ্ছে আমি চাইলে এই যে আমার ট্যাবলটা আছে সেটা বিভিন্ন ধরনের কালার করতে পারি। এই জন্য আমরা কি করব, বিজি কালার যেটা আছে সেটা একটা ইউজ করব। আমি যদি বিজি কালার অর্থাৎ ট্যাবলের ভিতরে আসলে এই ট্যাগগুলো বসে, ট্যাবলের ভিতরে আমি যদি বিজি কালার রেড দিই তাহলে দেখা যাবে আমার টেবিলটা কি হয়ে গেছে, রেড হয়ে গিয়েছে। ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারি, অর্থাৎ আমাদের মূলত ট্যাবলের জন্য যে সকল ট্যাগ সমূহ এবং অ্যাট্রিবিউট সমূহ আছে সেগুলো আমরা আলোচনা করে ফেললাম। এগুলো কিন্তু আমাদের একদম মুখস্থ রাখতে হবে। দেন এখন আমরা কি করব, প্র্যাকটিক্যাল করব। অর্থাৎ কি আমাদের এই রকম, অর্থাৎ এই যে আমি এ বি সি ডি এরকম যে একটা ট্যাবল আঁকলাম, এই ট্যাবলের HTML কোডটা কি হবে সেই জিনিসটা এখন তোমাদের ব্যাখ্যা করব। এখন আমরা একটু উদাহরণ দেখে আসি যে কিভাবে এই যে ট্যাবলটা আছে সেই ট্যাবলটার আমরা HTML কোডটা লিখতে পারি, সেই জিনিসটা আমরা একটু ট্রাই করার চেষ্টা করি। প্রথমে দেখো এখানে একটা রেজাল্ট ট্যাবল নামে একটা ট্যাবল দেওয়া আছে, যেখানে হচ্ছে রোল নেম এবং কি দেওয়া আছে, জিপিএ দেওয়া আছে। ঠিক আছে, 101 নাম্বার রোল এবং 102 নাম্বার রোল, যাদের নাম যথাক্রমে ধরলাম আবুল বাবুল, জিপিএ 5 করে কি তারা পেয়েছে। এটা আমাদের কি করতে হবে, এখন একটা ওয়েব পেজে কি করতে হবে, অর্থাৎ ওয়েব পেজের জন্য, ওয়েব পেজে প্রদর্শনের জন্য ওয়েব ব্রাউজারে আমার একটা HTML কোড লিখতে হবে। তাহলে আমি কিভাবে শুরু করতে পারি, আমরা জানি সর্বপ্রথম আমাদের যে কাজটা ছিল সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে আমাদের HTML লিখে শুরু করতে হবে। তাহলে আমি HTML দিলাম, তারপর অংশ ছিল আমাদের হেড অংশ, তাহলে আমি এখানে হেড অংশ দিলাম। তারপর অংশ ছিল আমাদের টাইটেল, যেটা না দিলেও চলে, আমি দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। যেহেতু আমি একটা ট্যাবল তৈরি করছি তাহলে আমি এখানে কি দিলাম, একটা ট্যাবল দিলাম। ঠিক আছে, টাইটেল ট্যাবল এবং হচ্ছে কি স্ল্যাশ টাইটেল, টাইটেলটা শেষ করে দিলাম। তারপরে কাজটা কি, তারপর হচ্ছে হেড অংশকে কি করা, শেষ করে দেওয়া। হেড অংশ শেষ করলাম, তারপর হচ্ছে আমাদের যে বডি অংশ আছে বডি অংশ লেখা শুরু করলাম। ওকে, বডি অংশের ভিতর এইখানে একটা কি দেখতে পাচ্ছি, আমি ট্যাবল দেখতে পাচ্ছি। তাহলে যেহেতু একটা ট্যাবল দেখতে পাচ্ছি তার মানে আমি প্রথমে কি করব, একটা ট্যাবল নিয়ে ট্যাগ নিব। ঠিক আছে, তাহলে প্রথমে আমি একটা কি করলাম, ট্যাবল ট্যাগটা কি করলাম, লিখলাম। এই ট্যাবল ট্যাগটা লেখার পর আমাদের কিছু জিনিস এখন করতে হবে। প্রথমে জিনিস যেটা, সেটা হচ্ছে ট্যাবল দেখো বর্ডার কিন্তু একটা আছে। ঠিক আছে, অর্থাৎ কি জাস্ট একটা দাগি দেওয়া আছে, তার মানে আমি বলতে পারি এখানে আমাদের যেটা ট্যাবল বর্ডার ইকুয়ালস টু আমি কি দিব, এখানে 1 দিব। ঠিক আছে, ট্যাবল বর্ডার হচ্ছে কি 1। তারপরে এই প্রত্যেকটা সেলই কিন্তু কি একদম একটার সাথে একটা লাগানো আছে, তার মানে আমি এখানে একটা কি করবো, সেল স্পেসিফিং যেটা আছে সেই সেল স্পেসিং সেটা ব্যবহার করব, সেল স্পেসিং যেটা আছে সেটা ব্যবহার করব। সেটা ইকুয়ালস টু কি, সেটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের 0 দিব। যখন এইরকম লাগানো থাকবে তখন আমরা সেল স্পেসিং কি দিব, 0 ইউজ করব। তাহলে করলাম,
তারপর যে জিনিসটা এখানে কিন্তু আমরা সেল প্যাডিংটা ইউজ করবো না, অ্যাজ ইউজুয়াল আমাদের সেল প্যাডিং ইউজ না করলে হয়। যদি আমি বলছিলাম কন্টেন্ট এবং যে সেলের মধ্যবর্তী যে ফাঁকা অংশ রয়েছে সেটা নির্ধারণ করার জন্য সেল প্যাডিংটা আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি। আমি মূলত প্রত্যেকটা ট্যাবলে এই 4টা জিনিসই ব্যবহার করে থাকি। ট্যাবলের সাথে আমি বর্ডার ট্যাগটা ইউজ করি, যেটা বর্ডার ট্যাগ সবসময় আমি কি করি, 1 রাখি অ্যাট্রিবিউটের ভ্যালুটা, তারপর হচ্ছে সেল স্পেসিং কি রাখার চেষ্টা করি, 0 রাখার চেষ্টা করি যদি এইরকম লাগানো থাকে। আর যদি কি থাকে একটু ফাঁকা ফাঁকা থাকে তখন তুমি কি এখানে তুমি তোমার মন মতো 2 3 এরকম কি করতে পারো, ধরতে পারো। ওকে, ম্যাক্সিমাম টাইমটা কিন্তু কি এরকম একদম লাগানোই থাকবে, এই জন্য সেল স্পেসিং কি দিতে হবে, 0 দিতে হবে। তারপরে হচ্ছে আমি আর দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করি, সেটা হচ্ছে একটা উইথ আর একটা হচ্ছে হাইট। অথবা ওয়েবসাইটে আমি ওয়েব পেজে কতটুকু অংশ কি করতে যাচ্ছি, দেখাতে যাচ্ছি। ঠিক আছে, আমি এখানে উইথ একটা কি করলাম, অ্যাট্রিবিউটটা ইউজ করলাম। তাহলে উইথ ইকুয়ালস আমি ধরলাম এটার অর্থাৎ আমার মোট পেজের 80%। ঠিক আছে, অর্থাৎ মোট যে পেজটা আছে তার মধ্যে 80% কি দেখাবে, দৈর্ঘ্য দেখাবে। এবং হাইটের কথা যদি বলি, এই হাইট ইকুয়ালস টু আমি ধরলাম হাইটের দেখাবে সে 50% আমাকে কি করবে, ওয়েব পেজটা প্রদর্শন করবে। এই 4টা অ্যাট্রিবিউট আমি ম্যাক্সিমাম টাইমে কি করব, ব্যবহার করব। ওকে, পরীক্ষায় কিন্তু কি এই 4টা ব্যবহার করলে হয়, এই উইথ হাইট ব্যবহার না করলেও, বাট ব্যবহার করলে একটু দেখতে সুন্দর লাগবে এই জিনিসটা। বাট ট্যাবল বর্ডারটা আমরা ম্যাক্সিমাম টাইমে ইউজ করি, সেলফ স্পেসিফিং যেটা আছে সেটাও আমরা কি করি, ম্যাক্সিমাম ইউজ করি। এখন প্রথমে এতটুকু অংশ করার পর মানে বুঝতে পারলাম যখন আমি ট্যাবল অ্যাট্রিবিউটটা দিছি তখন সে একটা ট্যাবল কি করে দিবে, আমার ক্রিয়েট করে দিবে। ট্যাবল ক্রিয়েটের পূর্বে এখন প্রথম যে কাজ সেটা হচ্ছে আমরা একটা কি করতে হবে, ট্যাবলের ক্যাপশন দিতে হবে। তাহলে ক্যাপশন এখানে কি আছে, রেজাল্ট ট্যাবলটা আছে। ওকে, তার মানে আমি এইখানে এখন একটা কি করব, ক্যাপশন ট্যাগ ব্যবহার করব। তাহলে আমি দিলাম ক্যাপশন। চাইলে তুমি এখানে একটা কি করতে পারো, দেখো ক্যাপশনটা কোথায় আছে, একদম মাঝে আছে। ঠিক আছে, তার মানে আমি এখানে দিতে পারি ক্যাপশন অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার, অর্থাৎ ক্যাপশনটা কোথায় হবে, আমাদের সেন্টারে হবে। ওকে, আর ক্যাপশনগুলো তো সাধারণত আমরা জানি, এই যে ক্যাপশনগুলো অর্থাৎ এই যে আমি যদি একটা ওয়েব পেজ খুলি তখন একদম প্রথমে যে জিনিসটা পড়বে সেটা তো আমার চোখে ভাসবে। ঠিক আছে, এই জন্য আমরা এটা কি করে থাকি, সাধারণত বোল্ড অক্ষরে লিখে থাকি। ঠিক আছে, পরীক্ষায় যদি একদম নর্মাল লেখা থাকে অথবা পরীক্ষার প্রশ্ন দেখতে পারবা বোল্ড করে লিখছে নাকি একদম হালকা করে লিখছে। ঠিক আছে, যদি বোল্ড করে দেয় তাহলে তুমি কি বি ট্যাগটা ইউজ করবা, আর যদি হালকা করে থাকে তাহলে জাস্ট কি প্যারাগ্রাফ ট্যাগটা অথবা এমনি লিখে দিলেও হবে। ওকে, তাহলে আমি ক্যাপশন অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার, যেহেতু সেন্টারে ক্যাপশনটা আছে আমরা লিখলাম ক্যাপশন অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার। সেন্টার লেখার পর এটা আমি কি করলাম, ক্লোজ করে দিলাম। তারপরে এটা যেহেতু আমি বললাম একটু বোল্ড করে লিখে রাখছি আমি, তাহলে আমি এখন বি ট্যাগ ইউজ করলাম। বি ট্যাগ ইউজ করে আমি দিয়ে দিলাম হচ্ছে কি আমাদের সেই রেজাল্ট টেবল। ঠিক আছে, সেই আমি কি করলাম এখানে রেজাল্ট টেবল স্ল্যাশ বি দিয়ে দিলাম। এই যে ক্যাপশন ট্যাগ শুরু করছি, ক্যাপশন তো শেষ, তার মানে আমি কি দিয়ে দিব এখন স্ল্যাশ ক্যাপশন কি করলাম, দিয়ে দিলাম। ওকে, তাহলে এতটুকু দেওয়ার পর জাস্ট খালি আমার কাজটা কি হয়েছে, এই প্রথমে যখন আমি ট্যাবল ট্যাগ ইউজ করছি তখন সে একটা কি করবে, ট্যাবল তৈরি করবে। এখন ট্যাবল তৈরি করার জন্য একটা ক্যাপশন তো দরকার, অর্থাৎ আমি কি নামে এই ট্যাবলটা তৈরি করতেছি সেই জন্য আমি এই ক্যাপশন ট্যাবলটা কি করলাম, লিখলাম। ঠিক আছে, তারপর আমি একটা কথা বলছিলাম, সেটা কি, সেটা ছিল হচ্ছে আমাদের আমি যেই কাজগুলো করব সেই কাজগুলো শুরু করবো হচ্ছে রো থেকে। এই একটা রো, এই একটা রো, এই একটা রো, আমি রো থেকে কি করব, শুরু করব। ঠিক আছে, প্রথম রোটা আমি প্রথমে কি করব, ক্লিয়ার করব, অর্থাৎ প্রথম রোটা সবার আগে লিখবো, তারপর দ্বিতীয়টা লিখবো, তারপর তৃতীয়টা লিখবো। তাহলে প্রথম রোর ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি রোল নেম জিপিএ এগুলো কি ট্যাবল হেডিংই হবে। কারণ কি, কারণ হচ্ছে এগুলো প্রথমে আমি সবার প্রথমে যে হেডিং গুলো দিছে আর কি, এটা কি রোল বোঝাচ্ছে 101 102 103, এগুলো হেডিং বোঝাচ্ছে। এ বি আবুল বাবুল কাবুল ডাবুল ইত্যাদি এগুলো কি নাম বোঝাচ্ছে। আর জিপিএ, ঠিক আছে, অর্থাৎ 5555 এগুলো কি বোঝাচ্ছে, জিপিএ বোঝাচ্ছে। তার মানে আমি বলতে পারি এই রো নেম জিপিএ এগুলো হচ্ছে কি আমার ট্যাবল হেডিং। ঠিক আছে, তাহলে ট্যাবল হেডিং এর জন্য আমরা কোন ট্যাগ ইউজ করতাম, টিএইচ ট্যাগ ব্যবহার করতাম। আর যেহেতু আমি রো নিয়ে কাজ করতেছি, আমি বলছি সবসময় রো নিয়েই কাজ করবো প্রথমে, কারণ আমরা এরকম কলাম নিয়ে কাজ করি না। রো নিয়ে যখনই কাজ করব তাহলে কি ব্যবহার করা হবে, টিআর ট্যাগটা কি করবো, আমরা ইউজ করব। তাহলে এখন আমি প্রথম রোর জন্য আমি কি করলাম, টিআর ট্যাগ ইউজ করলাম। টিআর ট্যাবল রো, অর্থাৎ প্রথম রো শুরু করতেছি। প্রথম রোর ভিতর কি আছে দেখো তো, আমাদের এইখানে প্রথমের জায়গায় কি আছে, রোল আছে। রোলটা কি একটা ট্যাবল হেডিং। তাহলে ট্যাবল হেডিং এর জন্য আমি কি করে থাকি, টিএইচ ট্যাগটা ব্যবহার করে থাকি। টিএইচ ট্যাগ ব্যবহার করলাম ট্যাবল হেডিং এ প্রথমে কি আছে, রোল আছে। তারপর আমি এখানে কি করলাম, রোল লিখে দিলাম। ঠিক আছে, তারপরে রোলটা তো শেষ, ট্যাবল হেডিং এখানে কি করে দিলাম, ক্লোজ দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে কি আমাদের ফার্স্টের যে রোলটা, রোলের জন্য আমি এটা লিখে ফেললাম। এখন আমাদের কি আছে, নেম আছে না, নেমের জন্য লিখতে হবে, কারণ কি এই নেমটাও কিন্তু কি এই প্রথম রোর অন্তর্ভুক্ত, তার মানে টিআরটা এখনো শেষ করব না। ঠিক আছে, তাহলে এখন নেমটাও থেকে একটা ট্যাবল হেডিং। তাহলে ট্যাবল হেডিং এর জন্য আমি জাস্ট প্রথমে একটু তোমাদের বুঝার জন্য এখানে লিখি এই
টেবল হেডিং। এখন এখানে কি আছে আমাদের, এখানে আছে হচ্ছে আমাদের নেম, আমি নেম লিখলাম, তারপরে টেবল হেডিংটা কি করে দিলাম, শেষ করে দিলাম। ওকে, আমাদের ফার্স্ট কাজ শেষ, অর্থাৎ কি রোল নাম্বার লেখা শেষ, নেমও লেখা শেষ। এখন বাকি আছে কি জিপিএ। তাহলে জিপিএ হচ্ছে কি আরেকটা টেবল হেডিং, তাহলে আমি এখানে কি করবো, আরেকটা টিএইচ ইউজ করব, তারপরে এইখানে কি দিব, এইখানে দিব হচ্ছে আমি জিপিএ, তারপরে এখানে আমি দিব কি /th। দেখছো, তাহলে এতটুকু লেখার পর, অর্থাৎ রোল লিখছি, রোল লিখলাম, নেম লিখলাম, জিপিএ লিখলাম, এইটুকু লেখার পর আমরা কিন্তু প্রথম রোটা শেষ। তাহলে প্রথম রো যেহেতু শেষ, তার মানে এখন আমি দ্বিতীয় রোতে যাব। তাহলে প্রথম রো যেহেতু শেষ, তাহলে আমি এখানে কি দিয়ে দেবো, শেষ টিআর, অর্থাৎ কি প্রথম রোটা শেষ। তার মানে আমাদের মেইন কাজ, আমি যখনই শুরু করব তখন প্রত্যেকটা শেষে আমার টিআর শুরু হবে, টিআর দিয়ে কি করবো আমি শেষ করবো, অর্থাৎ প্রত্যেকটা রোর ক্ষেত্রে টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ। ফার্স্ট কথা টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ। সেকেন্ড কথা কি, যদি এটা যদি আমার হেডিং হয়, হেডিং হলে আমি টিএইচ ব্যবহার করব। যদি আমাদের ডেটা হয়, এই যেমন 101, 102 এগুলো হচ্ছে ডেটা, ডেটা থাকলে আমি কি করবো, ডেটা থাকলে আমি টিডি ব্যবহার করব। আর এখানে যে এই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমি কি করে দিব, বসাই দিব। তার মানে আমাদের ফার্স্ট অংশটুকু আমাদের শেষ। এখন আমরা যাই সেকেন্ড পার্টের ক্ষেত্রে। ওকে, আমি এই জিনিসগুলো একটু এইখানে লেখার চেষ্টা করি। ওকে, দেখো, তাহলে এখন আমাদের দ্বিতীয় রোতে যেতে যাচ্ছি। তাহলে দ্বিতীয় রোতে যাওয়ার জন্য আমি কি করব, আরেকটা টিআর কি করব, ইউজ করব। টিআরটা ইউজ করলাম। টিআর টেকের ভিতর প্রথমে দেখো এখানে কি আছে, 101, এটা হচ্ছে একটা ডেটা, 101 হচ্ছে কি একটা ডেটা, ঠিক আছে। রোল এটা ছিল হেডিং, এটা হচ্ছে কি ডেটা, 101, 102, এ বি 5 এগুলো হচ্ছে কি ডেটা। টেবল ডেটা, টেবল ডেটার জন্য আমি কি ব্যবহার করে থাকি, টিডি ট্যাগ ইউজ করে থাকি। তাহলে এইখানে আমি একটা কি করব, টিডি ট্যাগ ইউজ করলাম। টিডি ট্যাগ ইউজ করার পর দেখো এই যে 101 রোলটা আছে, সেটা দেখো এই সেলের একদম কোন দিকে আছে, বাম দিকে আছে। তার মানে বুঝতে পারতেছি এই লেখাটাকে আমার বাম দিকে কি করতে হবে, নিতে হবে। তাহলে বাম দিকে নেওয়ার জন্য আমরা বলছিলাম একটা অ্যাট্রিবিউট ইউজ করে থাকি, অ্যালাইন নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেইটা ইউজ করি। তাহলে আমি এইখানে কি করব, অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করব। তাহলে আমি লিখলাম অ্যালাইন ইকুয়ালস টু টিডি অ্যালাইন ইকুয়ালস টু, অ্যালাইন কোথায়, বাম দিকে আছে, তাহলে কি লিখবো, লেফট লিখবো। তাহলে আমি লিখে ফেলি এখানে লেফট, টিডি অ্যালাইন ইকুয়াল টু কত, লেফট। এতটুকু অংশ কি করলাম, শেষ করে দিলাম। তারপরে কোনটা লেফটে আছে, 101 যেটা ছিল সেটা, তাহলে আমি কি দিয়ে দিলাম 101। তারপর আমার এই জিনিসটা শেষ। তাহলে এই টিডি, টিডি দ্বারা এখন কি বোঝাচ্ছে, এই টিডি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে প্রথম ডেটাটা আমি করে ফেলছি। এখন আসি দ্বিতীয় ডেটা, এটা হচ্ছে কি আমার এ। এটা দেখো, এটা যদি একটু চিন্তা করি, এটা দেখা যাচ্ছে একদম উপর দিকে আছে। এখানে আমি নিচে যেহেতু জায়গা একটু ছোট রাখছি, এই জন্য এটা আসলে আমি করছি এ একদম উপরে রাখছি, ঠিক আছে। এই যেহেতু একদম উপরে রাখছি, তাহলে আমি এখানে আরেকটা টেবল ডেটা লিখতেছি। তাহলে টেবল ডেটা আমরা বলছিলাম যখন উপরে অথবা নিচে যদি লেখা আনতে যাই, তখন আমি ভি অ্যালাইন অ্যাট্রিবিউটটা কি করে থাকি, ইউজ করে থাকি। তাহলে আমি এখানে ভি অ্যালাইন যে অ্যাট্রিবিউট আছে সেই অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করব। আর এটা কি উপরের জন্য আমরা কি ইউজ করব, টপ, ঠিক আছে। যখন আমরা টপ ইউজ করব তখন এই জিনিসটা টপ, এখন কি আছে, এ লেখাটা আছে, তাহলে আমি এ লিখলাম, তারপর হচ্ছে কত /টিডি দিয়ে দিলাম। তারপরেরটার ক্ষেত্রে যদি দেখো এই জিপি এর ক্ষেত্রে, এই জিপি যে 5টা আছে, 5টা বলতে পারি আমি একদম কোথায় আছে বলতে পারি, একদম মাঝামাঝি একটা জায়গায় রেখে দিছি, ঠিক আছে। এগুলো তোমরা যখন পরীক্ষার প্রশ্ন দেখবা তখন দেখবা ওরা কি একদম সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছে, অথবা কোনটা কোন দিকে। আমারটা যদিও বা এখানে বোঝাচ্ছে, আমি বলে দিচ্ছি তোমাদের, এই জন্য এটা হচ্ছে 5টা আমি একদম মাঝামাঝি একটা জায়গায় রেখে দিয়েছি, ঠিক আছে। তাহলে মাঝামাঝি যেহেতু জায়গায় রাখছি, তাহলে আমি কি লিখবো, টিডি অ্যালাইন ইকুয়ালস টু কত, টিডি অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার। অ্যালাইন কেন, কারণ আমার বুঝছিলাম লেখা যদি ডানে বামে অথবা মাঝে থাকে তখন আমি কি করব, অ্যালাইন। আর উপরে বা নিচের জন্য আমি কি করব, ভি অ্যালাইনটা কি করব, ইউজ করব। তাহলে অ্যালাইন ইকুয়ালস টু যেহেতু সেন্টার আছে, তাহলে আমি এখানে সেন্টারে কাকে রাখবো, জিপিএ 5 কে রাখতে যাচ্ছি। তাহলে আমি জাস্ট এখানে কি দিব, 5 দিব, তারপর হচ্ছে কি /টিডি। ওকে, তার মানে এখন যদি একটু চিন্তা করো, এখন তার মানে কি আমাদের এই 101 লিখছি, এ লিখছি, 5 লিখছি, দ্বিতীয় রোটা তো করা শেষ। তাহলে দ্বিতীয় রো শেষের জন্য আমরা কি করবো, আবার /টিআরটা কি করলাম, ইউজ করলাম। ওকে, তার মানে আমাদের এই দ্বিতীয় রোটা শেষ। তাহলে দ্বিতীয় রোর ক্ষেত্রে প্রথমে টিআর ট্যাগ দিয়ে শুরু, দেখো টিআর ট্যাগ দিয়ে শেষ। আমি প্রত্যেকবার বলছি টিআর দিয়ে শুরু হবে, টিআর দিয়ে শেষ হবে, হইছে। তারপর এখন টেবল ডেটা, যেহেতু এগুলো কি কোনো হেডিং নয়, ডেটা, তার মানে আমি টিডি দিলাম। দেখতে পাচ্ছি লেখাটা আছে কোথায়, বামে, এই জন্য আমি কি দিব, অ্যালাইন ইউজ করব, দিয়ে কি দিব, লেফট, আছে কি বাম দিকে আসবে লেখাটা। তারপর কি লেখা আছে 101, ডেটাটা শেষ। তারপরটা যদি টিডি ভি অ্যালাইন কেন ইউজ করলাম, লেখাটা দেখা যাচ্ছে উপরে আছে, উপরে থাকলে ভি অ্যালাইন ইউজ করা হয়, যেটা হচ্ছে উপরে, এই জন্য আমি লিখলাম টপ /টিডি। তারপরটা যদি টিডি অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার দিলাম, কারণ কি লেখাটা একদম মাঝ বরাবর আছে এই জিপিএ 5টা, তাহলে 5 এত। এবং সর্বশেষ আমাদের এই যে টেবল রোটা আছে সেটা তো করা শেষ, তার মানে আমি এটা দিয়ে দিলাম। তারপরে যে জিনিস আছে সেইটা আমরা এখন এখানে কি করব, এই পাশে করার চেষ্টা করি। ওকে,
তারপরে দেখো এখন আমাদের যে নতুন যে একটা রো আছে সেই রোটা কি করবো, করার চেষ্টা করবো। তাহলে নতুন রোতে আমি কি করলাম, টিআর দ্বারা আরেকটা রো কি করলাম, শুরু করলাম টিআর দিয়ে। ওকে, তারপর দেখো এই 102 একদম সেলের কোথায় আছে, ডান দিকে আছে। তাহলে ডান দিকে থাকার কারণে আর এটার জন্য একটা টেবল ডেটা, তাহলে আমি কি দিব, টিডি দিব। একদম যেহেতু ডান দিকে আছে তাহলে আমি কি দিব, টিডি অ্যালাইন ইকুয়ালস টু কি, টিডি অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার আমি কি করব দিব, এই টিডি অ্যালাইন সেন্টার যেটা কোনটা আছে 102 আছে, তাহলে আমি কি দিলাম 102, তারপর হচ্ছে কত আমার সেই স্ল্যাশ টিডি, অর্থাৎ প্রথম ডেটাটা আমার এন্ট্রি করা হয়ে গেছে। তারপর আছে কি বিটা কোথায় রাখবো, তো এই সেলের একদম নিচে আছে। নিচে থাকলে বা উপরে থাকলে আমরা ভি আর অ্যাট্রিবিউট ইউজ করি, তাহলে আমরা এখানে দিই টিডি আর একটা নতুন ডেটা সেটা হচ্ছে কি ভি অ্যালাইন ইকুয়ালস টু, সেটা যেহেতু একদম নিচে আছে, নিচে থাকলে আমরা কি লিখি, বটম লিখি, তাহলে আমরা বটম লিখলাম। তারপর হচ্ছে আমাদের কোনটা আছে, বি নামে লেখাটা আছে, স্ল্যাশ কত দিয়ে দিলাম, টিডি। তারপর সর্বশেষ যে জিপিএ 5 সেটা এখনো মাঝেই আছে, তাহলে আমি এখন কি দিব, টিডি অ্যালাইন ইকুয়ালস টু কত, অ্যালাইন ইকুয়ালস টু হচ্ছে আমাদের সেন্টার, যেহেতু কোথায় আছে, মাঝে আছে, তাহলে মাঝে থাকলে আমরা সেন্টার ব্যবহার করতে থাকি, সেন্টার 5, তারপর হচ্ছে কত স্ল্যাশ টিডি। এতটুকু দেওয়ার পর আমাদের কি এই 102 লিখলাম, প্রথমে বি লিখলাম, তারপর 5 লিখলাম, তার মানে কি এই রোটাও করা শেষ। তাহলে রো যেহেতু করা শেষ তাহলে আমি কি দিয়ে দিলাম, স্ল্যাশ টিআর। ওকে, তাহলে এতটুকু লেখার পর আমাদের কিন্তু আর কিছু নাই লেখা, ঠিক আছে। তাহলে আমরা কি আমাদের ট্যাবলটা তৈরি করা শেষ। তাহলে ট্যাবল যেহেতু তৈরি করা শেষ তাহলে আমি এখন কি দিব, স্ল্যাশ ট্যাবল ট্যাগ কি করব, ইউজ করব। তাহলে স্ল্যাশ ট্যাবল ট্যাগ দিলাম। তারপরে আর যেহেতু কোনো কিছু ওয়েব পেজে প্রদর্শন করবে না ওয়েব ব্রাউজারে, তখন আমি কি দিব, স্ল্যাশ বডি দিব, এবং সর্বশেষ আমাদের যেটা দিতে হয়, স্ল্যাশ কি দিতে হয়, একটা HTML দিতে হয়। ওকে, এটাই হচ্ছে কি আমাদের এই যে একটা রেজাল্ট ট্যাবল নামে যে ট্যাবলটা তৈরি করছি, সেই ট্যাবলটাকে আমি যদি ওয়েব ব্রাউজারে প্রদর্শন করতে যাই তাহলে তার এইটাই হচ্ছে আমার HTML কোড। এই জিনিসটা একটু আমি আবার একটু তোমাদের বুঝিয়ে দিই, তাহলে দেখবা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে প্রথমে আমাদের HTML দিয়ে লিখতে হয় কিছু একটা জিনিস, লিখলাম বডি, হেড ইত্যাদি লিখতে হয়। এই বডি পর্যন্ত সেম জিনিসই থাকে, ঠিক আছে, লিখলাম। তারপরে যেহেতু একটা ট্যাবল তৈরি করতে যাচ্ছি এই জন্য আমাকে কি করতে হবে, একটা ট্যাবল ট্যাগ ইউজ করতে হবে, আমরা করলাম। তারপর দেখো এখানে কি আছে, বর্ডার কাজ কি, বর্ডার কাজ হচ্ছে একটা মাত্র যদি কি দিয়েছে বর্ডার দেয়, এই জন্য আমি কি করছি, বর্ডার 1 লিখছি। যদি এরকম দেখবা 2-3টে যদি বর্ডার থাকে তাহলে বর্ডার 2, 3 ইত্যাদি দিতে পারো, কোনো সমস্যা নাই। আর এখানে আমাদের সেলগুলো কি একটার সাথে একটা কি লাগানো আছে, এই জন্য আমি দিচ্ছি সেল স্পেসিং 0, ঠিক আছে। তারপর হচ্ছে উইথ 80%, হাইট 50%, অর্থাৎ একটা ওয়েব পেজের 80% জুড়ে সে কি দেখাবে, অর্থাৎ 100 ভাগের 80 ভাগই দেখাবে সে কি দৈর্ঘ্যে, আর 50 ভাগ দেখাবে কি তার প্রস্থে দেখাবে এই টেবলটা। এই জিনিসটা আমি আসলে এখানে বুঝাতে চেয়েছি। তারপর হচ্ছে একটা ক্যাপশন, প্রত্যেকটা ট্যাবলে তো একটা ক্যাপশন থাকে যেটা থেকে আমি বুঝতে পারি আসলে এটা কি বোঝাচ্ছে। এখানে ক্যাপশনটা কি ছিল, রেজাল্ট ট্যাবল। রেজাল্ট ট্যাবলটা কোথায় আছে, এখানে দেখতে পাই মাঝে আছে। তাহলে মাঝে থাকার জন্য আমি কি করি, ক্যাপশন অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার, অর্থাৎ ক্যাপশনটা কোথায় থাকবে, মাঝে থাকবে। যেটা হচ্ছে কি একটু গাঢ়, ক্যাপশনগুলো আসলে গাঢ় কালারে হয়ে থাকে, এই জন্য আমি লিখলাম বোল্ড রেজাল্ট ট্যাবল স্ল্যাশ বোল্ড স্ল্যাশ ক্যাপশন। ওকে, তারপরটা হচ্ছে আমাদের কি, এখন আমাদের কাজ হচ্ছে রেজাল্ট ট্যাবল তো লেখা শেষ, এখন আমাদের হচ্ছে কি করবে, টেবিলটা তৈরি করব। আর আমরা বুঝলাম টেবল তৈরির সময় সবসময় কি করব, আমরা রো থেকে কি করব, হিসাব করব, কখনোই কলাম থেকে হিসাব করা হয় না। আসলে হিসাব করি কোথা থেকে, রো থেকে। প্রথম রোটা আমি দেখতে পাই রোল নেম জিপিএ, যেগুলো হচ্ছে একটা ট্যাবল হেডিং। তাহলে ট্যাবল হেডিং এর জন্য আমরা প্রথমে রোর জন্য টিআর দিয়ে শুরু করলাম, ট্যাবল হেডিং এর জন্য আমরা টিএইচটা ব্যবহার করি, তাহলে আমরা টিএইচ দিয়েছি। তারপর হচ্ছে রোল স্ল্যাশ টিএইচ দিয়ে দিলাম। ওকে, আর এই সকল জিনিসগুলো আমি একদম সিম্পল ভাবে লিখছি, এই জন্য আমি এখানে কোনো অ্যাট্রিবিউট ইউজ করি নাই। ওকে, তারপরে দেখো এখানে আমাদের আবার টিএইচ দিলাম, নেম স্ল্যাশ টিএইচ, এতটুকু দিলাম। তারপরে এটাতে টিএইচ জিপিএস স্ল্যাশ টিএইচ স্ল্যাশ টিআর। এখন তোমরা আবার অনেকে বলতে পারো এইখানে ভাইয়া এই অ্যালাইন ভি অ্যালাইন ইত্যাদি না দিলে কি কোনো সমস্যা, না দিলে এতটা সমস্যা হবে তা আমি কি বলবো না, ঠিক আছে। তোমরা যদি চাও নাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। যে পরীক্ষা একদম বাধ্যবাধকতা লিখতে হবে এমন কিছু না, কিন্তু তোমাদের যদি একদম দেখো একদম এই কোনায় অথবা এই কোনায় অথবা একদম উপরে আরেকটা সংখ্যা যদি একদম নিচে থাকে, অর্থাৎ ডানে বামে উপরে নিচে যদি এইরকম সংখ্যাগুলো থাকে, তখন অবশ্যই তোমার কি করতে হবে, অ্যালাইন এবং ভি অ্যালাইন ইউজ করতে হবে। যদি মাঝ বরাবর থাকে তখন তুমি কি অ্যালাইন সেন্টার না লিখলেও হয়, কারণ তুমি যখন একটা সংখ্যা লিখবা, অর্থাৎ তুমি যে এইখানে দেখো টিএইচ রোল লিখলাম, এই টিএইচ রোল লেখার পর সে একটা কি নির্দিষ্ট একটা জায়গা মেনে কি করে দিবে, সে এখানে রোলটা লিখে দিবে, ঠিক আছে। অর্থাৎ বলে বলে মাঝামাঝি একটা জায়গায় কি করবে, সে রোলটা প্রদর্শন করবে। কিন্তু যখন ডানে বামে যখন দেখবা তখন অবশ্যই কিন্তু তোমার অ্যালাইন এবং ভি অ্যালাইন যেটা আছে সেই জিনিসগুলো তোমার অবশ্যই অ্যাট্রিবিউটগুলো ইউজ করতে হবে। তারপর দেখো এখানে টিআর, নেক্সট আমি এখন রোতে যাচ্ছি। নেক্সট রোতে কি আছে,
প্রথমে আছে হচ্ছে 101 যেটা একদম বাম দিকে, তাহলে বাম দিকের জন্য আমি অ্যালাইন লেফট দিছি, 101 শেষ করে দিলাম। তারপর আছে এ, এটা হচ্ছে একদম উপরে, আমি বলে দিচ্ছি আসলে কি বোঝাচ্ছে। ও এটা হচ্ছে একদম উপরে, উপরের জন্য আমরা কি করি ভি অ্যালাইন ইউজ করি, যেটা হচ্ছে টপ দিলাম এ স্ল্যাশ এ। তারপর হচ্ছে টিডি অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার, যেহেতু এখানে 5 আছে তুমি চাইলে এখানে জাস্ট টিডি 5 দিয়ে শেষ করতে পারো, সেন্টারটা না দিলেও কোনো সমস্যা নেই, সে এমনি সেন্টারে কি করবে তোমার বসায় দিবে। তারপর হচ্ছে স্ল্যাশ টিআর, যেহেতু আমাদের প্রথম রো শেষ দিয়ে দিলাম। তারপর আরেকটা রো শুরু করলাম, তাহলে আমরা টিআর ইউজ করলাম। তারপর হচ্ছে কি টিডি অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার, এইখানে হচ্ছে কি যেহেতু সেন্টারে আছে দেখো, আচ্ছা 102 যেটা আছে সেটা আসলে আমাদের সেন্টারে ছিল না, এটা একটু ভুল হয়েছে। এই যে 102টা, এটা কোথায় আছে, 102টা একদম কি রাইটে আছে না, একদম ডান দিকে কিন্তু দেখা যাচ্ছে 102টাকে, ঠিক আছে। তার মানে এই জিনিস হবে কি, এটা হবে আমাদের সেই রাইট, ঠিক আছে। এই যেটা আমরা কি করব রাইট লিখবো। তারপর হচ্ছে আমাদের এই যে বিটা একদম নিচে আছে, এই জন্য আমি এখানে কি দিছি ভি লাইন বটম। আর এই যে জিপিএ 5 সেটা কোথায় আছে, একদম সেন্টারে আছে, এই জন্য আমি এখানে ইউজ করছি কি আমাদের সেই সেন্টার নামে যেটা একটা আছে, সেই সেন্টারটা একটা কি করলাম ইউজ করলাম। ওকে, এভাবেই খুব সহজেই তুমি যদি যে প্রথমে আমরা যে ট্যাগ এবং অ্যাট্রিবিউটগুলো শিখেছি সেগুলো যদি ভালো মতো একদম মুখস্থ করতে পারো কোনটার কাজ কি, তাহলে খুব সহজেই তুমি কি করতে পারো টেবলগুলা তৈরি করতে পারবা। অর্থাৎ ট্যাবলের যে এইচটিএমএল কোড রয়েছে সেগুলো তুমি নিজেই ইজিলি কি করতে পারবা আনসার করতে পারবা। এখন আমরা যে কল স্প্যান এবং যে রো স্প্যানগুলো ছিল সেই কল স্প্যান এবং রো স্প্যান রিলেটেড কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব। এখন আমরা আরেকটি সমস্যার সমাধান করি, সেখানে আমরা এই সমস্যাটা আমাদের কল স্প্যান রো স্প্যান এই দুইটা জিনিসই কি করবে অ্যাট্রিবিউটগুলো ইউজ করব। ওকে, তাহলে চলো শুরু করা যাক। প্রথমে এই একটা ট্যাবল আছে দৃশ্যকল্প এক, এই দৃশ্যকল্প একটাকে আমরা যদি কি করতে চাই ওয়েব ব্রাউজারে শো করতে চাই, তাহলে আমাদের প্রয়োজনীয় যে এইচটিএমএল কোডটা আছে সেটা কি করতে হবে লিখতে হবে। প্রথমেই আমাদের যে কাজটা ছিল কোনো এইচটিএমএল কোড লিখতে গেলে আমাদের প্রথম কাজ কি ছিল, প্রথমে আগে আমাদের কি করতে হয় এইচটিএমএল লিখতে হয় অ্যাঙ্কর ট্যাগের ভিতর। তাহলে আমরা লিখে দিলাম অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতর প্রথমে এইচটিএমএল পর কি লিখতে হতো আমাদের একটা হেড অংশ লিখতে হতো, তাহলে আমি লিখলাম হেডের পর কি করতে হতো আমাদের, হেডের পর আমাদের লিখতে হতো হচ্ছে যে কি টাইটেল অংশ যেটা ছিল সেই টাইটেলটা আমরা লিখলাম। যেহেতু একটা ট্যাবলই তৈরি করছি আমি এখানে হেড টাইটেল হিসেবে ট্যাবল দিলাম, না লিখলেও কোনো কি নেই, কোনো সমস্যা নেই। তাহলে টাইটেল, তারপর আমরা কি দিব স্ল্যাশ হেড দিব, তাহলে হেড অংশ দিলাম। তারপর হচ্ছে কি এখন আমাদের যে বডির ভিতর অংশ আছে বডি, এখন বডির ভিতরে যেগুলো থাকে সেগুলো তো আসলে প্রদর্শন করে। বডির ভিতরে যে আমি দেখতে পাই এটা কি আছে ট্যাবল আছে, অর্থাৎ একটা ট্যাবল অঙ্কন করে রাখছি। তার মানে আমি কি ট্যাগ ইউজ করব ট্যাবল ট্যাগটা ইউজ করব। তাহলে আমি এখন একটা কি করলাম ট্যাবল নামে একটা ট্যাগ করলাম ইউজ করলাম। ট্যাবলের বর্ডারটা যদি একটু চিন্তা করি একটাই চারপাশে বর্ডার দেওয়া আছে, তার মানে আমি এখানে কি করব ট্যাবল বর্ডার ইকুয়ালস টু হচ্ছে কত আমাদের সেই অ্যাট্রিবিউট ভ্যালুটা 1 আমি সেট করে দিব। তারপরে এখানে প্রত্যেকটা সেলে কিন্তু কি দেখতে পাই প্রত্যেকটা সেলের ভিতর কোনো কি নেই ফাঁকা স্থান নেই, তার মানে আমরা সেল স্পেসিং যে অ্যাট্রিবিউটটা ছিল সেটা ভ্যালু কি করে দিব 0 করে দিব। তাহলে আমি এখানে লিখে ফেলি সেল স্পেসিং যেটা ছিল সেইটার ভ্যালু ইকুয়ালস টু কত বানিয়ে দিব আমি 0 বানিয়ে দিলাম। ওকে, তারপরে কাজটা কি, তারপরে কাজটা হচ্ছে আমি ওয়েবসাইটটা অর্থাৎ ওয়েব পেজে ট্যাবলটা কত বড় বা ছোট দেখতে পাই আমি সেই জিনিসটা একটু অ্যাড করতে চাই, সেটা আমি লিখতে পারি হচ্ছে উইথ ইকুয়ালস টু আমি দিলাম হচ্ছে কি 80%, আর হাইট যেটা ছিল সেটা আমি দিলাম হচ্ছে 50%। ওকে, এই দুইটা জিনিস আমি কি করে দিলাম অ্যাড করে দিলাম। তাহলে এতটুকু করার পর এখানে কিন্তু কোনোটাতে কমা হবে না, জাস্ট যেরকম আছে আমরা সেরকম লিখে ফেলবো। তাহলে লিখে ফেলার পর এখন আমাদের এইখানে যে ক্যাপশনটা আছে আমি এখন কি করব ক্যাপশনটা লিখবো। ক্যাপশনে কি আছে, ক্যাপশন আছে হচ্ছে ট্যাবল নামে একটা ট্যাবল তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে। তার মানে আমি ক্যাপশন হিসেবে কি লিখতে পারি ট্যাবল যেটা আছে সেটা কি করতে পারি লিখতে পারি। তাহলে আমি এখানে দিলাম ক্যাপশন দিয়ে দিলাম, ঠিক আছে। আর এইখানে আমাদের যে কি ছিল টি অ্যালাইন অর্থাৎ কি লেখাটা মাঝে আছে ডানে আছে বামে আছে, আমি এই জিনিসগুলো সবগুলো কি করলাম স্কিপ করতেছি। ওকে, তোমরা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারো, আমি জাস্ট তোমাদের বুঝের জন্য অর্থাৎ আমি তো প্রথমটা তোমাদের বুঝিয়ে দিয়েছি কখন কোন জিনিসটা ব্যবহার করতে হবে, আমি জাস্ট এখন ওই জিনিসগুলো একটু স্কিপ করে জাস্ট মেইন যে জিনিসটা সেইটাই তোমাদের এখন কি করে দিচ্ছি লিখে দিচ্ছি। তাহলে প্রথম আমি যে ক্যাপশনটা আছে সেই ক্যাপশনটা লিখলাম। ক্যাপশনে কি লিখতে হবে, ক্যাপশনে লিখতে হবে আমার ট্যাবল, তাহলে আমি ট্যাবল দিলাম। তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে কি স্ল্যাশ ক্যাপশন। ওকে, তাহলে ক্যাপশনটা আমি দিয়ে দিলাম। তারপরে কাজটা কি, তারপরে কাজটা হচ্ছে এখন ট্যাবলটা তৈরি করতে হবে। তাহলে ট্যাবল তৈরি করবো বুঝলাম কি থেকে, আমরা এই রো থেকে কি করতে হয় শুরু করতে হয়। তাহলে প্রথম রোতে কি লিখে আছে রেজাল্ট লিখে আছে, তাহলে রো থেকে যেহেতু শুরু করব তাহলে টিআর ট্যাগ দিয়ে কি করতে হবে শুরু করতে হবে। শুরু করলাম, এখন রোতে এসে আমি কি দেখতে পাই এই রেজাল্ট নামে হচ্ছে একটা কি আছে হেডিং দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা হেডিং আমি ধরে নিচ্ছি, এই রেজাল্ট নামে একটা হেডিং দেওয়া আছে। এখন তুমি যদি একটু চিন্তা করো কি দেখতে পাও, দেখতে পাবা এই যে রেজাল্ট হেডিং যেটা আছে সেটা কি করছে একটা রো এখানে একটা কলাম, আচ্ছা কলাম এখানে একটা কলাম এখানে একটা কলাম, মোট দুইটা কলামকে সে কি করে ফেলছে এক করে ফেলছে। দেখো
এই ট্যাবলটার ভিতর এই রেজাল্টের যে রোটা আছে এই রোটা কি করছে, এই একটা কলাম এবং এই একটা কলাম, অর্থাৎ এই দুইটা কলামকে সে কি করে ফেলছে, একটা কলামে কনভার্ট করছে। আমরা বলেছিলাম দুইটা কলাম যদি একটা কলামে যদি কনভার্ট হয়ে যায় তখন আমরা কোন ট্যাগ ইউজ করি, করেসপন্ড ট্যাগটা কি করি ইউজ করি, করেসপন্ড অ্যাট্রিবিউটটা ইউজ করি। ঠিক আছে, তার মানে এইখানে আমি কি করব, প্রথমে আগে যেহেতু এটা একটা ট্যাবল হেডিং বলতেছি আমি, তাই আমি কি করব, টিএইচ ট্যাবল হেডিং অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউট হচ্ছে সে দুইটা কলামকে একত্রিত করছে, তার মানে আমি লিখবো কি করেসপন্ড, করেসপন্ডের কাজ কি, করেসপন্ড ইকুয়ালস টু কি দিব, 2 দিব। এই হয়ে গেল। এটা মানে কি, এটার মানে বোঝাচ্ছে হচ্ছে আমি যে হেডিংটা লিখবো ট্যাবলের হেডিংটা, সেইটা দুইটা কলামকে স্পান করছে, অর্থাৎ কি দুইটা কলাম মিলে একটা কলামে কনভার্ট করছে। এখন কোন জিনিসটা করছে, আসলে রেজাল্ট নামে লেখা যেটা ছিল সেটাই তো করছে, তার মানে এখন আমি এখানে কি লিখবো, এখানে আমি লিখবো রেজাল্ট। ঠিক আছে, রেজাল্ট, তারপর আমরা কি দিয়ে দিলাম স্ল্যাশ টিএইচ। ঠিক আছে, যেহেতু এখানে টিএইচ ট্যাগ ইউজ করছি তার মানে এখানে আমাদের কি হবে স্ল্যাশ টিএইচ। ওকে, তার মানে আমি যদি শুধুমাত্র এতটুকু লিখি তাহলে দেখো আমাদের রেজাল্টের পর কিন্তু আর কোনো কি নেই, রো নেই, অর্থাৎ কি আর কোনো নেই, টিএইচ নেই বা ট্যাবল হেডিং নেই। তার মানে কি আমাদের প্রথম রোর কাজ শেষ। এখন আমরা আসি দ্বিতীয় রোর ক্ষেত্রে। দ্বিতীয় রোর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, দ্বিতীয় রোর ক্ষেত্রে দেখতে পাই প্রথমে আসছে হচ্ছে 101 পাইছে এ। ঠিক আছে, আসলে এই জিনিসটা বোঝাচ্ছে হচ্ছে 101 নাম্বার হয়েছে কি ও, 102 নাম্বার হয়েছে ও, আর 103 নাম্বারে দুইজন আছে, দুইজন শিক্ষার্থী যার নাম হচ্ছে সি, আর একটা হচ্ছে কি ধরলাম আমি, ডি ধরলাম। ওকে, তারপর এখন এইখানে বললাম যে 101 হয়েছে কত এ। ঠিক আছে, এ নামক ব্যক্তি কি হয়েছে 101তম হয়েছে। তার মানে এগুলো কি একটা ডেটা প্রকাশ করতেছে। তার মানে আমি কি করবো, এখন ট্যাবল ডেটা ইউজ করব। আর যেহেতু এটা একটা নতুন রো, এই যে আমি এখন এই রোটা কি করব, তৈরি করব, তাহলে নতুন রোর জন্য আমি এখন আগের রোটাকে আমি শেষ করে দিই স্ল্যাশ টিআর, নতুন রোর জন্য আমি কি করব, টিআর শুরু করলাম। টিআর দিয়ে শুরু করার পর আমাদের এখন প্রথমে আছে কি 101, যেটা হচ্ছে একটা ট্যাবল ডেটা। তাহলে আমি এখন একটা কি করব, টিডি ট্যাবল ডেটা। এখানে আমি বললাম, আমি আবার বলতেছি, এখানে আমি সবগুলো কি ধরে নিলাম, একটা সিম্পল একটা করতে চাচ্ছি। ঠিক আছে, আমি এখানে অ্যালাইন অ্যাট্রিবিউট কোনো ইউজ করব না, উপরে আসে না নিচে আসে এগুলো এখন কিছু দেখতেছি না, আমি জাস্ট তোমাদের কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করছি। ওকে, তাহলে এইখানে আমরা টিডি দিলাম, প্রথমে আছে কি 101, তাহলে আমি 101টা লিখলাম। 101 এর যেহেতু ডেটাটা লেখা শেষ, স্ল্যাশ আমি কি দিলাম, টিডি দিলাম। ওকে, তারপর আমি আবার নিচে কি করছিলাম, আর একটা টিডি দিয়ে 100 এর যেটা ছিল সেটা লিখছি, আমি এই টিডিটা এখানে দিলাম। এই টিডি কি ছিল, এ লিখতে হবে, এ লিখলাম, দেন হচ্ছে আমি কি লিখলাম স্ল্যাশ টিডি। ওকে, এতটুকু লেখার পর আমাদের কি দ্বিতীয় লাইনটা লেখা শেষ, তাহলে দ্বিতীয় রো যেহেতু লেখা শেষ তাহলে আমি কি দিব স্ল্যাশ টিআর ইউজ করবো। তাহলে এতটুকু দ্বারা কি বোঝাচ্ছে, আসলে দেখো প্রথমে যখন আমি কি করছিলাম, প্রথম রো শুরু করছি টিআর, টিআর দিয়ে যখন টিএইচ করেসপন্ড টু দিছি, তার মানে প্রথম যে রোটা ছিল সেটা বুঝাচ্ছে একটা হেডিং, যেটা দুইটা কলামের সমন্বয়ে গঠিত, সেখানে কি লেখা থাকবে, রেজাল্ট লেখা থাকবে, তারপর স্ল্যাশ টিআর, স্ল্যাশ টিআর দ্বারা বোঝাচ্ছি কি আমি, স্ল্যাশ টিআর দ্বারা বোঝাচ্ছি রোটা শেষ। তার মানে রোটা শেষ হয়ে গেলে প্রথমটা শেষ। এখন আমরা সেই দ্বিতীয় রোতে, দ্বিতীয় রোর জন্য আমি কি করলাম, আরেকটা টিআর নিলাম। টিআর নেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে 101 এবং এ আছে, যেটা হচ্ছে কি আমরা ট্যাবল ডেটা। তাহলে 101 এই যে টিডি ট্যাবল ডেটা, 101 ট্যাবল ডেটা শেষ, তারপর আরেকটা টিডি যেটা হচ্ছে এ, টিডি শেষ। দেন হচ্ছে আমাদের কি টিআরটা শেষ করে দিলাম, কারণ কি আমাদের এই রোটা করা শেষ, তার মানে আমি করে দিলাম। তারপরে কাজটা কি, তারপরে কাজটা হচ্ছে আমাদের এখন এই যে রোটা আছে এই রোটা কি করতে হবে, অঙ্কন করতে হবে। এই রোর ভিতর প্রথমে আছে কি আমাদের 102, আর একটা আছে কত বি। তার মানে আমাদের যেহেতু নতুন একটা রো শুরু করতে যাচ্ছি, তাহলে আমি এখন কি করবো, একটা আমি একটু এইখানে লিখি, যেহেতু নতুন রো শুরু করতে যাচ্ছি তাহলে আমি কি লিখবো, একটা টিআর ট্যাগ কি করবো ইউজ করবো। ওকে, তাহলে টিআর ট্যাগ যেহেতু কি করলাম ইউজ করলাম, তারপর প্রথমে আছে কি টিডি, তাহলে ট্যাবল ডেটা, তাহলে ট্যাবল ডেটা প্রথমে ভিতরে কি আছে আমাদের 102 আছে, তাহলে আমি এখানে দিলাম 102 স্ল্যাশ টিডি। তারপরে দেখো আমাদের ট্যাবল ডেটা হিসেবে কি আছে, আমাদের বি আছে, তাহলে আমি কি করলাম টিডি, তারপরে এখানে দিলাম হচ্ছে কত আমাদের বি, তারপর হচ্ছে কত স্ল্যাশ টিডি। এই দুইটা দেওয়ার পর আমাদের কিন্তু কি রোটা লেখা শেষ। রো যেহেতু লেখা শেষ তাহলে আমি কি দিব, স্ল্যাশ টিআর দিব, স্ল্যাশ টিআর দিয়ে দিলাম। তার মানে কি আমাদের এই রোটা অঙ্কন করা শেষ। এখন আমরা আসি আমাদের যে চতুর্থ রো আছে, আসলে এখানে রো কিন্তু 5টা। ঠিক আছে, এই রোটাতে আমি যদি একটু খেয়াল করি, এই রোটাতে কি দেখতে পাই, দেখো এই রোটা কিন্তু এইভাবে গেছে, এই, আর এটা কিন্তু আলাদা আরেকটা। ঠিক আছে, তার মানে এই 4 নাম্বার রোটা এইভাবে, 5 নাম্বার রোটা জাস্ট এখানে। কিন্তু আমি যখন 4 নাম্বার রোতে যাই, 4 নাম্বার রো যখন আমি প্রথম কলামে দেখি, একটু খেয়াল করি, তখন দেখতে পাই এই কলামটা কি করছে, এই কলামটা এইখানে কিন্তু আরো একটা রো ছিল, এখানে কিন্তু কিছু আর একটা রো ছিল। তার মানে কি
একটা দুইটা রো ছিল, এইটা কি করলো সে দুইটা রোকে একটা রোতে কনভার্ট করে ফেলছে। এখানে যে দুইটা রো ছিল সেই দুইটা রোকে কিন্তু কি করছে একটা রোতে কনভার্ট করছে। তাহলে আমরা বলছিলাম যখন অনেকগুলো রো মিলে একটা রো সৃষ্টি করবে তখন আমরা কি করি রো স্প্যানটা ইউজ করে থাকি। ওকে, তার মানে এখানে আমি কি করব রো স্প্যান নামে যে অ্যাট্রিবিউট আছে সেটা ইউজ করব। যেহেতু এখন এটাকে আমি একটা নতুন একটা কি শুরু করতে যাচ্ছি রো শুরু করতে যাচ্ছি, তাহলে আমি প্রথমে আগে টিআর দিব, টিআর দ্বারা বুঝাচ্ছি নতুন রো শুরু করতেছি। আর এটা কি একটা টেবল ডেটা, এই জন্য আমি এখন লিখতে পারি টিডি, টিডি দ্বারা বুঝাচ্ছি কি টেবল ডেটা। এই টেবল ডেটাটার ক্ষেত্রে তুমি যদি একটু চিন্তা করো, এইখানে যে টেবল ডেটাটা আছে এটা কি করছে দুইটা রোকে একটা রোতে কনভার্ট করছে। তাহলে দুইটা রোর জন্য আমি কি করব রো স্প্যান ব্যবহার করে থাকি সাধারণত। রো স্প্যান ইকুয়ালস টু 2, অর্থাৎ কি দুইটা রোকে সে একটা রোতে কনভার্ট করে ফেলছে। করে ফেলে কি লিখছে, লিখছে হচ্ছে 103, এতটুকু লিখলাম। তারপরে এই তো এটা শেষ, তাহলে আমি কি দিয়ে দিব স্ল্যাশ টিডি দিয়ে দিব। ওকে, তারপরে দেখো এই রোর ভিতরে এখন কি আছে আমাদের সি আছে, সি তো একদম সিম্পল একটা ডেটা ছিল, তাহলে আমি দিলাম এখন টিডি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে কত স্ল্যাশ টিডি। এতটুকু দেওয়ার পর দেখো এখন যদি আমরা এই রোর ক্ষেত্রে যাই, এই রোর ক্ষেত্রে কিন্তু 103 তো আমি আগে লিখে ফেলছি, তার মানে 103 এর ভিতরে আর কোনো কাজ নাই, এখন জাস্ট কি এই ডি একলাই কি আছে বসে আছে, ঠিক আছে। আর এখানে তো এই রোটা তো শেষ, তার মানে স্ল্যাশ কি দিতে পারি টিআর দিতে পারি। তাহলে এখন এখানে যেহেতু ডি একটা নতুন আলাদা রো নিয়ে কাজ করতেছে, তাহলে আমি এখন আরেকটা কি করব টিআর ট্যাগ ইউজ করব, তারপর আরেকটা কি দিব টিডি দিব, টিডি দেওয়ার পর কি আসবে ডি আসবে, তারপর হচ্ছে কত স্ল্যাশ টিডি, এবং সর্বশেষ হবে আমাদের কি স্ল্যাশ টিআর। স্ল্যাশ টিআর লেখার পর আমাদের কি প্রত্যেকটা রোড লেখাই শেষ, অর্থাৎ রোড কাজ শেষ। রোড যেহেতু কাজ শেষ তখন আমরা কি দিব জাস্ট এটা দিব স্ল্যাশ টেবল, অর্থাৎ টেবলটাই তো আমাদের অঙ্কন শেষ। তাহলে আমরা প্রথমে দিব স্ল্যাশ টেবল, তারপর আমরা দিব স্ল্যাশ বডি, এবং সর্বশেষে যেটা দিতে হয় সেটা হচ্ছে আমাদের কি স্ল্যাশ এইচটিএমএল। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের মূলত কনসেপ্ট। অর্থাৎ যদি আমরা দেখতে পাই দুইটা রোকে সে যদি একটা রোতে কনভার্ট করে, বা তিনটা রোকে যদি একটা, অর্থাৎ কয়েকটা রো মিলে যদি একটা রোতে কনভার্ট হয় তখন আমরা রো স্প্যান দিব, আর যতগুলা রো মিলে বা কলাম মিলে তৈরি হয়েছে সেটা আমি কি দিব সেখানে ভ্যালুটা বসাই দিব। ওকে, তাহলে আমরা যদি এই জিনিসটা একটু আবার একটু যদি রিপিট করি আশা করি তোমাদের আর একটু ভালো মতো ক্লিয়ার হবে। প্রথমে এতটুকু পর্যন্ত বডি পর্যন্ত আমরা লিখতে হয় লিখছি, যেহেতু একটা আমি ট্যাবল প্রদর্শন করতে যাচ্ছি এই জন্য আমি একটা ট্যাবল ট্যাগ ইউজ করলাম, সাথে একটা বর্ডার ইউজ করলাম, বর্ডার লিখে দিলাম কত 1। তারপর হচ্ছে আমাদের সেল স্পেসিং যেটা ছিল সেটা হচ্ছে কত আমাদের 0, এটাও লিখে দিলাম। উইথ 80%, হাইট 50%, যেটা দ্বারা আমি কি বোঝাচ্ছি, যেটা দ্বারা আমি আসলে বোঝাচ্ছি হচ্ছে আমাদের ওয়েব পেজটার অর্থাৎ 80% দৈর্ঘ্যে এবং 50% প্রস্থ জুড়ে এই ট্যাবলটা শো করবে। করার পর এখন আমরা দিলাম একটা ক্যাপশন, ক্যাপশন হিসেবে যেহেতু এখানে ট্যাবল লিখে আছে আমি ট্যাবলটা দিলাম। আর আমি আবারও বলতেছি আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে তোমাদের এখানে কল স্পান এবং রো স্পানটা বোঝানো। এখানে আমার মুখ্য উদ্দেশ্য কিন্তু এটা না যে লেখাটা ডানে আছে কি বামে আছে, এই জিনিসটা আমার এখানে বোঝানোর উদ্দেশ্য ছিল না। এই জন্য আমি জাস্ট খালি এইটা এইভাবে তোমাদের সিম্পল ভাবে এটা কি দেখাই দিলাম। ওকে, আর আমাদের প্রথম যে উদ্দেশ্যটা ছিল, প্রথম ক্ষেত্রে আমার উদ্দেশ্য ছিল, অর্থাৎ প্রথম যে ট্যাবলটা পড়ছি সেটার ক্ষেত্রে আমার উদ্দেশ্য ছিল কি, অর্থাৎ লেখা বামে থাকলে কি হবে, ডানা থাকলে কি হবে, উপরে থাকলে কি হবে, নিচে থাকলে কি হবে, সেই জিনিসটা দেখানো। কিন্তু এইটার ক্ষেত্রে আমার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমার র স্পান এবং কল স্পান তোমাদের জিনিসটা বোঝানো। ওকে, এই জন্য আমি ওই জিনিসটা একটু স্কিপ করছি। তাহলে দেখো ক্যাপশন ট্যাবল স্ল্যাশ ক্যাপশন দিয়ে দিলাম। তারপরে দেখো এখন আমাদের কাজ কি, ক্যাপশন তো লেখা শেষ, এখন কি করবো আমি প্রথম রোটা আপলোড করব। প্রথম রোটা আমি দেখতে পাই রেজাল্ট নামে একটা লেখা আছে, হেডিং দেওয়া আছে, সেই রেজাল্টে আমি যদি একটু চিন্তা করি দেখতে পাই এইখান থেকে একটা মাথা আসছে, এখানে একটা মাথা, অর্থাৎ দুইটা রোকে অর্থাৎ দুইটা কলামকে সে একটা কলামে কি করছে কনভার্ট করছে। প্রথম রোটা দুইটা কলাম ছিল সেটাকে একটা কলামে কনভার্ট করছে, এই জন্য আমি কি করব কল স্পান অ্যাট্রিবিউট ইউজ করব। তাহলে দেখো আমি টিআর টিএইচ দ্বারা বুঝেছি টেবল হেডিং, যেটা হচ্ছে কল স্পান 2, অর্থাৎ দুইটা কলামকে একটা কলামে কনভার্ট করছে কে রেজাল্ট নামে যে লেখাটা আছে। তারপরে এই জিনিসটা আমি কি করলাম শেষ করে দিলাম। তারপরে এই যে রোটা তো শেষ। তারপর এখন আমরা যদি এই টিয়ারটা অর্থাৎ আমাদের যখন প্রথম রোটা করা শেষ, তারপর আমরা যখন দ্বিতীয় রোতে আসি, দ্বিতীয় রোর ক্ষেত্রে প্রথম আছে হচ্ছে 101তম স্থান অধিকার করেছে এ নামক ব্যক্তি। তার মানে 101টা হচ্ছে আমাদের একটা টেবল ডেটা, তার মানে দিলাম টিডি, যেটা 101 স্ল্যাশ টিডি দিলাম, আবার টিডি এ স্ল্যাশ টিডি, ঠিক আছে। তারপর হচ্ছে এতটুকু লেখার পর আমাদের 101 এবং এ লেখার পর এই রোটা কিন্তু শেষ, তাহলে এই রো শেষের জন্য আমরা কি করলাম স্ল্যাশ টিআর দিলাম। ওকে, তারপর আসি আমাদের নতুন যে রোটা আছে 102 বি, সেটা অর্থাৎ সেই রোর জন্য আমরা তাহলে টিআর টিডি ট্যাবল ডেটাতে প্রথমে আসলো 102 স্ল্যাশ, তারপর হচ্ছে টিডি বি
এত। তারপর হচ্ছে আমাদের এই রোটা যখন শেষ, তারপর আমি যখন এই রোটার ক্ষেত্রে একটু যাই, 103 নাম্বার পজিশনে দুইটা রো ছিল, সে দুইটা রোকে একটা রোতে কি করে ফেলছে, কনভার্ট করে ফেলছে। যখন অনেকগুলো রোকে একটা রোতে কনভার্ট করা হয় তখন আমরা রো স্প্যান ব্যবহার করি, তাহলে রো স্প্যান ব্যবহার করলাম। যেহেতু এখানে দুইটা রো ছিল, সেই দুইটা রোকে কি করছে, একটা রোতে কনভার্ট করছে, যেটা আমি কি দিলাম, 2 দিলাম। 2 দেওয়ার পর কে ছিল করছে 103, এই জন্য 103টা দিলাম। তারপরে দেখো এই রোটা আমি বলছিলাম এই কলামটা আসলে রোটা কি এইরকম ভাবে যাবে, ঠিক আছে। তার মানে দেখো এখন আছে কি আমাদের সি, সি কে আমি লিখলাম টিডি, সি স্ল্যাশ টিডি লিখা হয়ে গেল। তারপরে এই রোটা যেহেতু শেষ, আমি কি দিলাম, স্ল্যাশ টিআর দিলাম। তারপর আমাদের জাস্ট খালি এখন এই অংশটুকু বাকি আছে। আমি কারণ কি, কারণ আমি 103 যখন আমি এই জিনিসটা লিখছি, 103 লিখার মধ্যে কি দেখবে কি এই পুরো অংশটুকু লিখে ফেলছি। তার মানে জাস্ট শুধুমাত্র এই যে ডি অংশটুকু আছে সেটাই বাকি আছে। তাহলে এই ডি অংশটুকু লেখার জন্য আমি নতুন আরেকটা রো নিলাম, রো নিয়ে টিডি, ডি স্ল্যাশ টিডি স্ল্যাশ টিআর এবং সর্বশেষে ট্যাবল, বডি এবং এইচটিএমএল। ওকে, এইভাবে আমরা খুব সহজেই কি করতে পারি, অর্থাৎ কল স্প্যান এবং রো স্প্যান বিষয়টা আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা সবচেয়ে বড় কি করব, একটা ট্যাবল তৈরি করব, যেই ট্যাবলের মধ্যে আমরা কি দেখব, অর্থাৎ আমাদের যে বিভিন্ন ফরম্যাটিং ট্যাগগুলো ছিল, অর্থাৎ হাইপার লিঙ্ক ছিল, ইমেজ যুক্ত ছিল, এই সকল কিছুই কি করব, এই একটা ট্যাবলের ভিতর নিয়ে আসার চেষ্টা করব। আমরা এতদিন যে সকল জিনিস সম্পর্কে শিখে এসেছিলাম প্রত্যেকটা জিনিসই আমি চেষ্টা করেছি হচ্ছে এই একটা ট্যাবলের ভিতর তুলে ধরার। ওকে, এই ট্যাবলটার ভিতরে আমরা আসলে কি কি জিনিস পাই সেই জিনিসটা একটু আমরা একটু দেখি। প্রথমে দেখো একটা ট্যাবল আছে যেখানে একটা ইমেজ যুক্ত করা আছে। আমরা জানি ICT.com, এটা হচ্ছে একটা হাইপার লিঙ্ক বুঝাচ্ছে। তারপরে এটা হচ্ছে A স্কোয়ার, তারপর হচ্ছে H2O যেগুলো হচ্ছে সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট বুঝাচ্ছে। তারপরে এখানে একটা লিস্ট আছে। ওকে, আমরা এই সকল জিনিস কিন্তু আগে শিখে এসেছি। এই প্রত্যেকটা জিনিসকে আমি একটা কি করছি, ট্যাবলের ভিতরে কি করছি, নিয়ে এসেছি। এখন আমরা এই যে দৃশ্যকল্প 1 আছে, এই দৃশ্যকল্প 1 আমরা একটা কি করবো, HTML কোড লিখবো। এটা অনেক একটা বিশাল বড় একটা কি আসবে, কোড হবে। ঠিক আছে, আমরা ধাপে ধাপে কি করব, এই কোডটা সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে যে জিনিসটা দিয়ে আমি শুরু করি সেটা হচ্ছে আমি কি লিখতে হবে, প্রথমে আমাদের HTML লিখতে হয়। আমি HTML লিখলাম। তারপরে কাজ কি ছিল, তারপরে কাজ ছিল আমাদের কি লিখা, হেড অংশ লিখা। তাহলে আমি কি করবো, আগে হেড অংশটা লিখে ফেলি। হেড অংশ দিলাম। তারপর কাজ ছিল আমাদের একটা কি করা, টাইটেল দেওয়া। ঠিক আছে, টাইটেল না দিলেও হয়, বাট আমরা টাইটেল দিতে পারি। টাইটেল যেহেতু একটা ট্যাবও তৈরি করছি, এই জন্য আমি টাইটেল হিসেবে কি দিলাম, টাইটেল হিসেবে ট্যাবও দিলাম। দেন হচ্ছে আমি কি দিলাম, স্ল্যাশ টাইটেল। তারপর হচ্ছে আমাদের হেড অংশটুকু শেষ করে দিই, তাহলে আমি দিলাম স্ল্যাশ হেড। তারপর হচ্ছে আমাদের যে বডি অংশটুকু আছে সেই বডি অংশটুকু আমরা লিখতাম। এই বডি অংশটুকুতে এখন আমরা কি কি লিখবো, দেখো বডি অংশটিতে যা লিখি তাই তো ওয়েব ব্রাউজার প্রদর্শন করে। আমি চাচ্ছি একটা কি করতে, ট্যাবল তৈরি করতে। তাহলে ট্যাবল যেহেতু তৈরি করতে চাচ্ছি, তাহলে আমি অবশ্যই একটা কি করবো, টেবিল ট্যাগ ইউজ করব। টেবিলের সাথে আমি বলছিলাম কিছু অ্যাট্রিবিউট ইউজ করি। প্রথমে আমি যে অ্যাট্রিবিউটটা ইউজ করতাম সেটা ছিল আমাদের বর্ডার। টেবিল বর্ডার ইকুয়ালস টু আমরা কি দিতাম, 1 ডিফল্ট করে রাখতাম। তারপরে দিতাম হচ্ছে কি আমরা, তারপরে দিতাম হচ্ছে সেল স্পেসিফিক। ঠিক আছে, সেল স্পেসিং সেইটা কত, সেইটা আমরা ডিফল্ট হিসেবে কি রাখতাম, 0 রাখতাম, কারণ এখানে কারোর সাথে কি নেই, কোনো সেলের ভিতর ফাঁকা স্থান নেই। তারপর আমরা দিতাম হচ্ছে একটা উইথ, আর একটা দিতাম হচ্ছে হাইট। ঠিক আছে, উইথ আমি এখানেও দিলাম ঠিক সেম মতো, আগের মতো 80%। আর হাইট যেটা ছিল, দৃশ্যকল্প 1 এটা কি করে ফেলি, একটু মুছে ফেলি। আমাদের যে হাইটটা ছিল, এই হাইট ইকুয়ালস টু হচ্ছে কত, আমাদের সেই হাইট ইকুয়ালস টু হচ্ছে আমাদের 50%। ওকে, এতটুকু লেখার পর আমার টেবিল অ্যাট্রিবিউটটা কি কি হবে সেই জিনিসটা লিখলাম। এখন এই ট্যাবলের একটা কি আছে, ক্যাপশন আছে। সেই ক্যাপশনটা কি, ট্যাবলের ক্যাপশন ট্যাবলই আছে। তার মানে আমি এখানে একটা কি দিব, একটা ক্যাপশন লিখবো। তাহলে দিলাম একটা ক্যাপশন। ঠিক আছে, এবার যেহেতু আমি একদম পূর্ণাঙ্গ বিস্তারিতভাবে লিখতেছি, ক্যাপশনটা কোথায় আছে, একদম মাঝে আছে। এই জন্য আমি এখানে একটা কি করবো, অ্যালাইন ট্যাগ ইউজ করবো। ঠিক আছে, একদম আমি পূর্ণাঙ্গ লিখতেছি জিনিসগুলো। তাহলে অ্যালাইন ইকুয়ালস টু কি দিলাম, অ্যালাইন ইকুয়ালস টু দিলাম হচ্ছে আমি কি, সেন্টার। ক্যাপশনটা সেন্টারে হবে, কি হবে ক্যাপশন, ক্যাপশনের নামও হবে আমার টেবিল। তাহলে টেবিল দিলাম। দেন আমরা কি দিব, স্ল্যাশ ক্যাপশন। ক্যাপশনটা আমি কি করে দিলাম, শেষ করে ফেললাম। এখন এখন আমাদের কাজ কি, এখন কাজ হচ্ছে আমাদের এই যে টেবিলের যেটা আছে সেটা এখন অঙ্কন করতে হবে। তাহলে দেখো প্রথম রোর ক্ষেত্রে যদি চিন্তা করো, প্রথম রো কোনটা, ঠিক আছে, এইটা হচ্ছে আমার প্রথম রো। দেখো তাহলে প্রথম রো থেকে কে কে আসতেছে, প্রথম রোতে আসতেছে হচ্ছে একটা এ, আর এটা হচ্ছে এই পুরাটাই এখন আমাদের প্রথম রোর অন্তর্ভুক্ত। ঠিক আছে, এইখানে নো মানে কি, এই পুরাটাই এখন আমাদের রোর ভিতর কি আছে। তার মানে প্রথম হচ্ছে এ, আর একটা যে লিস্ট আছে সেই লিস্ট, এই দুইটা হচ্ছে কি এখন আমার এইটার অন্তর্ভুক্ত, অর্থাৎ কি প্রথম রোর অন্তর্ভুক্ত। তাহলে প্রথম রো যেহেতু লিখবো, তাহলে প্রথম রোর জন্য আমরা রোর জন্য কি লিখে থাকি,
টিআর লিখে থাকি, তাহলে আমি টিআর দিলাম। তাহলে টিআর দেওয়ার পর এখন এই যে এ বি এই এ এগুলো তো কোথাও কিছু নেই, কোনো হেডিং নেই, আমি মনে করলাম সবগুলো হচ্ছে আমার টেবল ডেটা, ঠিক আছে। তাহলে টেবল ডেটার জন্য কি ব্যবহার করা হয়, টিডি ব্যবহার করা হয়। আমি এখানে টিডি ব্যবহার করলাম, কিন্তু এখন কথা আছে, কথাটা কি, কথাটা হচ্ছে দেখো এইখানে এই যে এটা, এটা কি, এ হচ্ছে কয়টা কলাম, এখানে 3টা কলামের সমন্বয়ে গঠিত। কেমনে বলতে পারলাম, দেখো এই যে এর পুরা ঘরটা কিন্তু দেখো এখানে একটা কলাম ছিল, এইখানে একটা কলাম ছিল, এইখানে একটা কলাম ছিল, মোট 3টা কলাম ছিল। সেই 3টা কলাম, এই 3টা কলাম যুক্ত করে একটা কলামে কি আছে, এখন এ আছে। প্রথমে তার কলাম ছিল কি, তাকে আমি 3টা ভাগে ভাগ করে দিয়েছিলাম, কিন্তু এ কি করছে, এ করছে কি এই 3টা কলামকে যুক্ত করে একটা কলামে কি করে ফেলছে, কনভার্ট করে ফেলছে। তার মানে কি অনেকগুলা কলাম মিলে একটা কলাম তৈরি হয়েছে। তার মানে এখানে আমরা কি করব, কল স্পান ইউজ করব। ওকে, তাহলে আমি এখানে লিখে দিই কল স্পান ইকুয়ালস টু, কল স্পান ইকুয়ালস টু কি হবে, কল স্পান ইকুয়ালস টু 3। এতটুকু আশা করি সকলে ক্লিয়ার। কারণটা কি, কারণ হচ্ছে এই যে এ ডেটাটা যেটা আছে সেটা কি করছে, 3টা কলামকে একটা কলামে কি করছে, কনভার্ট করছে। এই জন্য আমি লিখছি টিডি কল স্পান কত, 3। টিডি কল স্পান কত লিখছি, 3 লিখছি। এখন যদি একটু চিন্তা করো, এই যে এ লেখাটা, এটা এখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো, কিন্তু আছে কোথায়, একদম মাঝে আছে। তাহলে মাঝে থাকলে কোনটা ব্যবহার করা হয়, অ্যালাইন অ্যাট্রিবিউট, যেটা কি থাকে, সেন্টারে থাকে। তাহলে আমি এখানে কি করব, এর এল আই জি এন, অ্যালাইন যে অ্যাট্রিবিউটটা আছে সেই অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করব, যেটা কোথায় থাকবে, আমাদের এই জিনিসটা থাকবে হচ্ছে আমাদের সেন্টারে। তাহলে আমি এখানে কি করে দিলাম, অ্যালাইন সেন্টার, অর্থাৎ তুমি কোথায় থাকো, সেন্টারে অবস্থান করো। তাহলে ও যেহেতু এখন সেন্টারে কি করতেছে, অবস্থান করতেছে, তাহলে এখন কি করব, এতটুকু শেষ। তারপর কি অবস্থান করবে, এটা ইউজ করবে, তাহলে এ বসে দিলাম। তারপর হচ্ছে কত, আমাদের স্ল্যাশ টিডি, অর্থাৎ প্রথম যে টেবল ডেটাটা আছে, অর্থাৎ এটাকে আমি এইভাবে লিখে ফেললাম। প্রথমে টিডি দিয়ে শুরু করলাম, কল স্পান 3 মানে 3টা কলামের সমন্বয়ে সে গঠিত। অ্যালাইন সেন্টার, অর্থাৎ সে মাঝে বসবে, কে মাঝে বসবে, এই যে ডেটাটা আছে সেইটা মাঝে বসবে। তার মানে এতটুকু কাজ আমাদের শেষ। এখন বাকি অংশ কি আছে, বাকি অংশ হচ্ছে এইটা। এই অংশে কি দেখতে পাই, এই অংশে দেখতে পাই আমাদের একটা কি আছে, একটা হচ্ছে লিস্ট করে রাখছি আমি এখানে, ঠিক আছে। এই অংশে কি করে রাখছি, একটা লিস্ট করছি, অর্ডার লিস্ট করছি। কিন্তু এই অর্ডার লিস্টে একটা ভেজাল আছে, কি দেখো তো, এই অর্ডার লিস্টে কি করছে, এই অর্ডার লিস্টে দেখো এইখানে একটা রো ছিল, এইখানে একটা রো ছিল। তার মানে দেখো এইখানে একটা রো, এইখানে একটা রো, এইখানে একটা রো, মোট কয়টা রো, 3টা রো। সে 3টা রোকে কি করে ফেলছে, একটা মাত্র রোতে কনভার্ট করে ফেলছে। এখানে ছিল 3টা রো, কিন্তু বানিয়ে ফেলছে কয়টা, একটা। 3টা রোকে যদি একটা রোতে বানায়, সেটা কে করতে পারে, রো স্পান করতে পারে। তার মানে এখন আমি যে লিখবো, এইটা হচ্ছে আমাদের নতুন টিডি। এই নতুন টিডি কি করছে, রো স্পান করছে। রো স্পান মানে কি, অর্থাৎ রোকে কি করে ফেলছে, একটা রোতে কনভার্ট করছে। কয়টা রোকে কনভার্ট করছে, 3টা রোকে। তাহলে টিডি রো স্পান 3, অর্থাৎ 3টা রোকে সে একটা রোতে কি করছে, কনভার্ট করছে। কনভার্ট করার পর এইখানে যে অ্যালাইনটা আমাদের না দিলেও হবে, কারণ কি এখানে আমি একটু উপর থেকে লিখছি আর কি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, অ্যালাইন দিতে হবে, না দিলেও হবে। তারপর আমি এখানে এটা কি করে দিলাম, ক্লোজ করে দিলাম। তার মানে এতটুকু অংশ দ্বারা বুঝাচ্ছি টিডি, অর্থাৎ 3টা রোকে সে কি করে ফেলছে, একটা রোতে কনভার্ট করছে। করার পর কি করতেছে, এখানে একটা দেখতে পাচ্ছি, একটা কি আছে, এখানে একটা লিস্ট আছে। লিস্টের জন্য আমরা কোন ট্যাগটা ইউজ করি, লিস্টের জন্য আমরা ইউজ করি হচ্ছে ওএল ট্যাগ, অর্ডার লিস্ট। কারণ কি 1 2 3 অর্ডার টাইপ দেওয়া আছে, অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের সাথে আমরা কি করি, টাইপ অ্যাট্রিবিউট ইউজ করি। টাইপ যেহেতু 1 2 থেকে শুরু, তার মানে টাইপ ইকুয়ালস টু কি দিলাম, 1 দিলাম। ওকে, তাহলে অর্ডার লিস্ট টাইপ 1। তাহলে টাইপ 1টা দেওয়ার পর দেখো প্রথমে কি আছে আমাদের ডি, তারপর ই, তারপর কত এফ। এগুলো প্রত্যেকটা কি লিস্ট আইটেম না, ডি ই এফ এগুলো কি আইটেম, লিস্ট আইটেম, যেটা আমরা যখন করছিলাম লিস্টে তখন কিছু শিখছি। তাহলে আমরা লিখে ফেলি লিস্ট আইটেম ডি, লিস্ট আইটেমটা কি করে দিলাম, শেষ করে দিলাম। তারপর লিস্ট আইটেম আছে ই, তাহলে আমি দিলাম লিস্ট আইটেম ই। তারপর আমি কি করে দিলাম, লিস্ট আইটেমটা শেষ করে দিলাম। তারপর থেকে আমাদের লিস্ট আইটেম এফ, তারপরে আমি কি করে দিলাম, লিস্টটা শেষ করে দিলাম। তাহলে এতটুকু যখন শেষ করছি, তার মানে কি আমাদের প্রত্যেকটা জিনিস লেখা তো শেষ। প্রত্যেকটা জিনিস যেহেতু লেখা শেষ, তার মানে আমি এখন একটা কি দিয়ে দেবো, এখানে এখানে আমরা দিয়ে দেবো স্ল্যাশ টিডি। এই টিডিটা কিসের জন্য, দেখো এইখানে টিডিটা শুরু করছিলাম, টিডিটা এখন এখানে কি হলো, শেষ হইলো। আর এইটা যখন শেষ করছি, আসলে আলটিমেটলি কিন্তু কি আমাদের এই যে পুরো অংশটুকু আছে, অর্থাৎ এই যে রোটা আছে, এই রোটাই কিন্তু কি অঙ্কন করা শেষ। রো যেহেতু তৈরি করা শেষ, তাহলে আমরা কি করে থাকি, আমরা দিয়ে থাকি হচ্ছে এখানে কি স্ল্যাশ কত টি আর দিয়ে থাকি। এটা জাস্ট খালি আমি কি করছি, প্রথম রোর যে কাজটা সেটা এত কিছু ছিল, ঠিক আছে। এখন আমি একটু আবার তোমাদের বুঝিয়ে দিই।
তাহলে প্রথমে আমি যদি এই টেবলটা দিকে একটু খেয়াল করি, এই যে প্রথমে রোটা কি, রোটা হচ্ছে এইরকম ভাবে রোটা গেছে। তারপর আমি বলতে পারি এই রোতে একটা এ আছে আর একটা হচ্ছে একটা লিস্ট আছে। ওকে, তাহলে এর ক্ষেত্রে যদি একটু যাই, এর ক্ষেত্রে কি দেখতে পাই, এর ক্ষেত্রে দেখতে পাই এ কি করছে, তিনটা কলামকে একটা কলামে কনভার্ট করছে। এই জন্য আমি লিখছি টিআর অর্থাৎ টেবল রো, অর্থাৎ নতুন যে রোটা আছে সেটা নিচ্ছি, টিডি টেবল ডেটা কল স্পান 3 অর্থাৎ তিনটা রোকে একটা রোতে একটা কলামে কনভার্ট করবে, তিনটা কলামকে একটা কলামে কনভার্ট করবে। অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার অর্থাৎ লিখাটা মাঝে বসবে, বসালাম, কে বসবে, এ বসবে, বসে দিছি। তার মানে যে টেবল ডেটাটা নেওয়া শেষ, তাই আমি শেষ দিলাম। এখন আমি কি করব, নতুন যে টেবল ডেটাটা আছে সেটা নিব। এই টেবল ডেটার ক্ষেত্রে এসে দেখতে পাই এটা কি করছে, এইটা এখানে একটা দুইটা তিনটা, ও কি করছে আবার তিনটা রোকে, ঠিক আছে, এগুলো তো রো, এটা রো, এটা রো, এটা রো, এগুলো রো না, তাহলে তিনটা রোকে সে একটা মাত্র রোর ভিতর নিয়ে আসছে। তাহলে তিনটা রোকে একটা মাত্র রোতে নিয়ে আসার জন্য আমি কি করে থাকি, রো স্প্যান ব্যবহার করে থাকি। তাহলে আমি রো স্প্যান লিখলাম। তারপর দেখতে পাই এই জিনিসটা কি হয়েছে, এটা হচ্ছে একটা লিস্ট করে রাখছি, অর্ডার লিস্ট, কারণ 1 2 3 দেওয়া আছে। তাহলে আমি লিখলাম ওএল অর্ডার লিস্ট টাইপ ইকুয়ালস টু 1, সরি 1 থেকে শুরু হবে। তাহলে শুরু হোক, প্রথমে লিস্ট আইটেম যেহেতু আছে ডি, ডি দিলাম, লিস্ট আইটেম শেষ। তারপর লিস্ট আইটেমে কত ই, ই দিলাম, লিস্ট আইটেম শেষ। তারপরে লিস্ট আইটেম আছে কত এফ, এফ দিলাম, লিস্ট আইটেম শেষ। তারপরে কি এই রোটা তো ডেটা তো শেষ, তাহলে ডেটা শেষের জন্য টিডি স্ল্যাশ টিডি আমরা লিখলাম। তারপরে যেহেতু আমাদের এই যে অংশটুকু আছে অর্থাৎ কি এই তো রোড কাজ তো শেষ, তাহলে এই রোড কাজ শেষের জন্য আমরা কি দিলাম, স্ল্যাশ টিআরটা ইউজ করলাম। তাহলে এতটুকু দ্বারা আমি কি করলাম, আমাদের যে প্রথম অংশটুকু অর্থাৎ প্রথম যে রোটা আছে সেই রোটা আমি কিন্তু কি অঙ্কন করে ফেলেছি। এখন আমি এই পুরো জিনিসটা একটু মুছে দিব, মুছে যে বাকি যে অংশগুলো আছে সেই বাকি অংশগুলো তৈরি করব। এখন আমরা আমাদের যে দ্বিতীয় রোটা আছে সেই দ্বিতীয় রোটা কি করব, ড্র করার চেষ্টা করব। তাহলে দ্বিতীয় রোতে কি আছে দেখো তো একটু, যদি চিন্তা করো আমাদের দ্বিতীয় রোতে কিন্তু এই জিনিসটা আছে, এই এতটুকু অংশ হচ্ছে আমাদের দ্বিতীয় রো, কিন্তু এই যে অংশটুকু এটা তো আমি আগে লিখে ফেলছি, ঠিক আছে। তার মানে এখন আমি বলতে গেলে আমাদের এই জিনিসটা এখন এইরকম হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি একটু মুছে দিই, ঠিক আছে, বিষয়টা হচ্ছে এখন এইরকম আছে, ঠিক আছে। তার মানে কি দ্বিতীয় রোটা হচ্ছে আমাদের এই অংশটুকু হচ্ছে আমাদের কি দ্বিতীয় রো। এই দ্বিতীয় রোতে আমি দেখতে পাই এখানে একটা ইমেজ অর্থাৎ একটা ছবি আছে, তারপরে এখানে দিচ্ছে একটা এ স্কোয়ার, একটা হচ্ছে কি সি, ঠিক আছে। এই জিনিসটা কিভাবে, এটা যেহেতু দ্বিতীয় নাম্বার অর্থাৎ কি নতুন আর একটা রোতে চলে গেছি, তার আমি কি করবো, আগে সবার আগের কাজ হচ্ছে আমাদের টিআর দিয়ে শুরু করতে হয়। আমি টিআর টেবল রো দিয়ে কি করলাম, শুরু করলাম। এখন আমরা আসবো কি টেবল ডেটা। এই টেবল ডেটার জন্য আমি কি করলাম, টিডি কি করলাম, ইউজ করলাম। কিন্তু টিডি ইউজ করার পর আমি কি দেখতে পাই, টিডি ইউজ করার পর দেখো আমি একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে এই যে ইমেজ, এই ইমেজটা কি করছে, এই ইমেজটা কিন্তু এইভাবে দেখো দুইটা অংশ ছিল, দুইটা রো ছিল, এই পাশে একটা রো, এই পাশে একটা রো, অর্থাৎ কি দুইটা রো। এই ইমেজটা অর্থাৎ ইমেজ যেটা আছে ছবিটা, ছবিটা কি করছে, দুইটা রোকে একটা রোতে কনভার্ট করছে। দুইটা রোকে একটা রোতে কনভার্ট করতে পারে কে, রো স্পান করতে পারে। তাহলে আমি এখানে কি দিব, রো স্পান ইউজ করবো। তাহলে রো স্পান ইকুয়ালস টু কত, 2, অর্থাৎ দুইটা রোকে একটা রোতে কনভার্ট করছে এই ইমেজ জিনিসটা। আমি এতটুকু অংশ দিলাম, দিয়ে এই জিনিসটাকে শেষ করে দিলাম। এখন কাজ কি, এইখানে ভিতরে যে কি আছে, এইটার ভিতরে আছে একটা ইমেজ। ইমেজকে আমরা কিভাবে লিখতাম, আমরা ইমেজকে লেখার জন্য আমরা লিখতাম হচ্ছে প্রথমে কি করতে হয়, আমরা আইএমজি ইউজ করতাম, ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগের পর আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করতাম, এসআরসি সোর্স অ্যাট্রিবিউট করলাম। করার পর এখানে দেখো ইমেজের একটা নাম দিছে, ইমেজ আছে, এই জন্য আমি এখানে কি দিব, ইমেজি দিলাম। তারপর আমরা বলছিলাম অবশ্যই ইমেজের শেষে একটা এক্সটেনশন দিতে হয়, জেপিজি, জেপিইজি, পিএনজি, জিআইএফ, বিএমপি, যেইটা সেই ফরম্যাটে আমি কি করতে পারি, লিখতে পারি। এইখানে আমি জাস্ট সিম্পলটাই দিলাম, জেপিজি দিয়ে এটা কি করে দিলাম, শেষ করে দিলাম। এখন আর একটু কিছু লিখতাম, আমরা হাইট লিখতাম, হাইটটা কি লিখতাম, উইথ লিখতাম, ঠিক আছে। তাহলে আমি লিখলাম উইথটা লিখি, উইথ ইকুয়ালস টু আমি দিলাম হচ্ছে এখানে কত, 50 পিক্সেল দিলাম। আর আমাদের যে হাইটটা ছিল সেই হাইটটা ইকুয়ালস টু আমি দিলাম হচ্ছে কত, আমি দিয়ে দিলাম স্যাম্পল একটা 30 পিক্সেল, ঠিক আছে। এতটুকু দেওয়ার পর আমাদের এই অংশটুকু যখন দিব তখন আমাদের 50 পিক্সেল এবং 30 পিক্সেলের একটা ইমেজ এই দুইটার কলামের ভিতর অর্থাৎ এই দুইটা রোয়ের ভিতর একটা ওতে কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই দুইটা রোর মধ্যে একটা রোতে এই ছবিটা কি করবে, দেখাবে। তার মানে এটাই ছিল কি, এটা টেবলের ডেটা। তাহলে এই টেবলের ডেটা তো কি শেষ, তার মানে আমি এখন কি করবো, স্ল্যাশ টিডি ইউজ করব। যেহেতু এই স্ল্যাশ টিডিটা ইউজ করার পর এখন দেখো আমাদের দ্বিতীয় আরেকটা ডেটার দিকে যাই। ওকে, ইমেজটা তো আমাদের করা শেষ, এখন আমরা আসি হচ্ছে আমাদের দ্বিতীয় যে ডেটা আছে সেটাতে। দ্বিতীয় ডেটা হচ্ছে কি এ স্কোয়ার। এ স্কোয়ার আমরা কিভাবে লিখতে পারি,
প্রথমে যেহেতু এটা নতুন ডেটা, তাহলে আমি কি লিখবো টেবল ডেটা, আমি টেবল ডেটাটা দিলাম। প্রথমে আছে কি আমাদের এ, ঠিক আছে, তাহলে এর জন্য আমি লিখতে পারি প্রথমে প্যারাগ্রাফ স্টাইল লিখলাম হচ্ছে এ, এরপর হচ্ছে কি উপরে 2 আছে, উপরে কোনো যদি সংখ্যা থাকে তাহলে আমরা কি ব্যবহার করতাম, সুপার স্ক্রিপ্টে ব্যবহার করতাম। তাহলে সুপার স্ক্রিপ্টের জন্য আমরা সুপটা লিখলাম, তারপরে 2 আছে উপরে, তাহলে 2, তারপর হচ্ছে স্ল্যাশ সুপ, তারপর হচ্ছে আমাদের এ স্কোয়ারে শুধুমাত্র স্ল্যাশ কি দিলাম, পি দিলাম। ওকে, তাহলে এতটুকু ছিল কি আমাদের সেই, যদি আমি এইভাবে লিখি তাহলে এতটুকু লেখার জন্য আমার এ স্কোয়ার শো করলো, শো করার পর আর কোনো ডেটা নেই, এই জন্য আমি কি করে দিব এখন স্ল্যাশ টিডি, ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা কলামে কি কি ডেটা আছে সেই জিনিসগুলো আমরা লিখতেছি। তারপরে দেখো সর্বশেষ যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের সি, সিটা কিভাবে পাই, সি পাই আমি কিভাবে, দেখো তাহলে প্রথমে আরেকটা নতুন ডেটা, তাহলে আমি লিখলাম টিডি, সিটা দেখা যায় কি, সিটা একদম কোন দিকে আছে, ডান পাশে আছে, তার মানে এখানে আমি একটা অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, তাহলে আমি লিখলাম টিডি অ্যালাইন ইকুয়ালস টু, যেহেতু ডান পাশে আছে তার মানে আমরা কি লিখতে পারি রাইট, ঠিক আছে, তাহলে রাইট আমি কি করলাম এই জিনিসটা দিয়ে দিলাম। তাহলে দেওয়ার পর এখন আমাদের কি আসছিল, সি ছিল, তারপর আমরা দিলাম হচ্ছে কি স্ল্যাশ টিডি। ওকে, তাহলে এতটুকু দেওয়ার পর আমাদের কিন্তু দেখো এই রো অর্থাৎ 2 নাম্বার যে রো সেটা কিন্তু এতটুকুই কিন্তু কি শেষ, তার মানে এখন যেহেতু রোটা শেষ তাহলে আমি কি দিয়ে দিলাম স্ল্যাশ টিআর ইউজ করে ফেললাম। এখন এটাই ছিল কি আমাদের অর্থাৎ ইমেজ যুক্ত এ স্কোয়ার সি, এই তিনটা জিনিসকে আমি কি করলাম, অর্থাৎ ওয়েব পেজের ওয়েব ব্রাউজার আমি যদি কি প্রদর্শন করতে চাই তাহলে এই কোডগুলো আমার লিখতে হবে। তাহলে একটু আমি আবার বলে দিই, প্রথমে কি, প্রথম হচ্ছে আমাদের টিআর, নতুন রো শুরু করতেছে এই জন্য টিআর, তারপর হচ্ছে একটা টিডি, এই যে ইমেজ, এখানে যে ইমেজটা আছে সেই ইমেজটা কি করছে, দুইটা রো সমন্বয়ে একটা রো সৃষ্টি করছে, এই জন্য আমি এখানে লিখছি রো স্পান 2, অর্থাৎ দুইটা রোকে একটা রোতে কনভার্ট করছে। তারপরে এখানে একটা ইমেজের ছবি ছিল, এই জন্য আমি লিখছিলাম ইমেজ, তারপরে ইমেজ ট্যাগের পর কি করতে হয়, একটা সোর্স অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, মানে সোর্স ইকুয়ালস টু, তারপর আমরা ইমেজ ডট জেপিজি, ইমেজের একটা নাম ফরম্যাট দিলাম জেপিজি ফরম্যাট, তারপর উইথ আর হাইট দিতাম, সেই দুইটা আমরা দিয়ে দিলাম। তাহলে এতটুকু যখন দিছি তখন আমাদের কিন্তু কি এই কলামের কাজ শেষ, তার মানে শেষ, যেহেতু আমরা টেবল ডেটা শেষ দিলাম, তারপরে নতুন যে টেবল ডেটা এখানে আছে কি এ স্কোয়ার, তাহলে আমি টেবল ডেটা পি, এখানে এ সাব, সাব কেন, উপরের সংখ্যা থাকলে কি দিতে হয় সাব, সুপার স্ক্রিপ্টটা ব্যবহার করা হয়, এই জন্য কি লিখলাম সুপটা লিখছি, তারপরে 2 এই জিনিসটা দিলাম, তারপর আছে কি সর্বশেষ আছে যে টেবল ডেটা আছে সি, তাহলে এই টেবল ডেটা অ্যালাইন রাইট, যেহেতু সিটা কোথায় আছে একদম রাইটে আছে, এই জন্য আমি লিখলাম অ্যালাইন রাইট, যেটা হচ্ছে কত আমাদের সি স্ল্যাশ টি, তারপর এতটুকু করলে আমাদের কি, অর্থাৎ যে দ্বিতীয় যে লাইনটা সেটা করা শেষ। এখন আমরা যদি আসি আমাদের তৃতীয় লাইনটা দেখি, তার মানে এখন দেখো আমাদের কিন্তু এই জিনিসগুলো নাই, অর্থাৎ এইটা শেষ, এইটা শেষ, এইটা শেষ, অর্থাৎ এতটুকু জিনিসপত্র কিন্তু আমাদের শেষ। এখন বাকি আছে কে, বাকি আছে হচ্ছে এই লাইনটা, অর্থাৎ এই লাইন আর এই লাইন, ঠিক আছে, তাহলে এইটাকে আরেকটা নতুন রো না, তাহলে নতুন রোর জন্য আমি আরেকটা নতুন কি করব, টিআর ট্যাগ ইউজ করব। তাহলে দেখো আমি আরেকটা টিআর ট্যাগ কি করলাম, ইউজ করলাম, টিআর এর ভিতরে এখন টিডি কি আছে, প্রথমে আছে বি, তারপর আছে কত H2O, তাহলে বি এর জন্য প্রথম ডেটা টেবল ডেটা, এই বিটা দেখা যাচ্ছে, দেখো এইটা ছিল আমাদের সেই সেলটা, এই বিটা দেখা যাচ্ছে একদম হাতের বাম দিকে আছে, তার মানে এটা আমরা কি করব, অ্যালাইন ইকুয়ালস টু কি দিব, অ্যালাইন ইকুয়ালস টু দিব হচ্ছে আমরা হাতের যে লেফট আছে সেই লেফট অ্যালাইনটা কি করব আমরা ইউজ করব। তাহলে লেফট আছে কি আমাদের বি, তাহলে আমি বি লিখলাম, তারপর হচ্ছে কত আমাদের সেই স্ল্যাশ টিডি, এতটুকু অংশ আমি কি করলাম এখানে লিখে ফেললাম। ওকে, তাহলে এতটুকু অংশ যখন আমি লিখছি তখন আমাদের আরেকটা ডেটা বাকি আছে, সেটা হচ্ছে কি এই ডেটার নাম হচ্ছে H2O, যেটা একদম কোথায় আছে, মাঝে আছে, ঠিক আছে, মাঝে থাকলে তুমি কি সেন্টারে দিতে পারো, কোনো সমস্যা নাই। আমি লিখি টিডি, তারপর আমি দিলাম অ্যালাইন ইকুয়ালস টু হচ্ছে কোথায়, এটা আসলে আমাদের সেন্টারে, তাহলে আমি সেন্টারে কি করলাম দিয়ে দিলাম, ঠিক আছে, প্রথমে H2O, তাহলে H2 জন্য আমি প্রথমে H গুলা প্যারাগ্রাফ এসে লিখবো, তাহলে প্রথমে দিলাম H, 2টা আছে নিচে যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমরা ব্যবহার করতে গিয়ে সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট 2 স্ল্যাশ কি দিব, আমি সাব দিলাম, দেওয়ার পর আছে কি 2টা তো লেখা হইলো, এবং সর্বশেষ আছে হচ্ছে ওটা দিলাম, তারপর হচ্ছে আমাদের সেই স্ল্যাশ পি, এবং সর্বশেষে হচ্ছে আমাদের কত স্ল্যাশ টিডি। তাহলে এতটুকু লেখার পর কিন্তু আমাদের এই রোটা কিন্তু কি লেখা শেষ, তাহলে এই রো যেহেতু লেখা শেষ তাহলে আমি এখানে একটা কি দিয়ে দিব স্ল্যাশ টিআর। ওকে, তাহলে এতটুকু যদি আমি লিখি তাহলে কিন্তু আমাদের কি, অর্থাৎ কি এই রোটাও কিন্তু কি লেখা শেষ, যখন জাস্ট শুধুমাত্র আরেকটা রো কি আছে আমাদের বাকি আছে, এই একটা রো আমি কি করব, একটু এগুলো মুছে এই একটা রো কিভাবে আমরা করতে হয় সেই জিনিসটা নিয়ে এখন আমরা কি করব, আলোচনা করব। আমরা কিন্তু এই যে বি এবং H2O সেটা কিন্তু আমরা কি করে ফেলেছিলাম, লিখে ফেলেছিলাম, তার মানে এই জিনিসটাকে এখন কি করে ফেললাম, একটু মুছে ফেললাম, ঠিক আছে। আর আমাদের একটু মনে রাখতে হবে এখানে কিন্তু আমাদের মোট কয়টা কলাম ছিল, একটা কলাম, এখানে একটা দুইটা কলাম, এখানে একটা তিনটা কলাম, এখানে একটা চারটা কলাম, ঠিক আছে। আমি যদিও বা মুছে দিয়েছি,
তোমাদের তো অবশ্যই খাতায় রয়েছে। এখানে মোট আমাদের 4টা কলাম ছিল। ওকে, এখন তুমি যদি এই যে ict.com যে লেখাটা আছে সেটা আমি দেখে বুঝতেছিলাম, আমরা বলছিলাম এইরকম যখন কোনো কিছু থাকে অর্থাৎ একটা নীল কালারের লেখা প্রদর্শিত হবে এবং নিচে একটা দাগ থাকবে, তখন সেটাকে বুঝে নেবো হচ্ছে কি করা আছে, হাইপার লিঙ্ক করা আছে। আর আমি বলছিলাম হাইপার লিঙ্ক দুই ধরনের হয়, কি হতে পারে এক্সটার্নাল অর্থাৎ কি, আর একটা হচ্ছে ইন্টারনাল। ইন্টারনাল মানে কি একই ওয়েব সার্ভারের যদি দুইটা পেজের লিঙ্ক করি, আর এক্সটার্নাল হচ্ছে কি দুইটা ভিন্ন সার্ভারে অবস্থিত দুইটা পেজের মধ্যে লিঙ্ক। ঠিক আছে, সাপোজ আমি ধরলাম হচ্ছে এইখানে যেটা আছে সেটা হচ্ছে একটা আরেকটা সার্ভারে আছে, আর এইখানে যেটা ছিল সেটা ছিল আরেকটা সার্ভারে, অর্থাৎ দুইটা ভিন্ন সার্ভারের ভিতরে আমি কি করতেছি, লিঙ্ক করতে চাচ্ছি। দুইটা ভিন্ন সার্ভারের জন্য লিঙ্ক করার জন্য আমরা বলছিলাম আমাদের প্রোটোকল লিখতে হবে, আমাদের ফাইল হোস্ট নেম লিখতে হয়, ফাইল নেম লিখতে হয়, পুরো সম্পূর্ণ অ্যাড্রেসটাই কি করতে হয়, লিখতে হয়। ওকে, তাহলে আমি এখন লিখবো। আর এখানে আমি কি বললাম, যেহেতু এটা একটা নতুন আর একটা রো আছে, তাহলে আমি এখন কি করবো, আরেকটা টিআর ট্যাগ ইউজ করবো। টিআর দ্বারা বোঝালাম আমরা হচ্ছে নতুন রো শুরু করতে যাচ্ছি। কিন্তু নতুন রো শুরু করার আগে টেবল যে ডেটাটা আছে সেটা কি করছে, সেটা দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা কলামের সমন্বয়ে কি ছিল, এটা গঠিত ছিল। অর্থাৎ এখানে কি ছিল, 4টা কলাম ছিল, কিন্তু সেই 4টা কলামকে কি করে ফেলছে, একটা কলামে কনভার্ট করছে। তাহলে 4টা কলামকে একটা কলামে কনভার্ট করে কে, করেসপন্ড করে। তাহলে আমি এখন নতুন যে টিডি হবে অর্থাৎ টেবল ডেটাটা, সেটা কি, সেটা হচ্ছে আমাদের করেসপন্ড ইকুয়ালস টু কি হবে 4, অর্থাৎ সে 4টা কলামকে কি করে ফেলতেছে, একটা করে ফেলছে। ঠিক আছে, তাহলে করার পর এখন আমাদের দেখো এটা হচ্ছে একটা হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কের জন্য আমরা কি ব্যবহার করতাম, আমরা প্রথমে ব্যবহার করতাম এ ট্যাগ। ঠিক আছে, হেল্প ট্যাগ। তারপর আমরা ব্যবহার করতাম হচ্ছে কি হাইপারলিংক যে রেফারেন্স href। ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাগ হাইপারলিংক রেফারেন্স ইকুয়ালস টু, তারপর আমরা বলছিলাম এখানে তার পূর্ণাঙ্গ যে ঠিকানাটা আছে প্রথমে দিতে হয় প্রোটোকল। তাহলে আমি প্রোটোকল আমরা হিসেবে http আমরা ব্যবহার করলাম, ডাবল স্ল্যাশ কি করলাম, ব্যবহার করলাম। তারপর আমরা বলছিলাম তার যে নেমটা আছে হোস্ট নেম সেটা দিতে হয়। এখানে হোস্ট নেম যেহেতু ict.com আছে এই জন্য আমি এখানে কি দিলাম, ict.com ইউজ করার পর আমাদের যেহেতু এখানে কি আর কিছু নেই, অর্থাৎ কি কোনো ফাইল নেম নাই, তাহলে আমাদের ফাইল নেম লেখার দরকার না, কি এই অংশটুকু সে কি করবে, দেখাবে। ঠিক আছে, আর আমি চাচ্ছি কি এই ওয়েবসাইটে অর্থাৎ আমি যখন এই লিঙ্কটাতে ক্লিক করব তখন সে আরেকটা নতুন একটা উইন্ডোতে কি করবে, আমাকে ফলাফলটা প্রদর্শন করবে। এই জন্য আমরা জানতাম কি করতে হয়, একটা আমাদের টার্গেট নামে লিখতে হয়। ঠিক আছে, টার্গেট ইকুয়ালস টু এইখানে আমরা দিয়ে কি লিখতাম, আমরা লিখতাম হচ্ছে ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এই জিনিসটুকু আমরা কি করে ফেললাম, এখানে লিখে ফেললাম। তাহলে এতটুকু যখন লিখবো তার মানে কি আমাদের লিঙ্ক করা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে প্রথমে কি, প্রথমে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হয়, করলাম হাইপারলিংক রেফারেন্স যেখানে http প্রোটোকল নেম, তারপর হচ্ছে আমাদের যে হোস্ট নেম ছিল সেই হোস্ট নেম, যেহেতু এখানে কোনো ফাইল নেম নেই তাহলে আমার ফাইল নেম লেখার দরকার নাই। তারপর হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক, এটা করার কারণ কি, এটা করলে দেখা যাবে আমি যখন এই সাইডে এখানে যখন ক্লিক করব তো সে নতুন আরেকটা উইন্ডোতে কি করবো, আমাকে নিয়ে যাবে। অর্থাৎ আমি আগের পেজটাও থাকবে, সেটা আমি নতুন পেজটাও কি করতে পারবো, দেখতে পারবো। ঠিক আছে, টার্গেট ব্ল্যাঙ্ক না লিখলেও কোনো কি নেই, সমস্যা নেই, জাস্ট তুমি এতটুকু কি করতে পারো, শেষ করতে পারো। ওকে, আর এইখানে যে ict.comটা, এইটা আমি চাইলে কি, এইটা যেহেতু দেখো এখানে ict.comটা আমি কি করতেছে, প্রদর্শন করতেছে, এই জন্য আমি এখানে কি লিখবো বুঝলাম, এখানে আমি লিখবো হচ্ছে এইটাই লিখবো ict.com। ঠিক আছে, আমরা বলছিলাম এইখানে আসলে যে লেখাটা প্রদর্শন করে সেটা কিন্তু আমরা এইখানে লিখে থাকি। ঠিক আছে, অর্থাৎ এইখানে যে লেখাটা সেটা কিন্তু এই ওয়েব ব্রাউজারে সেখানে কি করে, প্রদর্শন করে। এখন আমাদের যে অ্যাঙ্কর ট্যাগটা ছিল সেটা কি করতে হবে, শেষ করতে হবে। শেষ করে দিলাম। এটা যখন শেষ তার মানে কি এখানে আর কোনো টেবল ডেটা নাই, ডেটাটাও শেষ। তাহলে আমি কি দিয়ে দেবো, স্ল্যাশ টিডি। আর কোনো রো বাকি আছে, রো বাকি নাই, তাহলে আমি কি দিয়ে দিলাম, স্ল্যাশ টিআর দিলাম। আর যেহেতু টেবলটাও তৈরি করা শেষ তাহলে আমি এখন কি দিব, স্ল্যাশ টেবল ইউজ করব। এবং সর্বশেষ আমি কি দিব, স্ল্যাশ বডি, এবং আর সর্বশেষে স্ল্যাশ htmlটা কি করলাম, ব্যবহার করলাম। এভাবেই অর্থাৎ আমি এখানে তোমাদের ফরম্যাটিং ট্যাগ যেগুলো শিখাইছি, তারপর হচ্ছে আমরা যে লিস্ট তৈরি শিখাইছি, এবং যে ইমেজ যুক্ত করা কিভাবে করা যায় সেই প্রত্যেকটা জিনিস আমি একটা ট্যাবলের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করেছি, যাতে তোমাদের বিষয়গুলো বুঝতে আরেকটু কি হয়, ক্লিয়ার হয়। ঠিক আছে, যারা বুঝবে না তারা, আমি সাজেশন থাকবে, তারা ভিডিওটা একটু বারবার দেখবা। বারবার দেখলে দেখবা কি আস্তে আস্তে কি তুমি জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে, অর্থাৎ প্রথমবার দেখে তুমি আসলে অনেক কিছু বুঝতে পারবা না, কিন্তু যখন তুমি কি আবার মনটা ফ্রেশ করে যখন তুমি আবার যখন কি ভিডিওতে দেখবা, দেখবে হ্যাঁ তুমি আবার কি করতে পারছো, আরো একটু আগের চেয়ে আর একটু ভালো মতো কি করতে পারছো, বুঝতে পেরেছো। ঠিক আছে, এই জিনিসটি একটু করবে। তাহলে আমি এটা একটু আবার বলি। প্রথমে যখন এই যে ict.comটা এখন লিখবো, কিন্তু লেখার জন্য আমরা প্রথমে টিআর, নতুন টিআর নিলাম। টিআরটা নিয়ে আমাদের উপরে তো এখানে যেহেতু নাই, কিন্তু এখানে ছিল কি, এখানে মোট 4টা কলাম ছিল। এই 4টা কলামকে আমি যখন এখানে আসি দেখেন একটা কলামে কনভার্ট করছে। তাহলে 4টা কলামকে একটা কনভার্ট করার জন্য আমি কি লিখবো,
correspond4 লিখবো। এখানে একটা আমি বুঝতেই পারতেছি এটা হচ্ছে লিঙ্ক করা আছে, তাহলে লিঙ্কের জন্য আমরা এ হেল্প ব্যবহার করলাম http://ict.com লিখলাম, লিখার পর আমি টার্গেট ব্ল্যাঙ্ক ইউজ করছি। তোমরা চাইলে নাও ইউজ করতে পারো, করলে কি হবে জাস্ট খালি এই পেজটাতে ওই পেজে কি হবে ওই উইন্ডো ওপেন হবে, ঠিক আছে। আর তুমি যদি এটা ইউজ না করো তাহলে দেখা যাবে কি সেম উইন্ডোতে ওপেন হবে, জিনিসটা আমরা প্র্যাকটিক্যালও কি দেখবো। ওকে, তারপর হচ্ছে ict.com, যেহেতু এখানে আমার শো করতেছে ict.com এই জন্য আমি এটা লিখলাম, তারপরে এই ট্যাগটাকে শেষ করে দিলাম। ওকে, তারপরে এইখানে তো আর কোনো টেবল ডেটা নেই এই জন্য /td, তারপরে যে রোটাও শেষ তাহলে /tr, যেহেতু ট্যাবলও তৈরি শেষ এই জন্য আমরা /table/body এবং সর্বশেষে কি লিখলাম /html লিখলাম। ওকে, অর্থাৎ আমাদের এই যে ট্যাবল তৈরি থেকে যতগুলো টাইপসের কোশ্চেন আসতে পারে আমরা প্রায় প্রত্যেকটা টাইপসেরই কোশ্চেন তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমাদের আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে টেবলের রোকে সারিতে তৈরি করো এবং সারিকে রোতে তৈরি করে আমাদের বলে টেবলটির HTML কোড লিখো, যেটার মধ্যে আমি তোমাদের শিখিয়ে দিব কিভাবে একটা টেবলের রোকে সারিতে কনভার্ট করতে হয় এবং সারিকে রোতে কনভার্ট করতে হয় সেই জিনিসটা। এখন আমরা আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে আমাদের টেবিলের সারিকে কিভাবে কলাম এবং কলামকে কিভাবে সারিতে রূপান্তর করা যায় সেই জিনিসটা সম্পর্কে। তাহলে চলো শুরু করা যায়। প্রথমে আমি বলে নিই কোশ্চেন টাইপটা কি, অর্থাৎ কিভাবে কোশ্চেন আসতে পারে। পরীক্ষায় কোশ্চেনে তোমাদের এইরকম একটা ট্যাবল দেওয়া থাকবে, বলবে উদ্দীপকের ট্যাবলটিকে যে সারি আছে সেই সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করে যে নতুন তুমি ট্যাবলটা পাবে সেই ট্যাবলের তোমার কি করো HTML কোডটা লিখো, ঠিক আছে। এই কোশ্চেনটা একটু বড় হবে বাট তোমরা ইজিলি কি করতে পারো আনসার করতে পারো যদি ট্রিকগুলো বুঝতে পারো। তাহলে প্রথমে যদি একটু চিন্তা করো, দেখো এইখানে অর্থাৎ এই যে ট্যাবলটা আছে এই ট্যাবলের ক্ষেত্রে আমরা আগে রো হিসাব করি, রো কয়টা আছে, তার মানে এই ট্যাবলের ক্ষেত্রে রো আছে 1টা 2টা 3টা। এই ট্যাবলের ক্ষেত্রে আমার রো আছে কয়টা 3টা, আর কলাম কয়টা 1টা 2টা 3টা, কলাম আছে কয়টা 3টা, রো 3টা কলামও 3টা। আমরা বুঝলাম কি হবে সারিকে কি বানাবো রো, অর্থাৎ এইখানে যে সারিটা আছে বা রো, আচ্ছা সারি এটা হচ্ছে আমাদের সেই সারি বা রো, আর এইটা হচ্ছে আমাদের সেই কলাম, ঠিক আছে। আমরা বুঝলাম সারিকে কি বানাবো কলাম, তাহলে সারিটা কলামে চলে আসবে আর যে কলামটা আছে সেটা কোথায় যাবে সারিতে যাবে, তার মানে কলাম যাবে কোথায় সারি। ওকে, তার মানে আমরা বলতে পারি যেহেতু 3/3 অর্থাৎ 3টা সারি 3টা কলাম, তার মানে আমি বলতে পারি এই যে নতুন যে জিনিসটা হবে সেটাও কিন্তু আমরা কি হবে 3টা কি হবে সারি হবে আর 3টা কিন্তু কি থাকবে কলামই থাকবে আমাদের ক্ষেত্রে, ঠিক আছে। এই জন্য দেখো আমি এখানেও কিন্তু কি 1টা 2টা 3টা সারি রাখছি, 1টা 2টা 3টা 3টা কি রাখছি কলাম এঁকে রেখেছি। এখন দেখো এই জিনিসগুলোকে কিভাবে আমরা নিতে পারি। প্রথমে এই পুরো যে শাড়িটা আছে আমি যদি এই পুরো শাড়িটার কথা চিন্তা করি, এই পুরো শাড়ি, তাহলে এই পুরো শাড়িকে আমি এখন কি করবো পুরো কলামে নিয়ে আসবো। তাহলে কলামে নিয়ে আসার জন্য এইটাতে এখন কি আছে শাড়িতে আছে, কলাম মানে কি এইরকম, তার মানে এরকম কি করবো নিয়ে আসবো, তাহলে এখানে দিয়ে দিই এ, তারপর আছে কত বি, তারপর হচ্ছে কত সি, দিয়ে দিলাম শেষ। প্রথমে ছিল এইরকম এইরকম, এটা কি ছিল শাড়ি, হয়ে গেল কি কলাম। তারপরটা ক্ষেত্রে চিন্তা করো এই পুরোটার ক্ষেত্রে যদি একটু চিন্তা করো ডি ই এফ, তাহলে এইরকম যদি থাকে তাহলে আমি কি করবো এরকম বানাই ফেলবো, তাহলে আমি লিখে ফেলি ডি ই এবং আরেকটা হচ্ছে কত এফ, লিখে ফেললাম। তারপরে যদি এই পুরো শাড়িটার কথা যদি চিন্তা করো এই পুরো শাড়ি GHI, তাহলে এই যে এরকম যদি শাড়ি থাকে তাহলে আমি কি করতাম এইরকম বানাই ফেলি, তাহলে আমি লিখে ফেলি জি, এখানে H আর এখানে হচ্ছে I, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের কি শাড়িকে কিভাবে আমরা কলামে পরিণত করতে পারি এবং কলাম কিভাবে শাড়িতে পরিণত করতে পারি সেই জিনিসটা। কিন্তু পরীক্ষায় এত ইজিলি জিনিসগুলো দেয় না, পরীক্ষায় আরেকটু কঠিন দেয়, ঠিক আছে। তখন কিন্তু কি ভুল হওয়ার চান্স থাকে। আমরা এখন শিখবো কিভাবে ভুলগুলো এড়ানো যায়। তুমি যদি একটু খেয়াল করো তো দেখো প্রথমে এটাকে আমি ফিক্স ধরলাম, এটা আমি এখানে কি করছি বসা দিছি, এটা ফিক্সড। তারপরে ক্ষেত্রে এই দেখো এর ডান দিকে, এর কোন দিকে ডান দিকে, এর ডান দিকে আছে কি বি, যখনই কোনো জিনিস ডান দিকে থাকবে সেইটাকে আমি কোথায় বসে দিব নিচে বসে দিব, ঠিক আছে। ডান দিকে থাকলে কোথায় বসাবো নিচে। এখান থেকে আমি দুইটা জিনিস লিখে দিই তোমাদের, যদি কোনো কিছু ডানে থাকে তাহলে তুমি বসাবে কোথায়, তুমি বসাবে নিচে। আর যদি কোনো জিনিস তোমার কোথায় থাকে নিচে থাকে তাহলে তুমি কোথায় বসাবে ডানে বসাবে, ঠিক আছে। এই দুইটা যদি চেঞ্জ করতে পারো তাহলে তোমার কি কাজ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে এটাকে যে কোনো একটাকে ফিক্স ধরলাম, এ ফিক্স ধরছি, এর ডানে আছে কি বি, তাহলে এর নিচে চলে আসছে কি বি। এখন দেখো বি এর ডানে, এই বি এর ডানে আছে কি আবার সি, তাহলে সিটা কোথায় আসবে বি এর নিচে আসবে, এই বি এর নিচে আসছে কত সি। প্রথম রোর কাজ শেষ হয়ে গেল। এবার 2 নাম্বার রোতে আসো, 2 নাম্বার রো কিভাবে পাবো, প্রথমে দেখো এই এখান থেকে আমি যদি চিন্তা করি এর নিচে আছে কে ডি, যদি বসি আমরা যদি নিচে থাকে তাহলে কোথায় যাবে ডানে, তাহলে দেখো এই এর কোথায় গেছে ডানে গেছে কে ডি, হয়ে গেল।
তারপরে দেখো ডি এর ডানে, এই ডি এর ডানে কি আছে, ডি এর ডানে আছে হচ্ছে ই, তাহলে ডানে থাকলে কোথায় বসে, নিচে বসাতে হয়, তাহলে ডি এর নিচে ই। ই এর ডানে আছে কত, এফ, তাহলে ই এর নিচে কে বসবে, এফ বসবে, তাহলে ই এর নিচে আমি কি বসে দিলাম, এফ বসালাম, হয়ে গেল। তারপর আমাদের কি, আমাদের মানে 2 নাম্বার রোটাও শেষ। এখন আমরা সেই 3 নাম্বার রো, 3 নাম্বার রোতে দেখো এই ডি এর নিচে আছে কি আমাদের জি, ডি এর নিচে আছে কি জি, নিচে থাকলে কোথায় যেতে হবে, ডানে, তাহলে দেখো ডি এর ডানে আমি গেছি জি। তারপরে দেখো জি এর ডানে আছে কত, এইচ, জি এর ডানে আছে এইচ, তাহলে যদি ডানে থাকে তাহলে কোথায় বসতে হয়, নিচে, তাহলে জি এর নিচে বসেছে এইচ। আবার এইচ এর ডানে আছে কে, এইচ এর ডানে আছে হচ্ছে আই, তাহলে ডানে গেলে কোথায় বসাতে হয়, নিচে, তাহলে এই নিচে কি বসালাম আমি, আই বসালাম, ঠিক আছে। তার মানে টেকনিকটা কি, টেকনিকটা একদম সিম্পল। যদি কোনো কিছু ডানে থাকে তাহলে সেটাকে তুমি কি করবা, নিচে নামাই দিবা, আর যদি কোনো কিছু নিচে থাকে তাহলে সেটাকে তুমি কি করবা, ডানে নিয়ে যাবা, শেষ, আর কিছুই না। ওকে, তাহলে দেখো প্রথমে ফার্স্ট কাজ, একটাকে ফিক্স ধরবা, তারপরে এইখানে যেটা আছে, যেটা ডান দিকে গেছে সেটাকে দিবা নিচে, যেটা নিচে গেছে সেটাকে দিবা ডান দিকে, হয়ে গেল। এখন আমরা আমাদের যে পরীক্ষায় যেরকম টাইপসের কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমি তোমাদের কি করবো, এখন সমাধান করে দেখাবো, ঠিক আছে। আর যেই আমি জাস্ট খালি কি তোমাদের এই জিনিসটা সমাধান করে দেখাবো, আর যে টেবলটা আছে সেই টেবলটা তোমরাই নিজেরাই কি করবা, টেবল HTML কোডটা তোমরা নিজেরাই অঙ্কন করবা। এখন আমরা আমাদের বোর্ড পরীক্ষায় আসা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করবো। ওকে, এই কোশ্চেনটা আমাদের রাজশাহী বোর্ড 2017 সাল সম্ভবত এসেছিল, যেখানে আমাদের এখানে কিছু নাম দেওয়া ছিল। প্রথমে এটা ছিল হচ্ছে নেম, তারপর এটা ছিল সাবজেক্ট, আর এটা ছিল কি তাদের জিপিএ অথবা মার্কস, ঠিক আছে। এরকম জিনিসপত্র ছিল যেগুলোকে আমি জাস্ট খালি কি করছি, এই একদম সিম্পল একটা জিনিসে রূপান্তর করে ফেলছি, ঠিক আছে। আমার কোশ্চেনটা হচ্ছে এই যে টেবলটা আছে সেই টেবলের সারিকে কলামে নিতে হবে এবং কলামকে সারিতে কিভাবে কনভার্ট করা যায় সেই জিনিসটা আমাদের করতে হবে। ওকে, তাহলে দেখো আমরা বলেছিলাম আমাদের মেইন যে টার্গেটটা ছিল সেটা কি ছিল, আমরা যদি কোনো কিছু যদি ডানে নিয়ে যাই সেই ডান জিনিসটাকে আমি কোথায় নিয়ে যাব, নিচে, আর যখন কোনো কিছু কোথায় চলে যাবে, নিচে যাবে, তখন সেটাকে আমি কোথায় নিয়ে যাব, ডানে নিয়ে যাব, ঠিক আছে। এই দুইটা কনসেপ্ট কিন্তু আমাদের একদম মাথায় রাখতে হবে। এখন এই দুইটা কনসেপ্ট আমি অ্যাপ্লাই করে এই জিনিসটা কি করব, সহজে সমাধান করব। তাহলে প্রথমে যদি তুমি একটু খেয়াল করো, আমি যদি প্রথম ক্ষেত্রে একটু যদি দেখাই, এটা হচ্ছে আমাদের সেই মনে করলাম। এখন প্রথমে আগে আমি একটু হিসাব করি আমাদের মোট কয়টা সারি আছে এবং কয়টা কলাম আছে। দেখো একটা, দুইটা, তিনটা, তিনটা কলামের ভিতর আবার তুমি যদি এই কলামটা একটু চিন্তা করো, তার মানে আমি যদি একটু রোটা চিন্তা করি, কলাম কয়টা আছে, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, পাঁচটা কলাম, মোট কয়টা কলাম আছে এখানে, পাঁচটা। অর্থাৎ এইটার ক্ষেত্রে আমি যদি কলাম বলি, কলাম হচ্ছে আমার পাঁচটা। ওকে, এবং যদি আমি সারির কথা বলি, সারি কয়টা আছে, দেখো একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, চারটা সারি রয়েছে এখানে, ঠিক আছে। তার মানে এখানে আমাদের রো আছে কয়টা, চারটা, কলাম আছে কয়টা, পাঁচটা। তার মানে আমি যে নতুন যে টেবলটা তৈরি করব সেই টেবলের ক্ষেত্রে, অর্থাৎ এই টেবলের ক্ষেত্রে আমাদের রো হয়ে যাবে কত, রো হয়ে যাবে 5। কারণ কি বলছি আমি, কলাম যেটা সেটা কি হয়ে যাবে, রো হয়ে যাবে, আর রো কোথায় হয়ে যাবে, সারি। তাহলে রোতে কি কলামেরটা চলে আসবে, রোতে কলাম মানে কি 5, আর কলামে কি চলে আসবে, কলামে আসবে 4। অর্থাৎ আমাদের যে টেবলটা এখন আমি অঙ্কন করব সেই টেবলটা হবে আমাদের 5টা রো এবং 4টা কিসের, সারির সমন্বয়, কলামের সমন্বয়ে গঠিত, ঠিক আছে। তাহলে দেখো আমি প্রথমে আমি বলছিলাম একটা জিনিসকে ফিক্স ধরতে হয়, আমি এখানে প্রথমে আগে এ কে কি ধরবো, ফিক্স ধরবো। তাহলে আমি এটা প্রথমে কি করলাম, লিখে ফেললাম। তারপরে কাজ কি, তারপরে দেখো এর ডানে কি আছে, সি আছে। আমি ডান দিকে, আমি প্রথমে আগে এক রো করে কি করি, শেষ করি। তাহলে এর ডানে আছে কি, সি। সিটা দেখো ডান দিকে আছে, আমরা বলছিলাম ডান দিকে যদি কিছু থাকে তাহলে আমি কোথায় নিব, নিচে লিখবো। তাহলে প্রথমে এ তো চলে গেল, এ চলে গেছে, এখন আছে কি আমাদের সি, সিটাকে আমি লিখলাম। কিন্তু তুমি যদি একটু চিন্তা করো, এই যে সি ঘরটা, সি ঘরটাতে কিন্তু 3টা রো আছে। দেখো এইখানে একটা রো, দুইটা রো এবং একটা রো, মোট কয়টা রো আছে, 3টা রো আছে। তার মানে আমি নিচে কি করব, 3টা ঘর তার জন্য কি করব, রেখে দিব, ঠিক আছে। সাপোজ আমি তার জন্য এইরকম এখানে একটা দাগ দিলাম, এটা আমাদের সেই এর ঘর, আমি এরকম 3টা ঘর দাগ দিলাম, ঠিক আছে। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, আর এই একটা দিলাম, ঠিক আছে। তাহলে আমি কি মনে মনে 3টা ঘর এই সি এর জন্য কি করলাম, রেখে দিলাম, ঠিক আছে। এটা জাস্ট আমি এখানে লিখলাম যাতে তোমরা বুঝতে পারো। তাহলে দেখো এই একটা ঘর, দুইটা ঘর, 3টা ঘর, মোট 3টা ঘরে কি আছে, আমাদের সি আছে। যেহেতু সি ডান পাশে 3টা ঘর নিছে, এই জন্য আমি সি কে কি করব, নিচে নিচে 3টা ঘর দিলাম। তারপর দেখো সি এর ডানে কি আছে, জি আছে। তাহলে ডান দিকে থাকলে কোথায় লিখতে হয়, নিচে লিখতে হয়। দেখো আমি এখন নিচে আরেকটা কি লিখলাম, জি লিখলাম, ঠিক আছে। তাহলে এতটুকু পর্যন্ত আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমরা বলছিলাম দেখো আমাদের রো কয়টা হবে, রো হবে 5টা। একটু যদি খেয়াল করে দেখো, একটা রো, দুইটা রো, 3টা রো, 4টা রো, 5টা রো, আর 5টা রো অঙ্কন করা কিন্তু হয়ে গেছে। এখন কাজ কি, এই কলাম 4টা কিভাবে আসে সেইটা বের করবো। তার মধ্যে একটা কলাম কিন্তু পেয়ে গেছে। এখন দেখো এ থেকে এইখানে যদি বিতে আসি,
এটা নিচে আছে না, এ এর নিচে কি আছে বি, যদি নিচে থাকে তাহলে কোথায় দিতে হয় ডানে, তার মানে এ এর ডানে আমি কাকে দিব এখন, এর ডানে দিব বি কে, দিয়ে দিলাম। তারপরে দেখো একটু এখান থেকে এখানে আসি, বি এর ডানে কি আছে ডি, বি এর ডানে আছে, বি এর ডানে, তাহলে ডানে থাকলে কোথায় দিতে হয় নিচে, তাহলে বি এর নিচে আমি কাকে দিব এখন, বি এর নিচে দিব আমি ডি কে, দিয়ে দিলাম। তারপরে দেখো ডি এর নিচে কি আছে, ডি এর নিচে আছে ই, আচ্ছা ডি এর ডানে আছে, ডানে থাকলে কোথায় দিতে হয় নিচে, তাহলে ডি এর নিচে আমি কি দিব এখন ই দিব, দিয়ে দিলাম। তারপর দেখো ই এর নিচে কি আছে, ই এর ডানে আছে এফ, তাহলে ডানে থাকলে কোথায় দিতে হয় নিচে, নিচে আমি কি দিয়ে দিলাম, নিচে আমি এফটা দিয়ে দিলাম। ওকে, তাহলে এতটুকু করার পর আমাদের কিন্তু কি, এই দেখো আমাদের কিন্তু এ বি সি জি এটা শেষ, তারপরে এখান থেকে কিন্তু এতটুকু শেষ। এখন আমি যখন এইখান থেকে এখানে আসবো, তাহলে আমি এখানে দুই ভাবে আসতে পারি, হয় তুমি জি এর নিচে কি আছে এইচ আছে সেটা ধরতে পারো, অথবা তুমি এইভাবেও ধরতে পারো, কি ধরতে পারো, ধরতে পারো হচ্ছে দেখো এফ এর ডানে কি আছে এইচ, এফ এর ডানে আছে কত এইচ, ডানে থাকলে কোথায় দিতে হয়, ডানে থাকলে নিচে দিতে হয়, তাহলে এফ এর নিচে আমি কি দিলাম এইচ দিলাম, তাহলে প্রথম এইচটা চলে গেল। তারপরে দেখো এই এইচ এর নিচে কি আছে আমাদের আই আছে, এইচ এর নিচে কি আছে আই, তাহলে নিচে থাকলে কোথায় দিতে হয় ডানে দিতে হয়, তাহলে এই এইচ, এইচ এর ডানে আমি কি দিব আই দিব, দিলাম। তারপরে দেখো আই এর নিচে আছে কে জে, তাহলে নিচে থাকলে কোথায় দিতে হয় ডানে দিতে হয়, তাহলে এইখানে আমি দিব কি আরেকটা আমাদের সেই জে। ওকে, তাহলে এতটুকু দেওয়ার পর আমাদের এই টেবলটা কিন্তু কি অঙ্কন হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি একটু হিসাব নিকাশ করি, দেখো আমাদের এই জিনিসটা কিন্তু কি একদম মিলে যাবে। এখন যদি একটু হিসাব নিকাশ করো, আমরা বলছিলাম আমাদের রো হবে 5টা, আমরা কিন্তু রো 5টা পেয়ে গেছি, এখন আমাদের কলাম 4টা হওয়ার কথা। দেখো কলামটা আমি নিচ থেকে হিসাব করি, এই দেখো একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, 4টা কলাম। ওকে, তাহলে 4টা কলাম হয়ে গেছে, আর রো 5টা, 1 2 3 4 5, 5টা রো আছে, ঠিক আছে। তাহলে এইভাবে তুমি জাস্ট খালি কি কল্পনা করবা, কল্পনা করবা হচ্ছে প্রথমে একটাকে ফিক্স ধরে বসাই দিবা, তারপর হচ্ছে যেটা ডানে থাকবে সেটা কোথায় বসাবা নিচে, ডান দিকে কিছু থাকলে বসাবা নিচে, আর যদি নিচে থাকে তখন সেটা বসাবা কোন দিকে, ডান দিকে। এইভাবে তুমি জাস্ট খালি এইরকম কিছু জিনিস প্র্যাকটিস করতে থাকবা, ঠিক আছে। কারণ তুমি এইরকম জিনিসগুলো যত প্র্যাকটিস করবা ততই কিন্তু কি তুমি এই সকল জিনিস একদম খুব দ্রুত ইজিলি কি করতে পারবা, আনসার করতে পারবা। ওকে, আশা করি তোমরা সকলেই এই জিনিসটা বুঝতে পেরেছো। আমরা আরো বিভিন্ন ধরনের কি করবো উদাহরণ নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। তার আগে আমি এটা একটু আরেকবার জাস্ট একটু করে বুঝাই দিই। প্রথমে আমাদের বলছিলাম যে কোনো একটা ফিক্সড রাখতে হবে, আমি এ কে কি করছি ফিক্সড রাখছি। তারপর দেখো এ থেকে কোথায় আছে, এ থেকে আমি বলছি প্রথমে আগে রোটা শেষ করতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এ এর ডানে আছে কি সি, ডানে থাকলে কোথায় দিতে হয় নিচে দিতে হয়, ঠিক আছে। কিন্তু দেখতে পাই সি কি করছে, 3টা ঘর নিয়ে রাখছে, 3টা ঘর যেহেতু সে ডানে নিছে, তাহলে আমি 3টা ঘর তাকে কোথায় দিব নিচে দিব, তাহলে দেখো 1টা 2টা 3টা ঘর আমি তাকে নিচে দিছি। ওকে, আচ্ছা তারপর দেখো সি এর ডানে কি আছে, সি এর ডানে আছে হচ্ছে জি, ডানে থাকলে কোথায় দিতে হয় নিচে দিতে হয়, তাহলে এই সি এর নিচে আমি কি দিলাম জি কে দিলাম। শেষ, প্রথম রো কিন্তু আমার করা শেষ। এখন আমি দ্বিতীয় রোতে, দ্বিতীয় রো কিভাবে যাইতে পারবো, দ্বিতীয় রোটা আমি এইখান থেকে যেতে পারি। দেখো এ এর নিচে কি আছে বি, নিচে থাকলে কোথায় দিতে হয় ডানে, তাহলে এ এর ডানে কি আছে আমাদের বি। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া এইখানে তো 1টা 2টা 3টা, তো বি 3টা কি করছে ডান দিকে ঘর নিছে 3টা, কেন সেই বি ডান দিকে 3 ঘর নিল। তুমি যদি চিন্তা করো এই বিটা, এই যে বিটা ছিল সেটা দেখো এইখানে একটা, এই লাইনটা যদি এখানে নিই, এইখানে একটা লাইন, এই লাইনটা যদি আমি এখানে নিই, এইখানে একটা লাইন, দেখো তাহলে বি জিনিসটা যেটা সেটা দেখো 3টা নিচে নিচে লাইন নিছে, দেখো একটা লাইন 2টা লাইন 3টা লাইন, এই বিটা নিচে নিচে 3টে নিছে, নিচে যদি 3টা নাই আমি কি করব, নিচে থাকলে কোন দিকে যেতে হয় ডানে, তাহলে ডানে 3টা ঘর দিব না, এই দেখো ডানে আমি তাকে এইরকম মনে মনে যদি এটা ধরি, এই মনে মনে যদি ধরি, তাহলে দেখো বি 1টা 2টা 3টা, এই বি 3টা ঘরে নিছে। ওকে, এই জিনিসটা আসলে। তারপর দেখো ডি এর ডান দিকে কি আছে, বি এর ডান দিকে আছে ডি, ডি যদি ডানে থাকে তাহলে কোথায় বসে বি এর নিচে বসবে, তাহলে দেখো বি এর নিচে আমি বসেছি ডি। তারপরে আসো ডি এর নিচে কে, ডি এর ডানে কে আছে ই, ডানে থাকলে কোথায় বসে নিচে, তাহলে ডি এর নিচে আমি কি দিলাম ই দিলাম। তারপরে দেখো ই এর নিচে আছে, ই এর ডানে আছে কে এফ, ডানে থাকলে কোথায় বসে নিচে, তাহলে এফটা আমি কি করলাম নিচে বসালাম, শেষ। তারপরে কাজটা কি, তারপর কাজটা তুমি দুই ভাবে করতে পারো, হয় এফটাকে এদিকে যেতে পারো, অর্থাৎ এফ এর ডানে আছে কি এইচ, তাহলে ডানে থাকলে কোথায় বসে নিচে বসে, তাহলে দেখো ডানে থাকলে নিচে বসে দিলাম। অথবা তুমি এইখানেও করতে পারো, জি, জি এর নিচে আছে কত এইচ, জি এর নিচে, তার মানে নিচে থাকলে কোথায় বসতে হবে ডানে বসাতে হবে, কার ডানে জি এর ডানে, এই জি এর ডানে আমি কি বসেছি এইচ বসেছি। তারপরে কাজগুলো দেখো এইচ এর নিচে হচ্ছে আই, তাহলে নিচে থাকলে কোন দিকে দিতে হয় ডানে, এইচ এর ডানে আই। তারপরে দেখো আই এর নিচে হচ্ছে কে জে, নিচে থাকলে কোথায় দিতে হয় ডানে,
আর ডানে হচ্ছে কি জে, ঠিক আছে। এইভাবে তুমি খুব সহজে কি করতে পারো, অর্থাৎ কি জাস্ট এই ডানে থাকলে নিচে, নিচে থাকলে ডানে, এই দুইটা টেকনিক যদি মনে রাখতে পারো খুব সহজেই যে কোনো একটা টেবিলের সারিকে তুমি কলামে পরিণত করতে পারো এবং কলামকে কি করতে পারো, সারিতে কনভার্ট করতে পারো। এছাড়া তোমরা যদি নিজস্ব অর্থাৎ নিজস্ব পদ্ধতিতে যদি করতে চাও অবশ্যই তোমরা তোমাদের মতো করে করতে পারো, তোমাদের যেই জিনিসটা সুবিধা হয়, ঠিক আছে। আমি কিন্তু বলছিলাম এই যে পুরা কলামটা আছে এটাকে তুমি কি করে ফেলবা, এটাকে তুমি পুরা ডিরেক্ট কি করে ফেলবা, এরকম সারিতে কনভার্ট করবা, এ সি জি করে ফেললা। তারপরে এই যে পুরাটা আছে এইটা করতে যাই কিন্তু তোমাদের অনেকের সমস্যা হয়ে যায়, ঠিক আছে। কারণ কি যখন প্রথম ক্ষেত্রে থাকতো তখন দেখা যেত কি তোমরা একদম সিম্পল ভাবে করে দিতে পারো, কিন্তু যখন এইরকম আসে তখন কিন্তু তোমাদের একটু কি হয়, প্রবলেম হয়। যাতে প্রবলেমটা না হয় এই জন্য তুমি জাস্ট এই জিনিস কি করবা, মনে রাখবা। এখন আমরা আরো কিছু অর্থাৎ বোর্ড পরীক্ষায় এসেছে এবং বিভিন্ন কলেজে পরীক্ষায় যে সকল অর্থাৎ এইরকম সারিকে কলামে আর কলামকে সারিতে রূপান্তরের যে টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলো নিয়ে এখন কি করবো আমি আলোচনা করবো। আমরা আরেকটি টেবিলের রোকে আমি কি করব, কলামে পরিণত করব এবং কলামকে আমি রোতে কিভাবে পরিণত করা যায় সেই জিনিসটা সম্পর্কে আলোচনা করব। দেখো এই হচ্ছে সেই টেবিলটা, এটাকে আমরা কি করতে বলছে, সারিকে কলামে এবং কলামকে সারিতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা বলছিলাম প্রথমে যে টেকনিকটা আমাদের মাথায় রাখতে হবে সেটা কি, সেটা হচ্ছে যদি কোনো কিছু ডানে থাকে তাহলে আমি কি করব, সেটাকে নিচে নিয়ে আসবো, আর যদি কোনো কিছু আমাদের নিচে থাকে তাহলে সেটাকে আমি কি করব, ডান দিকে নিয়ে যাব, ঠিক আছে। এই দুইটা টেকনিকের মাধ্যমে আমরা কি করব, এই কোশ্চেনটাও সমাধান করব। ওকে, তাহলে দেখো আমি তাহলে কি করি, একটু আস্তে আস্তে শুরু করে দিই। প্রথম ক্ষেত্রে যে জিনিসটা করতেছে আমি দেখো, প্রথমে কাজ আমি বলছিলাম হচ্ছে কি আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে কয়টা রো আর কয়টা কলাম আছে সেগুলি হিসাব করি। দেখো প্রথম ক্ষেত্রে আমি যদি হিসাব করি এখানে একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, পাঁচটা রো, ঠিক আছে। অর্থাৎ 1 2 3 4 5 অর্থাৎ 5টা রো আছে এখানে। তার মানে আমি বলতে পারি এইটার ক্ষেত্রে অর্থাৎ এই ইয়ার ক্ষেত্রে আমাদের রো হচ্ছে কতটা, 5টা। আর কলাম কয়টা, কলামটা যদি একটু হিসাব করে দেখো, এই একটা কলাম, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ এখানে 4টা কলাম আছে আর কলাম আছে কত আমাদের 4, ঠিক আছে। অর্থাৎ রো হচ্ছে 5টা, কলাম হচ্ছে 4টা। এখন আমি যেহেতু কি করব, কলামকে রোতে নিব আর রোকে কলামে নিব, এই জন্য আমাদের চেঞ্জ হয়ে জিনিসটা কি হয়ে যাবে, আমাদের চেঞ্জ হয়ে জিনিসটা হয়ে দাঁড়াবে হচ্ছে এরকম। অর্থাৎ আমাদের যে কলাম সেই কলাম হয়ে যাবে এখন 5 আর যে রোটা হয়ে যাবে আমাদের কত 4, ঠিক আছে। আমি এমন একটা টেবিল এখন অঙ্কন করব যেখানে আমাদের রো হয়ে যাবে 4টা, কলাম হয়ে যাবে কয়টা 5টা। কারণ দেখো আমি একটু শুরু করি। প্রথমে দেখো এই যে এ জিনিসটা কি করছে, এ করছে হচ্ছে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, অর্থাৎ এ 4টা ঘর নিয়ে কি আছে, বসে আছে, ঠিক আছে। এটাকে আমি যদি এইখানে ধরি তার মানে বলতে পারি এখানে সে ডান দিকে কি করছে, 4টা ঘর নিছে। তাহলে ডান দিকে নিলে কোথায় দিতে হয়, নিচে দিতে হয়। তার মানে আমি প্রথমে এখানে একটা এ তো দিব, ঠিক আছে। একে কয়টা ঘর দিব, 4টালা ঘর দিব। কয়টালা ঘর দিব, 4টালা। এইটাকে আমি এখন যদি কি করে দিই, শেষ করে দিই, মনে মনে আমি ধরতে পারি এখানে একটা ঘর, এখানে একটা, দুইটা, এখানে একটা, তিনটা। এই দেখো 1 2 3 4, মনে 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 করলাম একে 4টা ঘর পাওয়ার কথা, 4টা ঘর আমি কি করছি, দিয়ে দিছি। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আশা করি সকলের ক্লিয়ার। এর 4টা ঘর আমি কি করলাম, দিয়ে দিলাম। এখন আসো দেখো এই এ থেকে আমি কোথায় আসতে পারি, বি তে আসতে পারি। আমরা আবার সি তে যাবো না, ঠিক আছে। আগে আমরা একদম শুরু থেকে শুরু করব। এ থেকে আমি কোথায় আসলাম, বি তে। তাহলে এর নিচেই তো আছে বি, তাহলে নিচে থাকলে কোথায় দিতে হয়, ডান দিকে দিতে হয়। তাহলে এর ডান দিকে আমি কাকে দিব, বি কে দিব, দিয়ে দিলাম। তারপরে দেখো এই বি এর ডানে, বি এর ডানে আছে কে, সি। বি এর কোথায় আছে, ডানে আছে সি। ডানে থাকলে কোথায় দিতে হয়, ডানে থাকলে নিচে দিতে হয়। তাহলে এই দেখো বি এর নিচে আমি কাকে দিলাম, সি কে দিলাম। দেখো আবার সি এর নিচে কে আছে, ডি। সি এর ডানে, আচ্ছা নিচে না, সি এর ডানে আছে ডি, ডানে থাকলে কোথায় দিতে হয়, নিচে। তাহলে আমি নিচে কি দিব এখন, ডি কে দিব, দিয়ে দিলাম। তারপর দেখো ডি এর ডানে আছে কে, ই। ডানে থাকলে কোথায় দিতে হয়, নিচে দিতে হয়। তাহলে আমি নিচে কি দিলাম, একটা ই দিলাম, ঠিক আছে। তার মানে এই লাইনটাও কিন্তু আমাদের করা শেষ। তার মানে এই লাইন যেহেতু করা শেষ, তার আমি এইটাকে একটা কি করে দিলাম, শেষ করে দিলাম, ঠিক আছে। আশা করি সকলে ক্লিয়ার। এই যে রোটা কিসে কনভার্ট হয়ে গেল, কলামে কনভার্ট হয়ে গেল। প্রথম রোটা ছিল, রোটা কলামে কনভার্ট করে ফেলেছি। এখন আমরা আসি এই কলামটাতে, ঠিক আছে। অর্থাৎ এই রোটাকে কিভাবে কলামে কনভার্ট করা যায়। এই রোটার ক্ষেত্রে যদি চিন্তা করি, এই দেখো বি, বি এর নিচে আছে কে, এফ। নিচে থাকলে কোথায় দিতে হয়, ডানে দিতে হয়। তাহলে আমি ডানে কি লিখবো, এফ লিখবো ঠিকই, কিন্তু এফ এর ক্ষেত্রে একটু যদি চিন্তা করো, দেখো এফ কি করছে, এফ করছে হচ্ছে নিচে নিচে দুইটা ঘর নিয়ে আসে। দেখো এখানে একটা ঘর, এখানে একটা ঘর, অর্থাৎ এফ এর ঘর কয়টা আছে, এফ এর ঘর আছে দুইটা। এফ এর ঘর নিচে নিচে আছে দুইটা, তার মানে আমি তাকে ডান পাশে কয়টা ঘর দিব, দুইটা ঘর দিব, ঠিক আছে। তাহলে আমি মনে করলাম একটা ঘর হচ্ছে আমার এইখানে দিলাম, আর একটা ঘর হচ্ছে এইখানে দিলাম। এই এতটুকু পর্যন্ত আমি দিলাম হচ্ছে কি আমার এফ এর ঘর। মেইন হচ্ছে এফ এর ঘর হচ্ছে এতটুকু, ঠিক আছে। এই পুরোটা হচ্ছে একটা এখানে ঘর আর একটা এখানে ঘর। অর্থাৎ এফ এর ঘর আমি দুইটা দেওয়ার কথা, দুইটা ডান দিকে দিলাম, কারণ কি ওরা ছিল নিচে, নিচে থাকলে কোথায় দিতে হয়, ডানে দিতে হয়, দিলাম। তারপর দেখো এই এফ থেকে আমি কোথায় যাব, এইটাতে যাব।
কারণ আমি প্রথম কলাম দ্বিতীয় রো শেষ করছি, এখন তৃতীয় রো, তারপর আসবে চতুর্থ রো। ঠিক আছে, তাহলে এই এফ থেকে আমি কোথায় যাবো, এখন জিতে যাব। তাহলে এফ থেকে জি, দেখো এফ এর ডানে আছে জি, যদি ডানে থাকে কোথায় বসাতে হয়, নিচে বসাতে হয়। তাহলে জিটা আমি কোথায় বসবো, এফ এর নিচে বসাবো। ঠিক আছে, এফ এর কোথায় বসাবো, নিচে। আর এটা দেখো, এটা যেহেতু একটা ঘর আছে, এটাকে আমি এক ঘরে কি করব, লিখবো। তারপর দেখো এখানে আরেক যেটা জিনিস বলি, এই দেখো এই এইচ এর অর্থাৎ জি এর ডানে কি আছে, এইচ, জি এর ডানে কি আছে, এইচ আছে। তাহলে ডানে থাকলে কোথায় বসাতে হয়, নিচে। তাহলে এইচটা কোথায় বসাবো, আমি এখানে নিচে বসাবো। তারপর দেখো এইচ এর ডানে আছে কি, আই, আইটা কোথায় বসাবো, আমি নিচে বসাবো। তাহলে আমি এখানে কি করলাম, নিচে বসালাম। ঠিক আছে, তাহলে এই যে ঘরটা কি অঙ্কন করা শেষ না, অবশ্যই শেষ। তাহলে আমি এইখানে একটা কি করে দেবো, দাগ দিয়ে দেবো। দেখো এই দুইটা ছিল, এফ এর ঘর কিন্তু ছিল কি দুইটা, কিন্তু জি এর ঘর কয়টা করে, একটা করে। এই জন্য আমি একটা ঘরে যাই কি করে দিলাম, একটা দাগ কেটে দিলাম। ওকে, তারপরে দেখো এখন আমাদের তাহলে এই লাইনটাও কিন্তু কি করা শেষ। এখন আমরা আসি এই লাইনটার ক্ষেত্রে। এই লাইনটা প্রথমে যে কিভাবে যেতে পারি, দেখো আমি যদি জি এর নিচে চিন্তা করি, জি এর নিচে কি আছে, জে আছে। তাহলে নিচে থাকলে কোথায় দিতে হয়, ডানে দিতে হয়। কার ডানে দিব, জে এর ডানে। তাহলে জি এর ডানে কাকে দিব, জে কে দিব, দিয়ে দিলাম। তারপর দেখো জে এর ডানে কি আছে, কে, ডানে থাকলে কোথায় দিতে হয়, নিচে দিতে হয়। তাহলে জে এর এইচ এর নিচে আমি কি দিলাম, কে দিলাম। তারপরে দেখো কে এর নিচে ডানে আছে কি, এল, তাহলে এলটাকে আমি কোথায় দিব, নিচে দিব। কার নিচে, এল এর নিচে। তাহলে দিয়ে দিলাম। এতটুকু অংশ আমাদের শেষ। ওকে, আশা করি এতটুকু সকলের ক্লিয়ার। আমরা এই অংশটুকু আমি কি করে ফেলেছি, শেষ করে ফেলেছি। এখন আমাদের যে লাস্ট অংশ, এই এম, এম কি করছিল, এম ঠিক এর ভিতরে কাজ করছিল, এর মতোই। অর্থাৎ এ যেরকম এরকম একটা দুইটা তিনটা চারটা ঘর নিছে, এমও কি করছে, এক দুই তিন চার, চারটা কলাম নিছে। চারটা কলাম, এগুলো কি ডান দিকে ঘর নিছে না। তাহলে ডান দিকে ঘর নিলে আমি ঘর কোথায় দিব, তাকে নিচে ঘর দিব। তাহলে আমি এইখানে নিচে দেওয়ার মানে কি, আমি এখানে ডিরেক্ট একটা কি লিখতে পারি, এম লিখতে পারি। এখন যদি তুমি হিসাব করো, দেখো এইখানে আমার কলাম কয়টা, একটা কলাম, দুইটা কলাম, তিনটা, চারটা, এই একটা, পাঁচটা। পাঁচটা কলাম থাকার কথা আছে, আর চারটা তো রো থাকার কথা। দেখো এক দুই তিন চার, চারটা রোই কিন্তু আছে। ঠিক আছে, এভাবে তুমি জাস্ট খালি কি ডানকে নিচে, নিচেকে ডানকে যদি রূপান্তর করো, তাহলে খুব সহজে কি করতে পারবা, এই যে জিনিসটা আছে, অর্থাৎ টেবলকে তুমি কি খুব সহজেই রোতে এবং রোকে কি করতে পারবা, তুমি খুব সহজে কলামে কি করতে পারবা, কনভার্ট করতে পারবা। আশা করি এই জিনিসটা তোমরা একটু বারবার প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে আশা করি তোমরা বুঝতে পারবা। আমি এটা আবার রিপিট করছি না, আমি আরেকটা উদাহরণ তোমাদের দেখাবো, যাতে তোমরা ভালো মতো প্র্যাকটিস করতে পারো এবং জিনিসটা বুঝতে পারো। আমরা আরেকটা কোশ্চেন করি, সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। এই জিনিসটা আমি একটু তোমাদের দেখাই দিই, যেহেতু এটা একটু ঝামেলা টাইপসের, এই জন্য আমি কি এগুলো তোমাদের একটু দেখাই দিচ্ছি। ঠিক আছে, একটু বারবার করে তোমরা প্র্যাকটিস করবা, আমি বারবার বলতেছি। প্রথমে আমরা জানতাম হচ্ছে কি, যদি কোনো কিছু ডানে থাকে আমি কি করতে হবে, নিচে নিতে হবে। আর যদি কোনো কিছু কোথায় থাকতো, নিচে থাকতো, তাহলে আমাদের কাজ কি ছিল, ডানে নেওয়া। ঠিক আছে, তাহলে এই দুইটা টপিক আমি জাস্ট কি করবো, মনে রাখবো। এখানে দেখো একটা এইচএসসি, এখানে সায়েন্স গ্রুপ, বিজনেস গ্রুপ, হিউম্যানিটিস গ্রুপ, তারপর হচ্ছে pic.jpg, তারপর হচ্ছে নোটিস, আর একটা আইসিটি নামে একটা ওয়েবসাইট মনে করলাম সাজানো আছে। এই ওয়েবসাইটটার একটা যে ট্যাবলটা, এই ট্যাবলের মধ্যে বলা হয়েছে সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করতে হবে। আর আমি আবার বলি, প্রত্যেকটা করার পর, তোমরা রূপান্তর করার পর যে ট্যাবলটা পাবে, সেই ট্যাবলটা অবশ্যই তোমরা কি করবা, HTML কোডটা লিখবা। ওকে, এটাই হচ্ছে তোমাদের বাড়ি কাজ। তো ট্যাবলটা কি করা, HTML কোডটা কিভাবে লিখতে হয় সেইটা তোমাদের কি করবা, লিখে ফেলবা। ঠিক আছে, আমি এই জিনিসটা কি করতেছি না, লিখছি না। তাহলে প্রথমে এখানে এইচএসসি আছে, তাহলে আমি বলছিলাম যে কোনো একটা জিনিসকে কি করতে হবে, আমাদের ফিক্সড ধরে নিতে হবে। তাহলে আমি ধরে নিলাম এইচএসসি হচ্ছে কি আমাদের সেই ফিক্সড যে জিনিসটা, সেইটা। দেখো এইচএসসির ক্ষেত্রে একটু যদি চিন্তা করি, এইচএসসি এখানে আমরা আগে একটু কলাম আর রো হিসাব করি। দেখো একটা রো, দুইটা কলাম, অর্থাৎ কলাম আছে দুইটা। রোর কথা যদি চিন্তা করি, একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, চারটা রো, দুইটা কলাম। ঠিক আছে, অর্থাৎ কি রো হচ্ছে আমাদের কত, দুইটা, আচ্ছা রো হচ্ছে চারটা, চারটা রো, আর কলাম হচ্ছে কয়টা, কলাম হচ্ছে আমাদের দুইটা। তার মানে আমি এখন যে নতুন টেবিল তৈরি করব, সেইখানে আমাদের কলাম হবে চারটা, রো হবে কয়টা, দুইটা। কারণ কি উল্টে যাবে, কলামকে সারি করতে বসে, সারিকে কলাম বানাইতে বসে, এই জন্য। ওকে, তাহলে দেখো এখন আমাদের প্রথম যে কাজ, সেটা হচ্ছে এই যে এইচএসসিটা লিখলাম। এইচএসসির ক্ষেত্রে আমরা দেখতে পাই এইচএসসিটা দুইটা, একটা দুইটা কলামের নিয়ে গঠিত। তাহলে দুইটা কলাম নিয়ে যেহেতু গঠিত, তাহলে সেটাকে কি করতে হবে, দুইটা সারি দিতে হবে। তাহলে সারি মানে কি, নিচে নিচে তো দেওয়া নাকি। দেখো সারিগুলো কি এরকম না, এরকমই তো সারি। এগুলোকে আমরা তো কি বলি, রো বলি। আর কলামগুলো কি ছিল, এইরকম, এগুলো ছিল কি আমাদের সেই কলাম। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমরা বলতে পারি, দেখো এই এইচএসসিটা ডান দিকে দুইটা ঘর নিছে, তার মানে আমি এইচএসসির নিচে কি করবো, দুইটা ঘর রাখবো। তাহলে আমি মনে করলাম হচ্ছে এই দুইটা ঘর রাখছি। ঠিক আছে, মনে মনে এই এত বড় দুইটা ঘর, এতটুকু আমি কি করছি, রেখে দিচ্ছি। এই আমার প্রথম কাজটা শেষ। অর্থাৎ এই যে এইচএসসিটা ছিল, সেটাকে আমি এখানে কি করে ফেললাম,
লিখে ফেললাম। আমার ফার্স্ট কাজ শেষ। এই জিসিটাকে আমি কি করলাম, এই সারিটাকে এই কলমে কনভার্ট করে ফেলছি। এখন আমরা আসবো এইখানে, এইচএসির নিচে কি আছে আমাদের, এইখানে একটা লিস্টের মতো দেওয়া আছে। তাহলে এই লিস্টটাকে এখন আমরা কি করতে হবে, লিখতে হবে তো নাকি। ওকে, তাহলে লেখার জন্য আমি প্রথমে তাহলে কি দিব, তাহলে প্রথমে আমাদের আছে সায়েন্স লিখলাম, তারপর হচ্ছে বিজনেস স্টাডিজ আছে, বিজনেস স্টাডিজ লিখলাম, তারপর হচ্ছে হিউম্যানিটিস আছে, হিউম্যানিটিস লিখলাম। আমি পুরোটা লিখিনি, ঠিক আছে। তাহলে এইটা লেখার পর দেখো এইখানে কিন্তু আবার কথা আছে, সেটা কি, সেটা হচ্ছে এই অংশটুকু কি করছে, এটি কিন্তু দেখো এইখানে আমি যদি এটা যুক্ত করে দিই, তাহলে একটা দুইটা, সে নিচে নিচে দুইটা ঘর নিছে। তাহলে সে যদি নিচে দুইটা ঘর নেয়, আমার কাজ কি ছিল, পাশাপাশি তাকে দুইটা ঘর দিব, তার ডান দিকে দুইটা ঘর দিব। তার মানে আমি একটা ঘর যদি এইখানে চিন্তা করি কল্পনা, তাহলে আরেকটা ঘর হচ্ছে এইখানে, ঠিক আছে। আচ্ছা এইখানে যে কি হবে, থামবে। অর্থাৎ এতটুকু অংশ যেটা আছে সেটা এই ঘরে এসে এখানে কি হবে, থামবে, ঠিক আছে। কারণ কি দেখো, এটা হচ্ছে প্রথম একটা ঘর নিবে, এই এতটুকু একটা ঘর, যেটা কি করবে, এই সাইডে দুইটা কি করবে, ঘর নিবে। কারণটা কি, কারণটা হচ্ছে সে নিচে নিচে দুই ঘর আছে। তাহলে নিচে যদি থাকে, তাহলে আমার একটা কাজ কি ছিল, পাশাপাশি দেওয়া, তাহলে পাশাপাশি আমি দিয়ে দিয়েছি। তারপরে দেখো আমাদের এতটুকু তো আশা করি সকলের ক্লিয়ার। এখন আমরা আসি এই টপিকটাতে। এইখান থেকে আমি কোথায় যাব, এইখানে যাব। কারণ কি, আমি রো হিসাব করতে দেখো, প্রথম রো, এই দ্বিতীয় রো, তারপরে হচ্ছে এটা তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ, ঠিক আছে। তাহলে দ্বিতীয় রো, অর্থাৎ এইটার ডানে কি আছে আমাদের, pic.jpg। ডান দিকে থাকলে কোথায় দিতে হয়, নিচে দিতে হয়। তাহলে এইটার নিচে আমি কি দিব, এটার নিচে আমি সেইটা লিখবো pic.jpg। এই অংশটুকুর কাজ শেষ, এটাকে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তারপর আসো এই pic.jpg ঠিক নিচেই কি আছে, ঠিক নিচে আছে নোটিশ। তাহলে নিচে থাকলে কোথায় দিতে হয়, ডানে দিতে হয়। এই pic.jpg আমি কোথায় দিব, ডানে কি দিব, সেই নোটিশ অংশটুকু আমি দিয়ে দিব। এই নোটিশ অংশটুকু আমি কি করলাম, দিয়ে দিলাম, ঠিক আছে। আমি এখন এইগুলো আমাদের দরকার নেই, এগুলো আমি কি করে ফেললাম, মুছে ফেললাম। তাহলে এতটুকু দেওয়ার পর এখন দেখো আমাদের এই লাইনও শেষ, নোটিশও শেষ। আর বাকি আছে কি, আইসিটি। আইসিটি এটা কার মতো, একদম এইচএসসির মতো না। এইচএসসি যেরকম এখানে দুইটা রো নিছিল, অর্থাৎ কি দুইটা রো নিছে, আইসিটি কি করবে, দুইটা রোই নিবে। তাহলে আমি এখানে জাস্ট খালি ডিরেক্টলি লিখতে পারি, আইসিটি দুইটা কি করে নাও, রো নিয়ে ফেলো। এই রো নিয়ে ফেলছে, শেষ হয়ে গেল। খুব সিম্পল একটা ব্যাপার ছিল, ঠিক আছে। এত কিন্তু কঠিন তা না। এখন দেখো আমরা একটু মিলাই, আমাদের কলাম লাগবে 4টা বলছিলাম, দেখো কলাম 4টা হয়েছে কিনা দেখো, একটু নিচ থেকে হিসাব করি, 1 2 3 4, 4টা কলাম আছে। রো কয়টা হবে, রো বলছিলাম 2টা হবে। দেখো একটা রো, 2টা রো, শেষ। তার মানে কি একদম পারফেক্টলি আমরা আনসারটা করছি। অর্থাৎ এটাকে 4টা কলাম এবং কি 2টা রোতে আমি কি করে ফেলছি, কনভার্ট করে ফেলছিলাম। যেটা প্রথমে কি ছিল, 4টা রোতে ছিল এবং 2টা কিসে ছিল, কলামে ছিল। এইভাবেই খুব সহজে তুমি জাস্ট খালি ডানকে নিচে এবং নিচেকে যদি ডানে নিতে পারো, তাহলে খুব সহজে তুমি কি করতে পারো, যে কোনো টেবিল দিয়ে তুমি সেই টেবিলের যে সারিটাকে কলামে নিতে পারবা এবং কলামকে কোথায় নিতে পারবা, সারিতে নিতে পারবা। ওকে, আশা করি সকলে এই জিনিসটা ক্লিয়ার। অর্থাৎ আমাদের ট্যাবল সম্পর্কিত এই সকল মোটামুটি জিনিসে আসে। এখন আমরা আরো কিছু এক্সট্রা জিনিস শিখবো, সেটা হচ্ছে ট্যাবলের, অর্থাৎ আমি চাচ্ছি এই পুরো ট্যাবলটাকে কি করতে, একটা কালার করতে, ঠিক আছে। অথবা আমি চাচ্ছি এই ট্যাবলে জাস্ট মাত্র এই যে সেলটা আছে, এই সেলটাকে আমি চাচ্ছি এরকম কি করতে, একটা সবুজ কালার করতে, সেটাও করতে পারি। আর এই সবুজ কালারের ভিতর এই যে লেখাটা আছে, লেখাটাকে চাচ্ছি আমি ব্লু কালার করতে, এটাও করতে পারি, ঠিক আছে। এগুলো এখন কিভাবে করা যায়, তো আমি 3টে কাজ শিখাবো। প্রথম কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে আমি এই পুরো টেবলটাকে, আমি চাইলে পুরো টেবলটার নিচে কি দিতে পারি, এরকম একটা লাল রং দিতে পারি, ঠিক আছে। অর্থাৎ পুরো টেবলটাকে আমি কি করতে যাচ্ছি, লাল রঙে সজ্জিত করতে যাচ্ছি। 2 নম্বর কাজ করতে পারি, জাস্ট এই যে ঘরটা আছে, অর্থাৎ প্রথম যে রোটা আছে, সেই রোটাকে অথবা কলামকে আমি চাইলে কি করতে পারি, যে কোনো একটা সেলকে আমি চাইলে কি করতে পারি, রং করে দিতে পারি। অর্থাৎ কি, অন্য আরেকটা কালার দিতে পারি। যেমন আমি এখানে একটা কি দিলাম, সবুজ দিলাম, তখন আর লাল দেখাবে না, ঠিক আছে। তারপর আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে লেখাগুলো তো আমরা জানি অ্যাজ ইউজুয়াল কি হয়, কালো কালারের লিখে থাকি। কিন্তু আমি যদি ফোকাস করতে চাই, তাহলে আমি কি করতে পারি, এখানে নীল কালারের কালারও কি করতে পারি, ইউজ করতে পারি। অর্থাৎ আমি এখন একটা টেবিলের কিভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যায় সেটা শিখাবো, কিভাবে একটা সেলের কালার চেঞ্জ করা যায় সেটা শিখাবো, এবং কিভাবে তার ফন্ট কালার চেঞ্জ করা যায়, এই 3টা জিনিসই এখন কি করবো, শিখাবো। এখন আমরা দেখবো একটা টেবলের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে কালার করা যায় সেই জিনিসটা সম্পর্কে, ঠিক আছে। খুব সিম্পল একটা জিনিস, আমি জাস্ট তোমাদেরকে কি করবো, ধারণাটা দিব। ওকে, তাহলে দেখো প্রথমে আমি যদি একটা টেবল আঁকি, জাস্ট আমি একদম সিম্পল একটা টেবল আঁকলাম। ওকে, এত বেশি কিছু করবো তা কিছু না, আমি জাস্ট এই একটা কি করলাম, টেবল কি করলাম, অঙ্কন করলাম। এই টেবলটার ক্ষেত্রে আমি চাচ্ছি এই টেবলটার পুরো ব্যাকগ্রাউন্ড কি থাকবে, সবুজ কালারের থাকবে, ঠিক আছে। অর্থাৎ এইরকম একদম পুরোটা কি থাকবে, এটা পুরোটা একদম সবুজ থাকবে, ঠিক আছে। অর্থাৎ এইখানে পুরাটাই কি থাকবে, ব্যাকগ্রাউন্ড একদম সবুজ রাখতে চাচ্ছি। তাহলে এইটা রাখার জন্য আমি কি করব, জাস্ট একটা জায়গায় চেঞ্জ করব, ঠিক আছে। সেই চেঞ্জটাই আমি তোমাদের একটু দেখাই দিই। প্রথমে হচ্ছে আমাদের কি লিখতে হয়, HTML লিখতে হয়, HTML লিখলাম। তারপর আমাদের হেড লিখতে হয়, হেড অংশ লিখলাম।
তারপর আমরা চাইলে একটা কি দিতে পারি, টাইটেল দিতে পারি, যেহেতু কালার করতেছি তাহলে আমরা কি দিলাম এখানে কালার দিলাম। তারপর হচ্ছে কি স্ল্যাশ টাইটেল ইউজ করতে হয়, স্ল্যাশ টাইটেল দিলাম। তারপর হচ্ছে কি আমাদের স্ল্যাশ হেড ইউজ করতে হয়, দিলাম। তারপরে কি ছিল আমাদের বডি ছিল, বডি অংশটুকু এতটুকু আমি দিলাম। তারপরে কাজ কি ছিল, যেহেতু একটা ট্যাবল তৈরি করতেছি তাহলে ট্যাবল ট্যাগ ইউজ করতে হয়, তাহলে আমি কি করলাম একটা ট্যাবল ট্যাগ দিলাম। ট্যাবল ট্যাগ দেওয়ার পর আমি এখানে কিছু কথা লিখতাম, বর্ডার লিখতাম প্রথমে, ঠিক আছে। এখানে প্রথমে কি লিখতাম, বর্ডার লিখতাম। তারপর কি লিখতাম, সেল স্পেসিং লিখতাম। তারপর কি লিখতাম, উইথ এবং কি লিখতাম, হাইট লিখতাম। এইটা লিখার পর তুমি জাস্ট আরেকটা কথা অ্যাড করবা, সেটা কি, সেই কথাটা আমি লিখে দিই। সেই কথাটা জাস্ট করে তুমি লিখবে এরকম বিজি কালার, ঠিক আছে। কালারটা CLOUR লেখার দরকার নাই, এইটাই হবে কালার আসল নিয়ম, ঠিক আছে। টেবল এখানে হচ্ছে কি বর্ডার, সেল স্পেসিং, তারপর হচ্ছে কি উইথ, হাইট, এতগুলো লেখার পর জাস্ট খালি এখানে দিব কি বিজি কালার। এখন বিজি কালার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড আমি কি কালার করছি দেখো তো, গ্রিন কালার করছি, ঠিক আছে। তার এখন এখানে কি দিয়ে দিব, এখানে আমি দিয়ে দিব হচ্ছে গ্রিন। যখন তুমি এইরকম লিখবা, দিয়ে তারপর তুমি এইখানে এই যে ট্রুথ টেবল যা ছিল তা লিখলা, ঠিক আছে। লিখার পর যখন তুমি কি দিবা, স্ল্যাশ টেবল দিয়ে দিবা। এটা তো দাও, স্ল্যাশ টেবলের পর কি দাও, স্ল্যাশ কত বডি, এবং সর্বশেষে যেটা দাও সেটা হচ্ছে কি স্ল্যাশ HTML, ঠিক আছে। অর্থাৎ এই কাজগুলো তুমি করবা। যদি এইরকম জিনিসটা করো, জাস্ট খালি কি টেবল অ্যাট্রিবিউটের সাথে, টেবল ট্যাগের সাথে তুমি যদি অ্যাট্রিবিউট হিসেবে বিজি কালারটা ইউজ করো, তাহলে তুমি কি এই যে জিনিসটা আছে সেটা ব্যাকগ্রাউন্ড তুমি কি করতে পারো, চেঞ্জ করতে পারো। যদি তুমি চাচ্ছ এখানে নীল করতে তাহলে কি দিবা, ব্লু দিবা। তুমি চাচ্ছ হালকা নীল করতে তাহলে স্কাই ব্লু দিবা। অরেঞ্জ করতে চাইলে অরেঞ্জ দিবা, ঠিক আছে। এইটা যেটা হচ্ছে তুমি সেটা কি করবা, দিয়ে দিবা। এখন তোমার মন চাচ্ছে হচ্ছে না আমি একটা জায়গায় আরেকটু চেঞ্জ করব, সেইটা কি, সেইটা হচ্ছে আমি এই প্রথম যে রোটা আছে এই পুরোটাই কি সবুজ আছে, সবুজ থাক, জাস্ট এই প্রথম যে রোটা আছে এই প্রথম রোটাকে আমি কি করতে যাচ্ছি, তুমি বললা হচ্ছে আমি এই প্রথম রোটাকে আমি কি করব, এই প্রথম রোটাকে আমি একটু কি নীল কালার বানাবো, ঠিক আছে। নীল কালার বানাবো। আর এখানে তো যেহেতু আমাদের কোনো কালারই নাই, এটাকে আমি এখানে দিলাম হচ্ছে, এখানে আমি মনে করলাম লিখলাম হচ্ছে আমাদের এ নামে একটা কিছু আছে, ঠিক আছে। এ আছে। আর এই চারপাশে তুমি কি করে রাখছো, এই অর্থাৎ এই সেলটা, ঠিক আছে, এই পুরো সেলটা তুমি কি করে রাখছো, এই পুরো সেলটা তুমি এ দ্বারা লিখতে, অর্থাৎ কি ব্লু থাকবে, পুরো সেলটা ব্লু, আর লেখাটা কি থাকবে, লাল কালারের থাকবে। এইটার জন্য কি করতে পারি, এইটার জন্য এইখানে আমি এখন কি করব, টিআর টেবল রো, টেবল রো এটা হচ্ছে প্রথম ডেটাটা আছে, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম, টিডি দ্বারা প্রকাশ করতাম। তাহলে টিডি দিলাম। টিডি দেওয়ার পর জাস্ট তুমি এখানে এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডে কি রাখতে চাচ্ছ, নীল, তাহলে তুমি জাস্ট খালি এইখানে লিখবা বিজি কালার, ঠিক আছে। এখানে কি লিখবা, বিজি কালার ইকুয়ালস টু নীল, যেহেতু তার মানে আমি দিয়ে দিলাম ব্লু, ঠিক আছে। বিজি কালারটা হচ্ছে ব্লু, কিন্তু তুমি কি চাচ্ছ, ফন্টের যে কালার, সেই ফন্টের কালারটা কি চাচ্ছ, রেড চাচ্ছ না। তাহলে তুমি কি করবা, জাস্ট এইখানে আরেকটা লাইন লিখবা, লিখে দিয়ে দিবা হচ্ছে এরকম ফন্ট কালার। আমরা ফন্ট ফেস, ফন্ট কালার, ফন্ট সাইজ এগুলো কিন্তু পড়েছি। এই ফন্ট কালার ইকুয়ালস টু তুমি কি দিবা, ফন্ট কালারটা দিবা হচ্ছে রেড, যেহেতু তুমি রেড রঙের লেখা দেখতে চাচ্ছ রেড দিবা। তাহলে এতটুকু দেওয়ার পর এখন যে ফন্টটা আছে সেটা লিখে দাও। কি আছে এখানে, এ আছে, এ দিলাম। একটা এখন যেহেতু শুরু করছি তাহলে এখন আগে কি করতে হবে, ফন্ট একটা শেষ করতে হবে। তাহলে আমি দিব হচ্ছে কি আগে স্ল্যাশ ফন্ট দেওয়ার পর এই যে টিডিটাকে এখানে শুরু করছিলাম না, এখন টিডিটাকে কি করতে হবে, আমাদের স্ল্যাশ টিডি দিতে হবে। তুমি যখন এই রকম লেখাটা লিখবা তখন দেখা যাবে কি, এই যে দেখো এই যে রোটা আছে, এই রোটার ক্ষেত্রে তুমি প্রথমে কি দিলা, টিডি দিলা, অর্থাৎ টিআর দিলা রোটা লেখার জন্য। তারপর রোতে প্রথম যে উপাদানটা আছে তুমি চাচ্ছ এইটার ব্যাকগ্রাউন্ড কি করতে, গ্রিন করতে, ব্যাকগ্রাউন্ড গ্রিনের জন্য অর্থাৎ ব্লু করতে চাচ্ছ প্রথম সেলের, তাহলে তুমি দিলা টিডি ব্যাকগ্রাউন্ড ব্লু, ওকে। আর তুমি চাচ্ছ যে ফন্টটা আছে এই ফন্ট কালার কি করতে, রেড দিলাম। ফন্টটা কি এ দিলাম, স্ল্যাশ ফন্ট ইউজ করলাম, স্ল্যাশ কি টিডি, এই ফন্টটা শুরুর ফন্ট শেষ ফন্ট, ঠিক আছে। আর দেখো এটাকে আমি যদি কি বলতে পারি, এটাকে আমি যদি প্রথম ব্র্যাকেট বলি, এটাও কিন্তু আমাদের সেই প্রথম ব্র্যাকেট অর্থাৎ ক্লোজিং ব্র্যাকেটটা। যদি আমার সেকেন্ড ব্র্যাকেট হয় এটা হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। আমরা কিন্তু এভাবে প্রথম ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর কি দিতে হয় সেকেন্ড। আমরা কিন্তু এরকম দিই না, প্রথম সেকেন্ড প্রথম, এইরকম কিন্তু আমরা কখনো ব্র্যাকেট ইউজ করি না। ব্র্যাকেট ইউজ করার সময় কি আমরা এরকম, তারপর আমরা কি করি এইরকমটা কিন্তু ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে কি আমাদের মূলত যে জিনিসটা বললাম সেটা। তার মানে আমি যদি কোনো কিছু অর্থাৎ যে কোনো একটা যদি কি করতে বলে, আমার সেল কালার করতে বলে, তাহলে কোথায় গিয়া করব, জাস্ট যেই সেলে কালার করতে হবে সেই সেলে আমি কি দিব, বিজি কালার এটা দিব। এখন যদি তোমার কোশ্চেন আসে না আমি একটা পুরা কি করব, পুরা রোটাকে কালার করতে চাচ্ছি, তাহলে রোকে কালার করতে গেলে কি করব, তুমি চাচ্ছ এখন এই যে রোটা আছে এটাকেও নীল করবা, এটাও নীল থাকবে এটাও নীল থাকবে, তাহলে কিভাবে করতে পারো, এই দুইটা নীল করার জন্য আরো সহজ, তোমার এখানে টিডি বিজি কালার দিতে হবে না। কারণ কি এই একটা সেলই তো শুধুমাত্র ব্লু হবে না,
দুইটা সেলই তুমি কি করতে যাচ্ছ, ব্লু করতে যাচ্ছ। তাহলে দুইটা সেলই যেহেতু ব্লু করতে যাচ্ছ, তো রো পুরাটাই ব্লু করতে যাচ্ছ, তুমি জাস্ট এইখানে যেটা আছে টিআর, তুমি জাস্ট খালি এখানে লিখবা এরকম টিআর, তারপর কি দিবা, বিজি কালার দিবা, ঠিক আছে। টিআর বিজি কালার ইকুয়ালস টু কি দিবা, তুমি ব্লু দিবা। এই হয়ে গেল। টিআর বিজি কালার যখন তুমি ব্লু দিবা, তখন দেখা যাবে এই যে রোটা আছে, এই রো পুরাটাই কি হয়ে যাবে, ব্লু হয়ে যাবে। তারপর তুমি কি ফন্ট কালার তুমি চাচ্ছ এটাকে লাল রাখতে, দিয়ে দিলা ফন্ট কালার এ ইকুয়ালস টু এত, টিডি থাকবে। তখন আর এই যে জিনিসটা আছে, অর্থাৎ এই জিনিসটা তোমার আর লিখতে হবে না, তুমি জাস্ট খালি টিডি দিয়ে শুরু করবা, তারপর দিবা ফন্ট কালার রেড এ স্ল্যাশ ফন্ট স্ল্যাশ টিডি, হয়ে গেল। ঠিক আছে, তাহলে খুব সহজে তুমি কি করতে পারো। আমি তাহলে এখানে 4টা জিনিস তোমাদের শিখালাম। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে, আমরা যদি চাই পুরো টেবলকে সবুজ কালার করতে, তাহলে কি করব, বল আমরা বর্ডটা লিখি, সেল স্পেসিং লিখি, তারপর হচ্ছে আমরা এখানে উইথ হাইট এগুলো তো লিখলাম। লেখার পর জাস্ট খালি একটা কি করব, বিজি কালার অ্যাট্রিবিউট ইউজ করব, যে কালার করতে চাই সেটা। এটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য আসে, বলবে এই সেলের এত নাম্বার অ্যাড করতে তুমি কোন ইয়াটা ইউজ করবা, তখন কি টেবল বিজি কালার এত। ঠিক আছে, পরীক্ষা এমসিকিউতে এগুলো নাও দিতে পারে, কোনো সমস্যা নেই। তারপর এখন যদি বলে শুধুমাত্র এই প্রথম রোকে কালার করবা, প্রথম রোকে নীল কালার করবা, তাহলে কি করবা, জাস্ট এখানে যে টিআরটা আছে সেই টিআর বিজি কালার ব্লু, অর্থাৎ এই শাড়ির যেগুলো ব্যাকগ্রাউন্ড আছে সেটা কি করে দিবে, সে ব্লু করে দিবে। তারপর তুমি চাচ্ছ না শুধুমাত্র আমি এই একটা সেলের কি করব, ব্লু করব, এই একটা সেলে যেটা থাকে সেটা তো টিডি দ্বারা প্রকাশ করি নাকি, টিডি বা টিএইচ যাই হোক, তাহলে আমি এখানে টিডি লিখলাম, টিডি বিজি কালার ব্লু, অর্থাৎ কি এই টিডির এই টেবল ডাটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ব্লু হবে। এখন আমি চাচ্ছি না ফন্ট কালারটা চেঞ্জ করতে, তাহলে ফন্টের জন্য ফন্ট কালার রেড করতে যাচ্ছি, তাহলে রেড এ স্ল্যাশ ফন্ট স্ল্যাশ ডি। খুব সহজে তুমি কি করতে পারো, একটা টেবলের তুমি কি করতে পারো, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারো, একটা শাড়ির কালার চেঞ্জ করতে পারো, তারপর হচ্ছে একটা কি সেলের কালার চেঞ্জ করতে পারো, একটা ফন্টের কালার চেঞ্জ করতে পারো। এই 4টে মূলত কি আমাদের এমসিকিউ জন্য আসে, আমি কখনো সিকিউতে আসতে দেখি নাই, মূলত কি এমসিকিউ জন্য কি আসতে দেখেছি। এটাই ছিল হচ্ছে কি আমাদের অর্থাৎ টেবল তৈরি সম্পর্কিত, অর্থাৎ কিভাবে ওয়েব পেজে আমরা টেবল কি করতে পারি, যুক্ত করতে পারি, সেই সম্পর্কিত আমাদের লেকচার, যেখানে আমরা বিভিন্ন ধরনের টেবল নিয়ে আলোচনা করছি, অর্থাৎ তারপরে কিভাবে টেবলের সারিকে কলাম, কলামকে সারিতে কনভার্ট করা যায়, এই সকল জিনিস নিয়ে দেখলাম। তারপর এখন কিভাবে কালারিং করা যায়, এই কালারিংগুলো কিন্তু আমরা কি সিএসএস মাধ্যমে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি, বাট এখানে আমাদের একটু করে জানা দরকার ছিল, এই জন্য আমি তোমাদের কি করলাম, এই জিনিসটা বলে দিলাম। ঠিক আছে, আর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা কিন্তু শেষ, অর্থাৎ আমাদের পরীক্ষার আসার মতো যে টপিকগুলো ছিল সেগুলো মোটামুটি আমাদের লেকচার 4 এর ভিতরে শেষ। লেকচার 5 এ জাস্ট একটা লেকচার ছিল, একটা টপিক ছিল, সেই টপিকটা হচ্ছে আমাদের কিভাবে ওয়েব পেজকে, আমি যদি ওয়েবসাইট অর্থাৎ কি আমি নিজে দেখতে চাই, ঠিক আছে, অর্থাৎ আমাদের বিভিন্ন পেজগুলো থেকে ওয়েবসাইটগুলো কি ভিজুয়াল, আমি যেগুলো বানাবো সেগুলো কিন্তু কি ভিজুয়াল হবে না, কারণ কি, কারণ এখানে আমাদের আরো বিভিন্ন কাজ করতে হয়। ঠিক আছে, সেই কাজগুলো করার পরে কিন্তু কি সারা বাংলাদেশের মানুষ দেখবে। এখন তুমি কি, তুমি শুধুমাত্র তুমি দেখতে পারবা, কিন্তু সারা বাংলাদেশের মানুষ কি করতে পারবে না, তোমার পেজগুলো দেখতে পারবে না। এই যে আমি এতগুলো কোড লিখলাম, একটা কোডও কিন্তু কি আমাদের বাংলাদেশের মানুষ কেউ দেখতে পারবে না, জাস্ট আমি দেখতে পারবো যে আমি কিভাবে সাজিয়েছি। ঠিক আছে, তারপর আরো বিভিন্ন ধরনের কাজ করার ফলে সেটা কি করবে, সারা বাংলাদেশের মানুষ জানবে। সেই জিনিসটা নিয়ে আমরা কি করবো, নেক্সট লেকচারে আলোচনা করব। তারপর সাথে আমরা কিভাবে ফর্ম ডিজাইন করতে হয় সেই জিনিসটা সম্পর্কে জানবো, কিভাবে লেখাগুলা, আরো একটা জিনিস জানবো, সেটা হচ্ছে কিভাবে লেখার এই বাম থেকে ডান দিকে, অর্থাৎ টিভির শিরোনাম দেখো না, একদম এদিক থেকে এদিকে আসতে থাকে, সেগুলো কিভাবে হয়, সেগুলো কিভাবে করা যায়, সেই জিনিসগুলো আমরা কি লেকচার 5 এ আলোচনা করব। ধন্যবাদ সকলকে।